একটা বিবর্তনবাদের প্রসঙ্গ উঠলেই একটা কথা বলা হয় যে মানুষ বানর ছিল। যে বিবর্তনবাদীরা মনে করে যে মানুষ বানর ছিল বা বানর থেকে মানুষের বিবর্তিত হয়ে মানুষের এই আকৃতিটা পাইছে মানুষ। সো এই কথাটাও আসলে কতখানি সত্যি সেটাও আমরা একটু এক্সামিন করার চেষ্টা করব। যে আসলে কি ডারউইন বলছে এই কথা যে মানুষ বানর ছিল বা সেটার আসলে সত্যিটা কি? সেটুকু আমরা বোঝার চেষ্টা করব। সো আমি এটা একটু ব্যাক অ্যান্ড ফোর্থ আমরা ১ম এ ফখরুল কিছু বলবে, আবার একটু আলভি বলবে, আবার একটু ফখরুলের কাছে আসবো, আবার একটু আলভির কাছে যাবো। আমাদের মেইনলি একটু প্রশ্ন উত্তরগুলো বোঝা। যে ধর্মের সাথে এই বিবর্তনবাদের কোনো সংঘাত বা সংঘর্ষ আছে কিনা এবং বিবর্তনবাদ আসলে আমাদের কেন জানা দরকার? কারণ এখন একটা বেশ বড়সড় প্রশ্ন যে বিবর্তনবাদ যদি পাঠ্যপুস্তকে পড়ানো হয় অনেকে বলছে যে না এটা একটা সেরেকি তত্ত্ব। সুতরাং এটা পাঠ্যপুস্তকে পড়ানো উচিত না। আবার বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই তত্ত্বটা যদি আমরা না পড়ি বা স্টুডেন্টরা যদি না পড়ে তাহলে আমাদের ক্ষতিটা কি হবে? সেসব জিনিসগুলো আমরা আজকে ফখরুল এবং আলভির কাছ থেকে জানার চেষ্টা করব। সো ১ম এই ফখরুলকে দিয়ে শুরু করি আমরা। ভাই সজল হ্যাঁ, ভাই আমি একটা ছোট্ট জিনিস এড করে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে ইভলিউশন, হ্যাঁ? হ্যাঁ, ইভলিউশন সম্পর্কে আপনি একটা শব্দ বললেন যেটা হচ্ছে অনেকে একটা করে ক্লেইম যেটা হচ্ছে সেরেকি। এটা আসলে সেরেকি না, অনেকে যেটা বলতে চায় যে কুফরি, অর্থাৎ আল্লাহর অস্তিত্ব অবিশ্বাস, বিকজ আল্লাহর ইন্টারভেনশন ছাড়াই এখানে প্রাণের উৎপত্তি হয়েছে, সুতরাং এটা আসলে একটা আচ্ছা। অবিশ্বাসীদের মতোই বার্তা হুম, কথাবার্তা। এখন সমস্যা হচ্ছে কি যে মানুষের পার্টিকুলারলি এত আগ্রহ ইভলিউশন নিয়ে এই জন্যই যে এটা হচ্ছে মানে সরাসরি হিউম্যানের সাথে রিলেটেড, অর্থাৎ হিউম্যান হুম, লাইফের অরিজিন নিয়ে আলোচনা হয় বলে মানুষ ইভলিউশন নিয়ে এত বেশি ইন্টারেস্টেড। কিন্তু আমরা যদি সায়েন্সের অন্যান্য যে শাখাগুলো আছে সেদিকেও যদি লক্ষ্য করতে যাই, যেমন ফিজিক্সও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি আমাদের এই এন্টায়ার ইউনিভার্সটা আসলো এইভাবে, সেটা কিন্তু এক্সপ্লেন করার এটা করে। সেখানেও কিন্তু আল্লাহর কোন ধরনের ইন্টারভেনশন ছাড়া ইউনিভার্সটাই ইভলভ হলো এইভাবে, সেটা নিয়ে আলোচনা হয়। সো তাহলে ওইটা নিয়ে কিন্তু মানুষের খুব বেশি আসলে আগ্রহ নাই, বিকজ মানে ইভলিউশনটা হইতেছে শুধু আর্থে মানে কিভাবে আসলো, লাইফ এইভাবে আসলো সেটা নিয়ে আলোচনা। বাট বিগ ব্যাং অথবা অন্য আরো যে সমস্ত ইমোলজিক্যাল ইগুলো আছে সেটা কিন্তু টোটাল ইউনিভার্সের একটা ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব নিয়ে আলোচনা করতেছে, অর্থাৎ কোনো স্রষ্টা নাই, কিচ্ছু নাই, একটা জিনিস একটা ইউনিভার্স আপনার এমনি এমনি আপনারই করছে, ইভলভ করছে। তাহলে সেটার পেছনে যে আপনার মেকানিজম গুলো আছে ওই মেকানিজম গুলো আবিষ্কারেরই করে চেষ্টা করে। সো আমার যেটা মনে হয় যে ইভলিউশন হয়ে গেছে কি যে এইভাবে যদি আপনি করতে যান, মানে এটার সাথে ফেইথের সম্পর্ক আছে বা এটার সাথে আপনার মনে করেন রিলিজিয়নের সম্পর্ক আছে, এইভাবে যদি আপনি আলাদা আলাদা করতে যান, তো তাহলে এইভাবে সাইন্টিফিক অনেকগুলা ব্রাঞ্চই কিন্তু আপনার আক্রমণেরই হবে, শিকার হবে। বাট পার্টিকুলারলি আমাদের সমাজে হয় কি যে ইভলিউশন নিয়ে আসলে মানুষেরই বেশি, বিকজ এটা এক লাইনের মাধ্যমেই করা সম্ভব, এক্সপ্লেন করা সম্ভব। সেটা কি যে মানকি টু ম্যান, মানকির থেকে মানুষ আসছে। তো এই এক লাইনের একটা জিনিস এক্সপ্লেন করার জন্যই আসলে এতগুলা সমস্যা হয়। ফখরুল ভাই একটু আপনি করেন যদি অ্যাড করেন। হ্যাঁ, শুরু করেন। আচ্ছা, সো আমাদের তো হচ্ছে আজকের ফরম্যাট খুলনলচে বদলে গেছে। আমি ভাবছিলাম পরে কথা বলবো, আলভি ফর দ্য মোস্ট পার্ট কথা বলবো, আমি একটু অ্যাড করার ছিল। তো সজল ভাই এসে বললো যে আমি শুরু করতে, আলভিও বললো যে ভাই আপনি শুরুতে একটা ঝাঁকি দিয়ে নেন, তারপর আমরা ঢুকবো। তাই জন্য আমি ঝাঁকি দিতে আমি শুরু করলাম। আচ্ছা, তো আলভির কথার লেজ ধরে শুরু করি। সেটা হচ্ছে যে থিওরি অফ এভলিউশন নিয়ে এত তর্ক বিতর্ক কেন হয়? অফকোর্স যে মানুষ বানর থেকে আসছে, তাহলে এটা কেমন একটা কথা হইলো। আবার আরেকটা হচ্ছে যে তাহলে স্রষ্টা যদি ইন্টারভেনশন না থাকে, পুরা স্টেপ বাই স্টেপ যদি আমরা কেমিক্যাল ফর্ম থেকে মানুষ ফর্মে আসি, তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টি এই পার্ট কোথায় গেল? যেখানে কোরআন শরীফে সরাসরি আল্লাহ বলছেন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। তো এইসব জায়গা থেকে বিতর্কর জায়গাটা আসে, এবং এই বিতর্কর জায়গাটা আমরা বুঝি না দেখে বা সেন্স মেক করাইতে পারি না দেখে আমরা পুরো জিনিসটা ডিনাই করার চেষ্টা করি, এবং ইন দ্য প্রসেস অনেক ক্ষেত্রে কমিক্যাল কথাবার্তা বলে ফেলি। নাও প্রথম যে জিনিসটা ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা একটা গল্প, আমি শিওর আমরা সবাই শুনছি এই গল্পটা, যে এক লোক হইতেছে সাগরে ডুবে মারা যেতেছে জাহাজে করে। সো সে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে তাকে বাঁচানোর জন্য। তারপর এক লোক নৌকা নিয়ে আসছে, তাকে বলছে যে আসো তোমাকে নিয়ে। বলছে না, আমি আল্লাহর উপর প্রচন্ড তাওয়াক্কুল রাখি, আমি তোমার নৌকায় যাবো না, আমাকে আল্লাহ বাঁচাবে। তারপর সেই লোক ফিরিয়ে দিচ্ছে নৌকা দিয়ে, তারপর আরেক জাহাজ নিয়ে আসছে, তাকেও ফিরিয়ে দিচ্ছে, আমাকে আল্লাহ বাঁচাবে। এই করতে করতে সে ডুবে মারা গেছে। তারপর মারা যাওয়ার পর সে আল্লাহকে ধরছে যে আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখলাম, তুমি বলছো তুমি বিপদে সবাইকে সাহায্য করো, কই আমাকে তো সাহায্য করলা না। তখন আল্লাহ বললো, তোর তাহলে নৌকা জাহাজগুলো কে পাঠাইছে? এগুলো তো আমি পাঠাইছি। সো আল্লাহ যাই করে একটা প্রসেসের মধ্য দিয়ে করে, রাইট? সারাদিন মিরাকল করতে থাকে না, সারাদিন মুজেজা করতে থাকে না, একটা সুনির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে সবকিছু হইতে থাকে। নাও গাছ থেকে একটা আপেল পড়লো,
এখন ধরেন আপনার হুজুর বলবে যে এটা আল্লাহ ফেলছে, এটা নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই, এটা আল্লাহ ফেলছে। কিন্তু একজন সায়েন্টিস্ট হলে বলবে কি প্রসেস ফেললো, আল্লাহই ফেলছে, কিন্তু আল্লাহ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজটা করছে। এখানে গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটির কারণে পড়ছে, এই গ্র্যাভিটিটা আল্লাহরই সৃষ্টি। নাও গ্র্যাভিটিটা কাজ করে একজন সায়েন্টিস্ট ওইটা বোঝার চেষ্টা করবেন, ব্যাখ্যা করার চেষ্টা করবেন, একজন হুজুর বলবেন যে কিসের গ্র্যাভিটি, আল্লাহ ফেলছে, রাইট? সো এটাই হচ্ছে এভলিউশনের ব্যাপারটা এরকম। এভলিউশন একটা প্রসেস, যে প্রসেসের মধ্য দিয়ে মানুষ আসছে বলে বিশ্বাস করা হয়। না, ওইটা কি থিওরি না ফ্যাক্ট, ওই জায়গাতে ওই একটা দুইটা স্লাইডে আমি একটু টাচ করে তারপর আলভির কাছে দিব। সো এই যে প্রসেসটার মধ্য দিয়ে মানুষ আসছে বলে বিশ্বাস করা হয়, থিওরাইজ করা হয়, অথবা এটা কতটুকু কি ফ্যাক্ট সেটা তো আজকে আমরা আলোচনা করব। এটা একটা প্রসেস সিম্পলি। নাও আল্লাহ যদি সর্বশক্তিমান হন, আল্লাহ যদি মানুষকে সরাসরি বানাইতে পারেন, তাহলে আল্লাহ এটা করতে পারেন না যে প্রসেসে, এভলিউশন প্রসেসের মধ্য দিয়ে আল্লাহ মানুষকে নিয়ে আসবেন? এটাও উনি করতেই পারেন, রাইট? সো এখানে কোনো কনফ্লিক্টের কিছু নাই। নাও প্রশ্ন হচ্ছে, তাহলে হাউ ডু ইউ রেকনসাইল বিটুইন দ্য টু ফ্যাক্টস, যে আল্লাহ সরাসরি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন এবং মানুষ হইতেছে মাছ থেকে আসছে, অথবা মানুষ কোনো জলজ প্রাণী হইতে আসছে, বা মানুষ কোনো কেমিক্যাল ফর্ম থেকে আসছে, সেটা কিভাবে রেকনসাইল করা যায় ওটা আমরা লাস্ট পার্টে আলোচনা করব। সো ফার্স্ট পার্টের জন্য আমি জাস্ট 2-3টা স্লাইড তাহলে একটু টাচ করে তারপর আলভি পুরো প্রসেসটা ব্যাখ্যা করবে। সজল ভাই, আপনি যদি আমাকে একটু অ্যাক্সেস দিতেন স্ক্রিনটা। ওকে, সো আমার স্ক্রিন যদি আপনারা সবাই দেখতে পান, তো পিছনে চলে গেলাম কেন? ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাইলে হচ্ছে প্রথম এই পয়েন্ট আমরা আলোচনা করি যে থিওরি অফ এভলিউশন এটা কি একটা থিওরি নাকি একটা ফ্যাক্ট? নাও থিওরি কাকে বলে? আচ্ছা, এখানে একজন একটা প্রশ্ন করছে, এটাও আমি একটু জানতে চাই। সেটা হলো, উনি প্রশ্নটা করছে যে ভাই, বিবর্তনবাদ বলতে কিছু নাই বিজ্ঞানে, বিবর্তন তত্ত্ব আছে। আচ্ছা, শব্দ নিয়ে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে শব্দ নিয়ে হচ্ছে এক ধরনেরই করা আড়ম্বর। আচ্ছা, হ্যাঁ, না, এই শব্দটাই তো আসছে হচ্ছে আপনার ইয়েতে থিওরি অফ ইভলিউশন, ঠিক আছে? এখন এটাকে আপনি অনুবাদ যেভাবেই করতে যান সেটা তো ওইটাই হবে। মানে আমরা মিন করতেছি কি সায়েন্টিফিক, মানে সায়েন্সে যে ইভলিউশনারিটা আছে, বিবর্তনবাদ আর থিওরি অফ এভলিউশন একই তো কথা নাকি? হ্যাঁ, এটা আপনার অনুবাদের উপরে সিম্পলি। আমি ওনার ভদ্রলোকের ইয়েটাকে মেরিট দিচ্ছি, কমেন্টটাকে, ইন দ্যাট মনে করেন জাতীয়তাবাদ, হ্যাঁ, জাতীয়তাবাদের ইংরেজি হচ্ছে ন্যাশনালিজম, ইজম হইতেছে বাদ, আমরা যেভাবে অনুবাদ করছি আর কি বাংলায় আমরা বাদ। সো ইজম মানে কিন্তু একটা আইডিওলজি, রাইট? সো তাহলে কি বিবর্তন একটা আইডিওলজি? তো উনি যেটা কথা বলছেন ওনার কথা কারেক্ট, যেটাকে রাইট অনুবাদ করলে বিবর্তন তত্ত্বটাই রাইট অনুবাদ হয়, বিবর্তনবাদ আইডিওলজি এটার জাস্ট টার্মটাই লোডেড আর কি। বিবর্তনবাদ বললে একটু মুভমেন্ট টাইপ কিছু বোঝায় আর কি, যে হ্যাঁ, অলরেডি একটা আইডিওলজিক্যাল মারামারি সংঘাত এরকম একটা ব্যাপার সামনে ফুটে ওঠে, এই কারণে বলে ওনার কমেন্টটাকে মেরিট দিচ্ছি। সো আমরা সব বিবর্তনবাদ বলি, আমরা ওইভাবেই বলে যাই। আপনি জ্ঞানী লোক ধরে ফেলছেন, সো আপনি তাহলে বুঝে নিয়েন আর কি। তো আচ্ছা, থিওরি না ফ্যাক্ট, এটা নিয়ে দেখেন একটা খুব বিতর্ক হয় যে একটা বিষয় কি আজকের আলোচনাটাতে করার চেষ্টা করি যে ধরেন মেইন স্ট্রিম হুজুররা যে কথা বলেন বা কনজারভেটিভ আইডিওলজির লোকজন যে কথা বলেন, প্রত্যেক লাইনে ওনাদেরকে ডিবাং করার চেষ্টা না করে আমরা জাস্ট আমাদের আলোচনাটা করে যাই, বা আমি আমার আলোচনাটা করে যাই, সেখান থেকে আপনারা কনফ্লিক্ট গুলা নিজেরা খুঁজে নিন। সো যেমন এই থিওরি নিয়ে ওনারা একটা জলঘোলা করার চেষ্টা করেন, সো ওনাদের জলঘোলা করার চেষ্টা করুক, আমি আমারটা বলে যাই, ওনাদেরকে রেফারেন্স হিসেবে ব্যবহার না করে এখানে। সো থিওরির ব্যাপারটা কি, থিওরি কাকে বলে দেখেন, এক্সকিউজ মি, থিওরি ডেফিনিশন দুটো অক্সফোর্ড ডিকশনারি থেকে দেখতেছি আমরা। 3 নম্বরটা দেখি, an opinion or idea that someone believes is true but that is not proved। তাহলে একটা আইডিয়া, একটা কনসেপ্ট যেটা এখনো প্রমাণ করা যায় নাই, সেটা হচ্ছে থিওরি। কিন্তু সেটাকে যদি প্রমাণ করা যায়, একটা আইডিয়া অথবা একটা কনসেপ্ট নিয়ে আপনি আসলেন, আসার পর সেটাকে যদি প্রমাণ করা সম্ভব হয়, তখন কি সেটা থিওরি থাকে না ফ্যাক্ট হয়ে যায়? তখন সেটা হয়ে যায় ফ্যাক্ট। আই থিংক দ্যাট ইজ নোন টু বি ট্রু স্পেশালি ওয়েন ইট ক্যান বি প্রুভড। যখনই একটা জিনিসকে প্রমাণ করা যায়, যখনই একটা জিনিস প্রমাণিত হয়, তখনই সেটা ফ্যাক্ট হয়ে যায়। নাও তাইলে থিওরি অফ এভলিউশন কি থিওরি নাকি ফ্যাক্ট? যদি আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স থাকে, যথেষ্ট কোরাবোরেটিভ এভিডেন্স থাকে, যথেষ্ট ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের মধ্য দিয়ে আমরা কনভিন্সড হইতে পারি, তাইলে কিন্তু এটা তখন কিন্তু এটা থিওরি থাকতেছে না, তখন এটা ফ্যাক্ট হয়ে যাইতেছে। নাও ফ্যাক্টও কিন্তু কোনো কিছু, একটা জিনিস কি 100% ফ্যাক্টও হইতে পারে, আবার 90% ফ্যাক্টও হইতে পারে। আপনার কাছে থাকা তথ্য উপাত্ত এভিডেন্স যত পোক্ত, আপনি তত 100% এর কাছাকাছি যাবেন। যেমন মনে করেন আমি যদি আপনাকে বলি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, লাইক 92 মিলিয়ন মাইলস, রাইট? এখন এটা কি একটা থিওরি দিলাম, নাকি এটা আমি একটা ফ্যাক্ট বর্ণনা করলাম? আমরা কেউ কিন্তু ফিতা দিয়ে, গজ ফিতা দিয়ে এখান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাপি নাই, সো এটা একটা থিওরি। অন দ্য আদার হ্যান্ড আমরা হাজারভাবে টেস্ট করে এটা একেবারে প্রুভেন ফ্যাক্ট যে আসলে পৃথিবী থেকে সূর্যের এই দূরত্ব, এটা আমরা নানান অ্যাঙ্গেল থেকে এটা আপনি প্রমাণ করতে পারবেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। সো এটা একটা ফ্যাক্ট। সো তাইলে আপনি দেখেন, এটা একটা ফ্যাক্ট হলো, এটা কিন্তু আমরা কেউই গজ ফিতা দিয়ে মাপি নাই এবং সেটা নিয়ে কোনো ডিবেট হয়। তার মানে হচ্ছে একটা জিনিস, একটা থিওরি, এটাকে আপনি যদি যথেষ্ট পাকাপোক্তভাবে প্রমাণ করতে পারেন, তখন আপনি এটাকে ফ্যাক্ট হিসেবে বলতে পারেন। নাও
অবশ্যই নাস্তিক যারা বা ধর্মবিদ্বেষী বা ধর্মবিরোধী যারা, তারা একটা গন্ডগোল লাগানোর জন্য তারা আরো পোক্ত করে বলে যে থিওরি অফ এভলিউশন এটা কোনো থিওরি না, এটা একটা ফ্যাক্ট। এই কথা বললে আবার যারা কনজারভেটিভ এরা গরম হয়ে ওঠে যে কিসের ফ্যাক্ট, এটা থিওরি। সো এখানে একটা শয়তানি হয়, দুই পক্ষই করার চেষ্টা করে, কিন্তু আমরা যদি শয়তানিগুলোকে সরায় রাখি, আসলে থিওরি অফ এভলিউশন কি ফ্যাক্টের পর্যায়ে পড়ে কিনা সেটা আমি আমার পার্টে যখন আলোচনা করবো তখন সেটা উপস্থাপন করার চেষ্টা করবো। সেই তথ্যপাতের ভিত্তিতে আপনারা ডিসাইড করবেন আপনারা কি মনে করেন। আলভি, আচ্ছা ভাই, আমি কি একটা এখানে একটা এই জিনিস করতে চাই, মানে একটা ছোট একটা ইন্টারভিউ করতে চাই। সাধারণ মানুষের ভিতরে ফ্যাক্ট এবং থিওরি নিয়ে আরেকটা মিসইনসেপশন আছে, মিসকনসেপশন আছে। মানুষ ফ্যাক্ট বলতে যে জিনিসটাই করে মনে করে সেটা হচ্ছে একটা জিনিস হচ্ছে ফিক্সড, অর্থাৎ একটা সত্যে আমরা উপনীত হয়েছি এবং এই সত্যটা হচ্ছে একদম স্থির, এটার আর কোনো অনড়, এটা একটা অনড় অবস্থানে আছে, এটাকে মানুষই মনে করে ফ্যাক্ট মনে করে। এবং সায়েন্টিফিক ফ্যাক্ট আমরা যখন এই শব্দটা ইউজ করি ওই সময় কিন্তু মানুষের মধ্যে আরো জিনিসটাই পোক্ত হয়ে যায়, বিশ্বাসটা যেটা একটা অনড় সত্য। কিন্তু এটা কিন্তু আসলে সায়েন্সের মেকানিজম না। সায়েন্সের মেকানিজমটা হইতেছে যে অবজারভেশনের সাথে আমার থিওরিকে আমি সবসময় মানে এক্সামিনেশন করতে থাকবো। অবজারভেশন এবং আমার যে থিওরিটা আছে এটার মধ্যে আমি সবসময় কি এক্সামিনেশন করতে থাকবো। আমার অবজারভেশনের সাথে যদি এটা মিলে যায় আমি তখনই পারি যে ওকে এই থিওরির আলোকে এবং আমার অবজারভেশন গুলোর আলোকে এই জিনিসটা হচ্ছে একটা সায়েন্টিফিক ফ্যাক্ট। ফর এক্সাম্পল, নিউটনের সূত্র যখন আসছে এটা কিন্তু ওই সময় ছিল একটা সায়েন্টিফিক ফ্যাক্ট, বিকজ ওই সময় আমরা যতটুকু অবজার্ভ করতে পারতাম সেই অবজারভেশনের আলোকে নিউটনের যে ফর্মুলাগুলো আছে প্রপারলি আমাদের ইউনিভার্সকে এক্সপ্লেন করতে পারতো। কিন্তু সবগুলো ইনসিডেন্টকে সেটা কিন্তু এক্সপ্লেন করতে পারতো না। ফর এক্সাম্পল, নিউটনের যে সূত্রটা ছিল গ্র্যাভিটির উপরে, সেখানে আছে কি যে প্রত্যেকটা বস্তু একজন একজনকে আকর্ষণ করতেছে, অর্থাৎ এখানে কোনো রিপালশন বা বিকর্ষণের অস্তিত্ব নেই। যদি সবাই সবাইকে আকর্ষণ করতেছে তো ওই ক্ষেত্রে মহাবিশ্ব একটা বিন্দুতেই কেন করতেছে না, কোলাপস কেন করতেছে না? তো এটা নিয়ে কিন্তু সায়েন্টিস্টদের মধ্যে ফর 300 ইয়ার্স এটা কিন্তু মানুষ এক্সপ্লেইন হইতো না, মানে করতে পারতো না যে ওয়াই উই আর নট এক্সপ্লেইনিং এভরিথিং উইথ নিউটনস ল। এরপরে হচ্ছে আপনার যখন 1915 আলবার্ট আইনস্টাইন হচ্ছে আপনার জেনারেল রিলেটিভিটি নিয়ে আসলো। ওই সময় নিউটনের সূত্রের ভিতরে যে অসঙ্গতিগুলো ছিল সেগুলা কিন্তু আমরা মানে এই করতে পারলাম, সংশোধন করতে পারলাম এবং আমরা নেচারটাকে নেচারকে আরো সুন্দর ভাবে হচ্ছে কি এক্সপ্লেন করতে শিখলাম। অর্থাৎ সায়েন্সের যে আপনার মেকানিজমটা সেটা হইতেছে প্রত্যেকটা সময় প্রশ্ন করতে থাকা, ঠিক আছে? তো প্রশ্ন করতে 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 এখানে কিন্তু কোনো আলটিমেট কোনো নাই, মানে ট্রুথ নাই। মানে আমরা আসলে এই আলটিমেট ট্রুথের যে আইডিয়াটা এটা হচ্ছে আমাদের হিউম্যান একটা ইমাজিনেশন। মানে হিউম্যান ইমাজিনেশনটা হচ্ছে এরকম কি যে আমরা মনে করি যে পৃথিবীতে বোধহয় একটা আলটিমেট ট্রুথ আছে, সেটা যদি আমরা জানি তখন আমরা তাহলে সবকিছুই এক্সপ্লেনই করতে পারবো ওইভাবে। তো এটা হচ্ছে আমাদের একটা ইমাজিনেশন। বাট দ্য থিং ইজ অলওয়েজ আমাদেরকে প্রশ্ন করতে হবে একটা মেকানিজমের চেয়ে নেক্সট মেকানিজমটা হয়তো আরো প্রপার ওয়েতে ইউনিভার্সকেই করতে পারবে এক্সপ্লেন করতে। তো এইভাবে আমরা আস্তে আস্তে আগায় যাবো, ঠিক আছে? সো এখানে যে ফ্যাক্টের আলোচনা হচ্ছে আমরা এটা নিয়েই চাইলাম। আর ফখরুল ভাই যে জিনিসটা খুব সুন্দরভাবে উল্লেখ করছেন যে এটা নিয়ে হচ্ছে আস্তিক নাস্তিক উভয়ের মধ্যে এক ধরনের শয়তানি আছে, যে একজনই চাই যে না এটা হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্ট, মানে এটা একদম অনড় সত্য, এটার আর কোনো চেঞ্জ নাই। আবার আরেক দল বলতে চাই যে না এটা তো হচ্ছে একটা প্রস্তাবনার মতো, আজকে একরকম আগামীকাল আরেক রকম হবে। আচ্ছা, থিওরি অফ ইভলিউশন যদি একটা প্রস্তাবনাই হয়, আমি যদি আস্তিকদের এটা মেনে নিলাম আর্গুমেন্টটা, বাট স্টিল এটা কিন্তু এক্সিস্টিং অনেকগুলা সায়েন্টিফিক অবজারভেশনকে এক্সপ্লেন করতে পারতেছে। সো ফর নাও অন ইটস অ্যান অ্যাকসেপ্টেবল কি সায়েন্টিফিক ফ্যাক্ট, ঠিক আছে? তো ফখরুল ভাই আপনি যদি একটু আগে জানেন। আচ্ছা, ফখরুলের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যেমন ধরেন আপনি তো বিবর্তনবাদ নিয়ে বা বিবর্তন তত্ত্ব নিয়ে আমাদের মাওলানা যারা আছেন ওনাদের বক্তৃতা শুনলেন। অনেকেই বলছেন যে এটা হইতেছে একেবারে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে, এইটা তো একেবারে পুরো ধর্মের সাথে সাংঘর্ষিক, এবং অনেকেই বলেছেন যে এটা একেবারে অবৈজ্ঞানিকও। ওনারাও দেখেছেন যে এটা একেবারে অবৈজ্ঞানিক, ভিত্তিহীন একটা তথ্য, বানোয়াট একটা গল্প। হ্যাঁ, সো সেইটা থেকে তো আপনি বুঝতেছেন যে যারা এই কথাগুলো বলতেছে তারা আসলে বিবর্তনবাদ বুঝে না। মানে যারা এই ধরনের ওয়াজ মাহফিলে বিবর্তনবাদকে একবারে ধুয়ে ফেলতেছে তারা আসলে যে বিবর্তনবাদ বুঝে না সেটা মোটামুটি আপনি ক্লিয়ার।
ঠিক একই রকম ভাবে আমার প্রশ্নটা হচ্ছে যে যারা এই বিবর্তনবাদ দিয়ে আবার ধর্মকে মানে বিবর্তনের ডিটারজেন্ট দিয়ে যারা ধর্মকে ওয়াশ করতেছে আর কি, তারা কি আসলে বিবর্তনবাদ বুঝে বলে আপনার মনে হয়? মানে আমাদের দেশে যারা হ্যাঁ একেবারে যে বিবর্তনবাদ দিয়ে তারা একেবারে ধর্মকে রিজেক্ট করে দিল, যে বিবর্তনবাদ ডারউইনের তত্ত্ব দিয়ে প্রমাণ হয়ে গেল যে ধর্ম হচ্ছে একটা ভুয়া জিনিস। তো তারা কি আসলে বিবর্তনবাদ বুঝে কিনা আপনার কি মনে হয়? তারা বুঝে বলতেছে কিনা? আপনার প্রশ্নের দুইটা পার্ট সজল ভাই, একটা হচ্ছে তারা বুঝে কিনা, আরেকটা হচ্ছে যে আমাদের দেশের ওরা বুঝে কিনা। দেশের বাইরে যারা, তারা আই উড সে আমাদের দেশের কথা বলেন বুঝেই কথা বলে। আর আমাদের দেশের যারা, তারা তো মনে করেন যে এখন বলবো এভাবে করে, ধরেন ছবির হাটে গিয়ে গাঁজা খায় আর হইতেছে ধারণা তারা বিজ্ঞান মনস্ক, এটার জন্য বিবর্তনবাদ বোঝা লাগবে না, জাস্ট ছবির হাটে আসা যাওয়া করলেই ইয়ে হয়ে যাবে। সো আমাদের দেশে যারা, তারা তো মনে করেন যে এটা বোঝে না, শিওর 100% নিশ্চিত। মিডিয়াতে বসে, টিভিতে বসে হইতেছে কি জানি বিজ্ঞান মনস্ক ভাব ধরতেছে। এই টার্মটা কিন্তু খুব সুন্দর একটা ব্লগ লিখছিল মাঝখানে, ওইখান থেকে এই টার্মটা খুব জনপ্রিয় হয়েছে যে বিজ্ঞান মনস্ক। বিজ্ঞান মনস্ক মানে হচ্ছে সে বিজ্ঞান করবে না, বিজ্ঞানের কিন্তু সে ভাব দিবে সে বিজ্ঞান মনস্ক, তার বিজ্ঞানের ব্যাপারে যথেষ্ট আন্তরিকতা আছে। সো আমাদের দেশে হইতেছে বিজ্ঞান মনস্কতা একটা কালচার গড়ে উঠছে, যেখানে হচ্ছে এরকম ভাব ধরা হয় যে আমরা এগুলা বুঝি। আসলে অনেস্টলি আগ্রহের জায়গা থেকে কতজন বোঝার জন্য এটা করে, আর কতজন ঝগড়া করার জন্য এটার পেছনে সময় দেয়, অথবা কতজন হইতেছে সময় না দিয়ে বিভিন্ন দাবি দেওয়া করে, এটা অবশ্যই প্রশ্নের অবকাশ রাখে, এটা অবশ্যই একটা ভালো জায়গা। নাও আলভি যে কথাটা বলছে এটা একটা সুন্দর কথা, যে যেমন নিউটনিয়ান ফ্যাক্ট, যখন নিউটন আসছে তখন সেটা এই ফ্যাক্টের জায়গাটাতে আরেকটু টাচ করে যায়। সেটা হচ্ছে যে এই জিনিসটাও একটা বোঝার ইম্পর্টেন্ট, যে আমরা যখন বলি ফ্যাক্ট, তখন এইটা ভাবার কোনো কারণ নাই যে এটা অনড় সত্য। ফ্যাক্ট মানে হচ্ছে এট দিস পয়েন্ট ইন টাইম সকল ধরনের এভিডেন্স এইটাকে সাপোর্ট করতেছে। যে কারণে আমি কথাটা এভাবে করে বললাম যে আমি যখন একটা ফ্যাক্ট দাবি করি, এটার মানে এই হইতে পারে যে এই ফ্যাক্টটার সপক্ষে 90% এভিডেন্স আছে, এই ফ্যাক্টটার সপক্ষে 99%। তো দ্যাট উইল ডিফাইন যে এই ফ্যাক্টটা কতটুকু পোক্ত। কিন্তু কোনো ফ্যাক্টই 100% ট্রু আপনি কখন দাবি করবেন? মনে করেন আমি আপনার সাথে আমার দেখা হইছে, আপনি দাবি করলেন যে আমি ফখরুল ইসলামকে দেখছি, নিজ চোখে দেখছেন, এটা একেবারে 100% ট্রু ফ্যাক্ট আপনার কাছে 100% ট্রু ফ্যাক্ট যে আপনি ফখরুল ইসলামের সাথে দেখা হইছে। এখন মনে করেন যে আই ডোন্ট নো, কিছুক্ষণ পর আমি আপনার সাথে কথা হইতেছে, বললাম যে কোথায়? আমি তো আমেরিকা, আপনি তো বাংলাদেশ, আপনার সাথে আমার তো দেখা অসম্ভবই না। এখন আপনি ধন্দে পড়ে গেলেন, কি ব্যাপার, মাত্র আমি দেখে আসলাম ওনাকে। তাহলে আপনার 100% ফ্যাক্ট কিন্তু নড়ে গেল। তারপর ধরেন কোনোভাবে আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে একটা কিছু প্রমাণ করতে পারলাম, ইদার আপনি হইতেছে কি বলে এটা, somnambulism, মানে ঘুমের মধ্যে হাঁটে অনেকে, আবার অথবা হইতে পারে আপনার হ্যালুসিনেশন হইছে, অথবা হইতে পারে আপনি আমার চেহারা কাউকে দেখছেন। আপনার ফ্যাক্ট কিন্তু এখন নড়ে গেল। আপনি একটু আগে 100% নিশ্চিত ছিলেন আমার সাথে আপনার দেখা হইছে, এবং তখন ওইটাই ফ্যাক্ট, তখন ওইটাই 100% কারেক্ট ফ্যাক্ট, তখন কিন্তু আপনি ভুল ছিল না। আপনি এট দ্যাট পয়েন্ট ইন টাইম আপনার কাছে থাকা তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি 100% কারেক্ট ছিলেন। যখন অন্যান্য তথ্য প্রমাণ আসলো, এসে দেখা গেল যে না, আসলে আপনার কোথাও একটা ভুল ছিল বোঝার, তখন আপনার ফ্যাক্ট নড়ে গেল। তাইলে কি আপনি যে আমাকে দেখছিলেন তখন 5 মিনিট আগে, আপনি যে 100% নিশ্চিত ছিলেন, তাহলে ওটা কোনো ফ্যাক্ট ছিল না? না, ওইটা ফ্যাক্ট ছিল। ওই গিভেন টাইমে ওইটা, ওই সময়ের জন্য ওইটা ফ্যাক্ট ছিল, যেটা নড়ে গেছে পরবর্তীতে অন্যান্য তথ্য প্রমাণের কারণে। সো এই কারণে ধরেন যে আপনার নিউটনের গ্র্যাভিটির ডেফিনিশন, সেটা সেই সময় তখনকার ফ্যাক্ট ছিল, এবং সেটা যদি তারপর আইনস্টাইন এসে যদি ডেফিনিশন না বলে ব্যাখ্যাটা, এক্সপ্লেনেশনটা চেঞ্জ করে দেয় হাউ গ্র্যাভিটি ওয়ার্কস, তখন এটা একটা নতুন ফ্যাক্ট আসছে। তার মানে আপনারা যারা এই ধরনের কথা বলে, আসলে মূর্খ, যারা এই ধরনের কথা বলে যে তাহলে সাইন্স কিসের ফ্যাক্ট হইলো, নিউটনের এটা তো আইনস্টাইন চেঞ্জ করে দিচ্ছে, তাহলে সায়েন্স ফ্যাক্ট থাকলো কোথায়? তো তারা এটা বলে, তারা ফ্যাক্ট কি সেটাই জানে না, সেটাই বোঝে না। তো এই ধরনের বললাম, এই ধরনের অসার হইতেছে, অসাধু বলবো না, কি বলবো, যে ইগনোরেন্ট কথাবার্তার পিছনে অ্যান্সার করার আমাদের আসল আলোচনা আমরা ঢুকতে পারবো না এগুলো করতে গেলে। তো আমি আরেকবার হচ্ছে শেয়ার স্ক্রিন করে আর একটা দুইটা স্লাইড তাহলে টাচ করে হচ্ছে কোথায়, এখানে, ওকে। তাহলে থিওরি ফ্যাক্ট নিয়ে প্রথমে একটু টাচ করলাম। আমাকে ঝাঁকি দিতে বলছিল আলভি এবং সজল ভাই, একটু ঝাঁকি দিলাম এই জন্য। আচ্ছা, আমি বোধহয় দুইটা স্লাইড আলোচনা করে তারপর আলভির জিনিসটা ব্যাখ্যা করতে ঢুকবে। সো দ্য থিওরি অফ এভলিউশনের মধ্যে বিতর্কটা কোথায় শুরু হয়, ঝামেলাটা কোথায় হয়? ম্যাক্রো এভলিউশন এবং মাইক্রো এভলিউশন, দুইটা আপনারা হয়তো জেনে থাকবেন। ম্যাক্রো এভলিউশন মানে হচ্ছে ধরেন একটা স্পিসিস থেকে পুরো আরেকটা স্পিসিসে চলে যাওয়া, আর মাইক্রো এভলিউশন হচ্ছে একটা, দেখেন এগুলো কিন্তু আমি টেকনিক্যালি কোথাও ভুল টুল থাকতে পারে, আমি খুব একটা দেখে বসি নাই, নিজের বুঝ থেকে বলতেছি। আইডিয়াটা বিং দ্য সেম, টেকনিক্যালি 19-20 থাকতে পারে। সো ম্যাক্রো এভলিউশন বেসিক্যালি আপনার এক স্পিসিস থেকে আরেক স্পিসিসে পরিবর্তিত হয়ে যাওয়া, যেটা আমরা দেখি ধরেন কোথায় হইতেছে কবুতর, কোথায় হইতেছে মানুষ। তো কবুতর থেকে মানুষ, এটা আবার এভাবে বলতে গেলে অ্যাকুরেট হয় না। যেমন বানর আর মানুষ নিয়ে যে কথাটা বলা হয় যে বানর থেকে মানুষ আসছে, এটা কিন্তু কারেক্ট কথা না, বানর থেকে মানুষ আসে নাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি আপনার দাদা থেকে আসছেন, আপনি আপনার দাদি থেকে আসছেন, কিন্তু আপনি কি আপনার খালাতো ভাই থেকে আসেন নাই। আপনার খালাতো ভাই এবং আপনি কাজিন, আপনার খালাতো ভাইও দাদা থেকে আসছে, আপনিও আপনার দাদা থেকে আসছেন, কিন্তু আপনি আপনার খালাতো ভাই থেকে আসেন নাই। একইভাবে মানুষ এবং বানর, তাদের হইতেছে কমন অ্যানসেস্টর আছে। আমরা কাজিন, মানুষ এবং বানর হচ্ছে কাজিন, এবং আমাদের দাদা হইতেছে সেই কমন অ্যানসেস্টর, যেটা ব্রাঞ্চ আউট করে একদিকে বানর চলে গেছে, একদিকে মানুষ চলে গেছে, রাইট? সো এটা হচ্ছে একটা ম্যাক্রো এভলিউশন। আর মাইক্রো এভলিউশন, এগুলা ন্যাচারাল সিলেকশন, এই জিনিসগুলো অবশ্যই আলভি হয়তো কিছুটা টাচ করবে, না হলে আমিও করবো।
সো ম্যাক্রো এভলিউশন বেসিক্যালি এই বিতর্কটা হয় এটা নিয়ে যে কমন অ্যানসেস্ট্রি নিয়ে। তার মানে আমাদের সকলের প্রাণী জগতে যত প্রাণী আছে এদের সবার একটা কমন অ্যানসেস্টর আছে, এদের সবার একটা পূর্বপুরুষ আছে যেটা থেকে ব্রাঞ্চ আউট করে আমরা সবাই মানুষ হইছে, গাছ হইছে, লতাপাতা হইছে, পাখি হইছে, পশু হইছে, ফুল হইছে। সো ওই জায়গাটা নিয়ে বিতর্ক হয় যে এটা কি ক্রেজি কথাবার্তা, এটা কেমনে সম্ভব। তো সেটাই সম্ভব কি সম্ভব না আমি কোনো দাবি করব না। আমি আমার পার্টে কিছু এভিডেন্স তুলে ধরবো। এরকম হাজার হাজার এভিডেন্স অলরেডি আমাদের হাতে আছে। এর মধ্যে কিছু ইন্টারেস্টিং এভিডেন্স আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেই এভিডেন্স দেখার পর আপনারা ডিসাইড করবেন যে এটাকে ফ্যাক্ট হিসেবে অ্যাকসেপ্ট করার মতো অবস্থায় আছে কিনা এবং এগুলো কনভিন্সিং কিনা। সো মাইক্রো এভলিউশন নিয়ে তেমন বিতর্ক নাই, এটা আমাদের চোখের সামনে আমরা অহরহ দেখি। ম্যাক্রো এভলিউশন নিয়ে বিতর্কটা হয় যে মানুষ এবং বানর কিভাবে কমন অ্যানসেস্টর হইতে পারে, বা মানুষ এবং মাছের কিভাবে কমন অ্যানসেস্টর হইতে পারে, রাইট? ওকে। আর কমন অ্যানসেস্টরি যে এটা ইউনিভার্সাল হবে, ইউনিভার্সিটি মনে হয় অটো করে ফেলছে, কারেকশন, ইউনিভার্সাল কমন ডিসেন্ট। সো এটা হচ্ছে বেসিক্যালি কমন অ্যানসেস্টর। প্রথম আমরা একটা কেমিক্যাল ফর্মে ছিলাম, সেই কেমিক্যাল ফর্ম থেকে প্রথম কি বলে এটাকে ইউক্যারিওট বোধ হয়, রাইট? ওই যে একটা সেল অর্গানিজম, তারপর প্রোক্যারিওট, মাল্টি সেল অর্গানিজম। এগেন কোথাও কোনো ভুল বললে মাফ করে দিবেন, এগুলো অফ দ্য টপ অফ মাই হেড বলতেছি, বাট আইডিয়াটা এরকম আর কি, যে প্রথম সিঙ্গেল সেল অর্গানিজম হয়েছে, তারপর মাল্টি সেল অর্গানিজম হয়েছে, ইউক্যারিওট, প্রোক্যারিওট, তারপর সেখান থেকে হইতেছে ব্রাঞ্চ আউট করে করে আস্তে আস্তে তারপর এই যেখানে হচ্ছে মানুষ এবং এখানে হচ্ছে শিম্পাঞ্জি। যখন বলা হয় যে মানুষ এবং মানুষের পূর্বপুরুষ বানর ছিল, এটার মানে হচ্ছে মানুষ এবং বানর বা শিম্পাঞ্জি, বানর এখানে দেখাচ্ছে না কিন্তু আমরা কাজিন ছিলাম, আমাদের পূর্বপুরুষ ছিল না। আমাদের এবং বানরের উভয়ের হইতেছে কমন একজন দাদা ছিল আর কি। সো ওইটা অ্যাকুরেট স্টেটমেন্ট না যে আমরা বানর থেকে আসছি, যেটা হুজুরা বলে বেড়া না বুঝে। নাও এইটা হইতেছে বিতর্কের জায়গা। আমি প্রথম বিতর্কের জায়গাটা কোথায় এস্টাবলিশ করে দিচ্ছি বা আপনাদেরকে বোঝার জন্য সবাই যে অন দ্য সেম পেজ যাতে হই। ম্যাক্রো এভলিউশন নিয়ে বিতর্ক হয়, কমন অ্যানসেস্ট্রি নিয়ে বিতর্ক হয়। বিতর্ক হয় এই ব্যাপারে যে আমরা মানুষ এখানে আসছি, শিম্পাঞ্জি এখানে আসছে, এই যেখানে গাছ, ফুল, পাখি, লতা পাতা, ইনসেক্ট ইস্ট থেকে শুরু করে এরা সবাই আলটিমেটলি একটা জায়গা থেকে ব্রাঞ্চ আউট করছে। এটা তো শুনতে ক্রেজি শোনায়। এইসব জায়গা নিয়ে বিতর্ক হয়। সেই জায়গাগুলো হচ্ছে ওকে, আমি এইখানেই বোধহয় থামবো। আলবিদালি জিনিসটা একটু ব্যাখ্যা করুক, তারপর আমি এভিডেন্স সাপোর্টিং দ্য কমন অ্যানসেস্টর থিওরি আমি কিছু এভিডেন্স দেখাবো আমার না সেগমেন্টে। ভাই, আপনি এটাতে আগান। আমার কাছে আগাবো? আলোচনাটা হ্যাঁ শিওর এটা এই দিকে আগাচ্ছে, সুন্দর দিকে আগাচ্ছে। আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে কিছু এভিডেন্স দেখি আমরা এখন, রাইট? নাও যে কথাটা আমি শুরুতে বলছিলাম যে ফ্যাক্টের ব্যাপারটা, আপনি একটা জিনিসকে কখন ফ্যাক্ট বলবেন? যখন একটা থিওরি, একটা দাবি বা একটা আইডিয়া আপনি এটাকে নানান অ্যাঙ্গেল থেকে প্রমাণ করতে পারবেন, তখন এটা থিওরি থেকে আস্তে আস্তে ফ্যাক্টের দিকে আগাইতে থাকে। আপনি যদি যথেষ্ট প্রমাণ আনতে পারেন তখন মেবি এটা একটা 60% ফ্যাক্ট। আপনি যদি আরো পোক্ত প্রমাণ আনতে পারেন তখন 70% ফ্যাক্ট। আপনি আরো পোক্ত প্রমাণ আনতে পারলে 90% ফ্যাক্ট। ইন সাম পিপলস মাইন্ড মেবি এটা 100% ফ্যাক্ট, ইন সাম পিপলস মাইন্ড মেবি এটা 70% ফ্যাক্ট, রাইট? সো তার মানে ফ্যাক্ট হইতে হইলে আপনাকে একেবারে ওইখানে উপস্থিত থাকতে হবে আজকে থেকে 200 মিলিয়ন বছর আগে, এটা কিন্তু নেসেসারি না, রাইট? যেটা বললাম, আপনার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত এটা আপনি গজফিতা দিয়ে মাপেন না, কিন্তু এটা কিন্তু একটা ফ্যাক্ট, কারণ আপনি এটা হাজার ভাবে প্রমাণ করতে পারবেন যে এটাই রাইট ডিসটেন্স। আমাদের পয়েন্ট হচ্ছে আমরা কত ভাবে প্রমাণ করতে পারি যে দিস মেক সেন্স। না আমি এই টাইটেলটা সুচিন্তিত ভাবে দিছি। আমি প্রথম অন্যান্য কয়েকবার টাইটেলটা চেঞ্জ করে পরে এইভাবে শেষ করছি, জানি জিনিসটা বিতর্কিত না হয় ইন দ্যাট আমি কোনো ধরনের লোডেড টাইটেল দিতে চাই নাই। আমি টাইটেল এমনভাবে টাইটেলটা দিতে চাই নাই যেটা মনে হয় আমি অলরেডি দাবি করতেছি যে থিওরি অফ এভলিউশন কারেক্ট বা কমন অ্যানসেস্টর থিওরি মেক সেন্স। আমি এই জন্য এভাবে লিখছি যে এভিডেন্স সাপোর্টিং, প্রথমে লিখছিলাম এভিডেন্স সাপোর্টিং দ্য কমন অ্যানসেস্ট্রি, এভিডেন্স সাপোর্টিং কমন অ্যানসেস্ট্রি, পরে ওটা মুছে আবার লিখছি এভিডেন্স সাপোর্টিং দ্য কমন অ্যানসেস্টর থিওরি। এটার কারণ হচ্ছে একটা থিওরি আছে, কমন অ্যানসেস্টর থিওরি, সেই থিওরিটার সাপোর্টিং কোনো এভিডেন্স আমাদের কাছে আছে কিনা। আমি জাস্ট আলোচনাটা এইভাবে নিরপেক্ষ জায়গা থেকে উপস্থাপন করতে যাচ্ছি, এই জন্য খুব সুচিন্তিতভাবে এভাবে করে লিখছি। সো আমরা এখন দেখবো যে কমন অ্যানসেস্টর যে থিওরিটা, মানে মানুষ, বানর, পশু পাখি সবাই একটা কমন জিনিস থেকে ব্রাঞ্চ আউট করছে, এই যে থিওরিটা, এই যে দাবিটা, এটার সপক্ষে আমাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা। না, প্রমাণ কিন্তু অনেক রকম হয়। ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন টার্মটা এক্স্যাক্টলি কারেক্ট হয় না, স্টিল আমি ইউজ করছি এখানে এটা বোঝার জন্য যে আপনার ধরেন ভেরিফিকেশন কিরকম, একটা খুব ক্রুড উদাহরণ এক্সাম্পল যদি দেই, মনে করেন যে অ্যানাটমির অ্যাঙ্গেল থেকে আপনি কয়েকটা প্রমাণ পাইলেন, সবগুলো অ্যানাটমির অ্যাঙ্গেল থেকে, যে কমন অ্যানসেস্টর থিওরির কয়েকটা প্রমাণ পাইলেন আপনি, মানুষ এবং বানরের মধ্যে যে একটা কমন অ্যানসেস্টরি ছিল সেটার কয়েকটা প্রমাণ আপনি অ্যানাটমির অ্যাঙ্গেল থেকে পাইলেন। আমরা স্টিল ভেরিফাই করতেছি, একই পদ্ধতি ব্যবহার করতেছি, কিন্তু আমরা যদি সেকেন্ড আরেকটা কোনো কিছু ইনভোক করতে পারি, বায়োলজির অ্যাঙ্গেল থেকে, এমব্রায়োলজির অ্যাঙ্গেল থেকে, জেনেটিক্সের অ্যাঙ্গেল থেকে, নিউরোবায়োলজির অ্যাঙ্গেল থেকে, প্যালিওন্টোলজির অ্যাঙ্গেল থেকে, এরকম হাজারটা অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট মেথডস ইউজ করে, ইন্ডিপেন্ডেন্ট মেথডস ইউজ করে, সবভাবে যদি আমরা একই ইয়েতে উপনীত হই, তখন আপনি কাইন্ড অফ এটাকে বলতে পারেন যে আমরা ভেরিফাইও করতে পারতেছি, ভ্যালিডেটও করতে পারতেছি, এবং এটা খুবই একটা স্ট্রং কনভিন্সিং তখন একটা জায়গায় থাকে যে ওকে ফাইন, যত অ্যাঙ্গেল থেকে আমরা আসতেছি একটা জিনিস আমাদেরকে নির্দেশ করতেছে। নাও এখানে যেটা ব্যাপার হচ্ছে যে আপনার এই যে দেখেন এতগুলা অ্যাঙ্গেল, অ্যানাটমি, বায়োলজি, এমব্রায়োলজি, জেনেটিক্স, নিউরোবায়োলজি, প্যালিওন্টোলজি, এখানে কয়েকটা, এর আরো অনেক অ্যাঙ্গেল আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এত সুন্দরভাবে এই কমন অ্যানসেস্ট্রি জিনিসটা প্রমাণ হয় যে তারপর হচ্ছে এগেন আমি আপনাদের হাতে ছেড়ে দিব, আপনারা তারপর দেখার পর আপনারা চিন্তা করবেন যে হাউ মাচ ইট মেক্স সেন্স অর নট। সো আমি কিছু পিক করছি, এরকম এত আছে শেষ নাই, আমি কিছু ইন্টারেস্টিং যেগুলো মনে হচ্ছে এগুলো পিক করছি, এবং যেগুলো আমরা ইজিলি রিলেট করতে পারবো এরকম কয়েকটা পিক করছি। আমি একটু রিভিউ করে বলবো ভাবছিলাম, রিভিউ করে বসা হয় নাই, কিছু উল্টাপাল্টা কথা মনে বলে ফেলবো এখন মনে হচ্ছে। যাই হোক,
এভিডেন্স সাপোর্টিং দ্য কমন অ্যানসেস্টর থিওরি। আচ্ছা, সো আপনারা চোখের দেখায় দেখতেছেন যে এই যে মাছ, আমরা অনেক কিন্তু তিমি মাছ বলি, আমাদের বাংলা ভাষায় কিন্তু আমরা তিমি মাছ বলি, রাইট? তিমি কিন্তু মাছ না। একটা মাছের সাথে আপনি যদি তুলনা করেন, দেখতে একই রকম, পানিতে থাকে, সবকিছু একই রকম, আমরা মাছ বলে ডাকি, কিন্তু তিমি আসলে একটা ম্যামল, সে একটা স্তন্যপায়ী প্রাণী। খুব ইন্টারেস্টিং ব্যাপার। নাও এভলিউশন থিওরির আপনার এই জন্য বলছিলাম আলভি যদি আগে ব্যাখ্যা করতে হয়তো ভালো হইতো। এই কারণে যে ধরেন এভলিউশন থিওরি বলে কি আপনার, যে আমরা প্রাথমিকভাবে একটা কেমিক্যাল ফর্ম থেকে, তারপর আমাদের পানি থেকে শুরু হইছে জীবন। পানি থেকে আপনি এটা মাছ বলেন অথবা কোনো জলজ প্রাণী বলেন, হোয়াটএভার, পানি থেকে জীবন শুরু হইছে, সেই পানি থেকে সেই প্রাণীটা আস্তে, আস্তে করে ল্যান্ডে উঠে আসছে। তারপর এটা ল্যান্ডে এসে তারপর আস্তে, আস্তে বিভিন্ন আকার ধারণ করছে, বিভিন্ন স্পিসিসে কনভার্ট হইছে, তারপর আমরা মানুষে এন্ড আপ করছি। সো বেসিক্যালি প্রাণের শুরু হইছে পানি থেকে। সো পানি থেকে প্রাণের শুরু হইছে, আমরা এখনো পানিতে হচ্ছে মাছ দেখি, ফাইন, মেক সেন্স। কিন্তু যেই ম্যামাল, আমরা কিন্তু পানিতে কোনো ম্যামাল দেখি না, পানিতে আমরা শুধু মাছ দেখি, এবং এরা হইতেছে সব কোল্ড ব্লাডেড অ্যানিমাল। যত ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল আছে, যেমন মানুষ ধরেন, ম্যামলের কথা যদি বলি, যারা স্তন্যপায়ী প্রাণী, যাদের রক্ত গরম, যারা ওয়ার্ম ব্লাডেড, এরা সবাই কিন্তু পানিতে বিচরণ করে। একটা শুধুমাত্র প্রাণী যে স্তন্যপায়ী রয়ে গেছে পানিতে। সো এটাকে আপনার, এটা এখানে আপনাকে একটা কানেকশন দেখাচ্ছে। তার মানে মাছ যখন পানি থেকে মাটিতে উঠে আসছে, এসে ম্যামলসে পরিণত হয়েছে, মানে মানুষে কনভার্টেড হয়েছে ইন এ ওয়ে, কিন্তু সেই ম্যামলস কিন্তু এখনো পানিতে আছে। নাও এই কি জানি বলে তিমি, আমরা যেটাকে তিমি মাছ বলি, তিমির এগুলো আমরা সবাই জানি। তারপরে দেখেন অলমোস্ট অল ম্যামলস গিভ বার্থ টু লাইভ ইয়াং, যে কারণে তিমিকে মাছ বলা হয় না, স্তন্যপায়ী প্রাণী বলা হয়। এরা মানুষের মতো বাচ্চা দেয়, ডিম পাড়ে না, মানুষের মতো বাচ্চা দেয়। তারপর তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, এবং তাদের মেমারি গ্ল্যান্ড আছে, মেমারি গ্ল্যান্ড ইফ আই এম নট রং ব্রেস্টকে বলে। ব্রিথ থ্রু 2 লাংস, মাছের কিন্তু গিল থাকে, রাইট? এখানে নিশ্চয়ই এগুলো বলছে কোথাও, যে রাইট, ব্রিথ থ্রু গিলস, রাইট? মাছের হইতেছে গিল থাকে, মাছের হচ্ছে ফুসকা থাকে। এই প্রাণীটা পানিতে থাকে কিন্তু তার ফুসকা নাই, তার মানুষের মতো লাংস আছে দুইটা। খুবই উইয়ার্ড এবং উদ্ভট ব্যাপার। সে বাচ্চা দেয়, সে এবং ডিম দেয় না, মাছ যেরকম ডিম দেয়, সে বাচ্চা দেয়, ডিম দেয় না, সে দুধ খাওয়ায়, মানে পুরোপুরি ম্যামল বেসিক্যালি। তার স্কিন এবং হেয়ার আছে, তিমি মাছের অল্প পরিমাণে হলো স্কিন এবং হেয়ার আছে, এন্ড আর ওয়ার্ম ব্লাডেড। সো বেসিক্যালি এটা একটা মানুষের মতো ম্যামল। আমরা যখন এই প্রাণীগুলোকে, স্পিসিস গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, ভার্টিব্রেট, ম্যামলস, অ্যামফিবিয়ান, এগুলো পড়ছিলাম আমরা, রাইট? এই প্রত্যেকটা ভাগ যখন করা হয়, তাদের মধ্যে কিছু কমন ফিচার ভিত্তিতে তো ভাগটা করা হয়। সো অফকোর্স তিমি এবং মানুষ, আমাদের মধ্যে সেই সাদৃশ্যগুলো আছে, বিধায় আমরাও ম্যামলস এবং তিমি মাছও ম্যামল, রাইট? সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আপনি চোখের দেখাতেই দেখতেছেন যে আমরা যখন বলি যে মাছ পানি থেকে উঠে এসে ম্যামলে পরিণত হয়েছে, এটা শুনতে অবিশ্বাস্য লাগে, কিন্তু আপনি চোখের সামনে অলরেডি দেখতেছেন, এখনো প্রমাণ আছে যে পানিতেই ম্যামলস এবং মাছ দুইটা বিচরণ করতেছে, এবং যেই পানিতে যে তিমি বিচরণ করতেছে ম্যামলস, সে হইতেছে আমাদের মাটির, মানুষের এবং অন্যান্য ম্যামলসদের সকল বৈশিষ্ট্য ধারণ করতেছে অলরেডি। আচ্ছা, এবং এখন আপনি দেখেন যে ল্যান্ড ম্যামলস, ধরেন এটা মানুষের একটা হাত, এবং এটা একটা তিমি মাছের হাত তো বলা যায় না, কাইন্ড অফ ফিন বলতে পারেন। দেখেন পুরাপুরি একই জিনিস। মানে এটা দেখলে আপনার মনে হয় যে আসলেই মনে হচ্ছে যে এই যে কি জানে মাছ একসময় কনভার্টেড হয়ে হইতেছে তিমিতে পরিণত হইছে, সেই তিমি বা মাছ থেকে একসময় মানুষে পরিণত হইছে। আমাদের যেরকম বাইসেপস আছে, ট্রাইসেপস আছে থেকে শুরু করে ফোর আর্ম, তিমি মাছের একদম এক্স্যাক্টলি এগুলো আমরা কিন্তু চোখের দেখায় দেখতেছি, জাস্ট মিল দেখতে পাচ্ছি। কিন্তু আপনি একজন বায়োলজিস্ট যদি হয়, সে কিন্তু চোখের দেখায় বলবে না, সে প্রত্যেকটা হাড়ের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে, স্পেসিফিক নাম আছে, এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের স্পেসিফিক ইউজ আছে। সো চোখের দেখায় একই রকম হইলেও তারা আসলে একই রকম না হইতে পারে, তাদের আলাদা ইউজ থাকতে পারে। আবার চোখের দেখায় ভিন্ন মনে হইলেও আসলে তারা একই অঙ্গ প্রত্যঙ্গ হইতে পারে, তাদের একই ইউজের কারণে। সো এটা এক্সপার্ট না হইলে বোঝা সম্ভব না। তবে আমি যেটা দেখলাম যে এক্সপার্টদের ভিত্তিতে এটা হইতেছে মানুষের যেই হাতের যে ফোর আর্মস, এগুলো সব হইতেছে একদম আইডেন্টিক্যাল। আপনি যে চোখের দেখা যে দেখতেছেন সিমিলার, আসলেই সিমিলার, টেকনিক্যালিও সিমিলার। সো মানুষের যেরকম আঙ্গুল থাকে, হাত থাকে, তারপর এখানে ইয়ের অংশটা থাকে, তারপর ফোর আর্ম থাকে, তিমি মাছের হুবহু পুরোপুরি এক, এবং কিন্তু সে স্তন্যপায়ী প্রাণী, কিন্তু সে পানিতে থাকে। আচ্ছা, তিমির সাথে আবার দেখা যাচ্ছে মিল পাওয়া যাচ্ছে আপনার হিপোপটেমাসের, হিপো যেটাকে বলে জলহস্তি। জলহস্তি কিন্তু আবার ইন্টারেস্টিং ইন দ্যাট জলহস্তি কিন্তু মাটিতে থাকে, কিন্তু সে আবার তিমি মাছের মতো পানিতে বাচ্চা দেয়, তিমি মাছের মতো বাচ্চাকে পানির নিচে দুধ খাওয়ায়, তিমি মাছের এবং হইতেছে এরকম, এই যে এখানে অনেকগুলা ফিচার আছে, আপনি পড়ে নিয়েন পরবর্তীতে। সো ইন্টারেস্টিং জিনিস তাহলে আমরা দেখতেছি, তিমি মাছ সে মানে আমরা মাছ বলি, তিমি সে একদিকে স্তন্যপায়ী প্রাণী, অন্যদিকে সে পানিতে থাকে, মাছের মতো দেখতে, অনেক কিছুই মাছের মতো, কিন্তু তার টেকনিক্যালি স্ট্রিক্টলি স্পিকিং সে স্তন্যপায়ী প্রাণী ক্যাটাগরিতে পড়ে। আবার হইতেছে হিপোপটেমাসের সাথে ডিএনএ সবচেয়ে বেশি মিল পাওয়া যায়, কিন্তু হিপোপটেমাস হইতেছে পানিতে থাকে না, সে আবার কাইন্ড অফ অ্যামফিবিয়ান বলতে পারি আমরা, মাটিতেও থাকে, পানিতেও থাকে। সো এরকম অনেক কানেকশন দেখতে পাবেন, যেগুলা আমরা দেখতে পাই, যেগুলো হইতেছে কাইন্ড অফ শোজ আস যে পানি থেকে উঠে এসে মাটিতে প্রাণী পরবর্তীতে আস্তে আস্তে করে ছড়ায় পড়ছে। এটা শুনতে যত ক্রেজি শোনাক, আসলে কিন্তু অতটা ক্রেজি নেসেসারিলি না। আরেকটা দেখেন এখন মাছের সাথে, যেহেতু পানি থেকে উঠে আসছে থিওরি অফ এভলিউশন বলে, কেন বলে, এটা তো আকাশ থেকে ফেলে না, নানান রকম তথ্য প্রমাণ আছে দেখে এই ধরনের দাবি করা হয়। সো এইটা আমরা হইতেছি মানুষ, আমাদের মানুষের এখানে একটা নার্ভ, এটা হোয়াটএভার নার্ভ এটাকে বলে, নার্ভটা দেখেন ব্রেন থেকে গিয়ে আমাদের এখানে ভয়েস বক্সের সাথে কানেক্টেড হবে নার্ভটা। এটা হইতেছে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স, নার্ভটা এখান থেকে এখানে সরাসরি এসে কানেক্ট হওয়ার কথা, কানেক্ট হওয়া উচিত। নাও ইউজুয়ালি প্রকৃতিতে আপনি দেখবেন যে প্রকৃতি সবসময় শর্টেস্ট পাথটা নেয়।
প্রকৃতি সবসময় আপনি লাইক এইভাবে বলতে পারি আমরা যে সবচাইতে এনার্জেটিক্যালি স্টেবল বা সবচাইতে কম এনার্জি খরচ করতে হবে যেই রাস্তা দিয়ে গেলে প্রকৃতি সামহাউ ফাইন্ড আউট করে যে ওই রাস্তাটা এসে ধরার চেষ্টা করে। এটা আমি কি বলতে চাচ্ছি, এটা আপনি যদি ব্যাকগ্রাউন্ড না থাকে, এগুলো নিয়ে আপনার আগের জানাশোনা না থাকে, ফলো করা কঠিন। বাট আপনি এটা জেনে রাখেন যে প্রকৃতি সবসময় সবচাইতে শর্টকাট রাস্তাটা খোঁজার চেষ্টা করে, সবচাইতে ইফিশিয়েন্ট রাস্তাটা ধরার চেষ্টা করে। সো ইন দ্যাট সেন্স ব্রেন থেকে এখানে আপনার ভোকাল কর্ডের সাথে নার্ভটা কানেক্টেড হলে সে সবচাইতে শর্টকাট রাস্তাটা ধরা উচিত ছিল, সবচাইতে এফিশিয়েন্ট পথটা। কিন্তু এটা দেখা যাইতেছে দুনিয়াটা ঘুরে লাংসের নিচে দিয়ে সেদিক দিয়ে আসছে। It doesn't make sense, looks crazy, কিন্তু আসলে কিন্তু apparently crazy ঠিক আছে, কিন্তু আপনি থিওরি অফ এভলিউশন এটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবেন যে যখন মাছ বা জলজ প্রাণী যখন উঠে আসছে মাটিতে, সেইখান থেকে আস্তে আস্তে মিলিনিয়াম বছরের এভলিউশনের মধ্য দিয়ে মানুষে পরিণত হচ্ছে, ওইটার একটা কাইন্ড অফ সাইন এটা। নেক্সট পেজে আমরা যদি আসি, নেক্সট স্লাইডে আপনি দেখেন এই একই জিনিস সকল প্রাণীতে দেখা যায়। জিরাফ দেখেন কত বড় লম্বা তার গলা, তারও একই কাহিনী, তার মাথার হইতেছে নার্ভটা হইতেছে ব্রেন থেকে ঘুরে এদিক থেকে এসে একই কাহিনী, সবার একই কাহিনী। তো যেটা আমরা বললাম যে ইট ডাজন্ট মেক এনি সেন্স, এটা কেন এরকম ঘুরে আসতেছে, এটার কারণ হচ্ছে আপনি যদি মাছের দিকে তাকান, মাছের কিন্তু এখানে হইতেছে যে জিনিসটা বললাম, আমি সরি একটু রিভিউ করে ভালো করে বসিনি, একটু ভুলভাল বলতে পারি, বাট দ্য আইডিয়া বিং যে মাছের হইতেছে এইখানে হার্ট বা হোয়াটএভার, এটা মাছের এটা সম্ভবত এইখানে ব্রেনের কাছাকাছি, বেসিক্যালি এখান থেকে এইখানে এটা মাছের জন্য শর্টেস্ট পাথ। সো যখন জিনিসটা ইভলভ করছে তখন এইভাবে করে ইভলভ করছে, পরবর্তীতে মাছ যখন ল্যান্ডে উঠে আসছে বা জলজ প্রাণী যেটাই হোক ল্যান্ডে উঠে আসছে, এভলিউশন প্রসেসের মধ্য দিয়ে গেছে, সে এই জিনিসটাকে ক্যারি করে নিয়ে গেছে, এবং এই ক্যারি করে নিয়ে যাওয়ার কারণে যত এভলিউশনের প্রসেসের মধ্য দিয়ে গেছে এই জিনিসটা এইভাবে করে এক্সটেন্ডেড হয়েছে। সো আপনি যখন এই ছবিটার দিকে তাকান, আপনি যখন একটা মানুষের দিকে তাকান, আপনি যখন একটা জিরাফের দিকে তাকান, ইট ডাজন্ট মেক সেন্স যে কেন ঘুরে আসতে হবে, কিন্তু আপনি যখন একটা মাছের দিকে তাকান তখন আপনি এটাই তো শর্টেস্ট ডিস্টেন্স, মেক সেন্স। তো এবং এটা আপনি একটা কানেকশন দেখতে পাচ্ছেন যে এভলিউশন থিওরি যে কথাটা বলে যে মাছ বা জলজ প্রাণী পানিতে উঠে আসে, এই ঘটনা এইভাবে হয়েছে, এটা কিন্তু একটা কানেকশন। এরকম অনেক কানেকশন আছে যেগুলো আপনাকে একই জিনিসের প্রতি নির্দেশ করবে, তখন আপনি কনভিন্স হবেন ও মেবি ঠিক আছে, তার মানে এই ব্যাখ্যাটা সব অ্যাঙ্গেল থেকে একই জিনিস নির্দেশ করতেছে। নাও আমরা মানুষ হচ্ছে, আমরা যখন হইতেছে এরকম হাত আমরা ধরি যে এই জিনিসটা, যে এখানে আমার এই মাসলটা দেখতে পাচ্ছেন, রাইট? অনেকের এই মাসলটা আছে, হয় এরকম, সবার কিন্তু হয় না, লাইক 10 থেকে 15% মানুষের কিন্তু এখানে এই মাসলটা নাই, এটা হয় না। তাদের এই মাসল কোথায় গেল? নাও এবং এই মাসলের কাজ কি? এই মাসলের কিন্তু কোনো কাজ নাই, আমাদের এই মাসলটা কোনো কাজ করে না, আমাদেরকে কোনো উপকার করে না। এই কারণে সার্জনরা যখন সার্জারি করে, আপনার কোনো কসমেটিক সার্জারি হোক বা কোনো কনস্ট্রাকটিভ সার্জারি হোক, কনস্ট্রাকটিভ সার্জারি মনে করেন আপনি রোড অ্যাক্সিডেন্টে আপনার ধরনের দিক থেকে গাল খসে পড়ে গেছে, হোয়াটএভার, সেখানে আপনাকে আবার বসাবে, কনস্ট্রাকশন করবে, ওই ধরনের সার্জারি হোক, অথবা কসমেটিক আপনার চেহারা সুন্দর করার জন্য হোক, ওই ধরনের সার্জারি যখন করা হয় তখন এই মাসলটা এখান থেকে কেটে নিয়ে এই মাসলটা ব্যবহার করা হয়। কেন? কারণ এই মাসলের কোনো ইউজ নাই। এই যে এখানে এই পেপারটা বলতেছে দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ পালমারিস লঙ্গাস, এই মাসলটা হ্যাড নো ইফেক্ট অন গ্রিপ স্ট্রেংথ ইন দ্য ইন্ডিভিজুয়ালস স্টাডিড। আমাদের গ্রিপের স্ট্রেংথের ক্ষেত্রে অন্যান্য সব মাসল এখানে কন্ট্রিবিউট করে, এই মাসলটার কোনো ভূমিকাই নাই। সেটা কেটে নিয়ে গেল, কোনো সমস্যা নেই, এই কারণে ডাক্তার এই মাসলটা ইউজ করে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে। নাও এবং যেটা বললাম 10 থেকে 15% মানুষের এই মাসলটা নাই। তো যেই মাসলটার কোনো ইউজ নাই, এবং অনেক মানুষের যে মাসলটা অলরেডি নাই, সেই মাসলটা আবার অনেক মানুষের রয়ে গেল কেন, এবং যেটার ইউজ নাই সেটাই এখানে কি করতেছে এই মাসলটা। এটার ব্যাপারটা হচ্ছে আপনার এই যে প্রাণী দেখেন, আপনার বিভিন্ন প্রাণী যেমন লেমুর, তারপর এটা হোয়াটএভার প্রাণী, বেসিক্যালি বানর টাইপের বা শিম্পাঞ্জি টাইপের যেসব প্রাণী যারা হইতেছে গাছ ধরে বায় আর কি, বেসিক্যালি ওইসব প্রাণীর ক্ষেত্রে দেখা গেছে তাদের এই মাসলটা, যারা গাছে বায় তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এরকম করে এই কত লম্বা এই মাসলটা, এবং কত এখানকার হইতেছে সেন্টিমিটার ইন সেন্টিমিটার লেংথ, টেন্ডন লেংথ, এই টেন্ডনটা দৈর্ঘ্য কত বড়, যারা গাছে বায় তাদের এটা তত বড় হয়, লম্বা হয়। সো এটা ছোট হইতে 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 মানুষ এসে দেখা গেছে যে এটা এখন ছোট হয়ে এটা অকেজো হয়ে গেছে। তার মানে আমরা এটা একসময় ইউজ করতাম, এটা ইউজ না করতে এটা এখনো রয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটার কোনো ইউজ না করতে এটা ছোট হয়ে গেছে। কিন্তু যারা এখনো ইউজ করে তাদের ঠিকই এই মাসলটা আছে, এবং এই মাসলটা লম্বা। সো এটা একটা অ্যাঙ্গেল, এরকম হাজার হাজার অ্যাঙ্গেল আছে, আমি জাস্ট একটা অ্যাঙ্গেল দেখাইতেছি। আপনার একটা অ্যাঙ্গেল দেখলে আপনার কাছে কনভিন্সিং মনে হইতে না পারে, কিন্তু আপনি যখন অনেকগুলো অ্যাঙ্গেল একসাথে দেখবেন তখন মোর কনভিন্সিং মনে হবে। যে কারণে আমি বলতেছি যে এটা জাস্ট মাথায় রাখেন, আমি এখানে একটা অ্যাঙ্গেল শো করতেছি, কিন্তু এই একই জিনিস আর অনেকভাবে অনেক অ্যাঙ্গেল থেকে বিজ্ঞানীদের কাছে প্রমাণ আছে, বিধায়ী তারা কনভিন্সড, রাইট? সো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমরা একটা কানেকশন দেখতে পাচ্ছি যেটা আমাদের মধ্যে আছে এবং এইদের মধ্যে আছে। আমরা ইউজ করি না বিধায় এটা একভাবে অলরেডি উধাও হয়ে যাইতেছে, কিন্তু এইটা ইউজ করতেছে দেখে এটা এখন ওদের আছে। নাও এই যে ধরেন মানুষ, আপনি মনে করেন একটা রুমের মধ্যে বসে আছেন, তারপর আপনার পেছন থেকে আমি সাউন্ড করলাম, কোনো একটা সাউন্ড সোর্স থেকে আমি সাউন্ড করলাম, কোনো একটা সাউন্ড বক্স দিয়ে সাউন্ড করলাম। আমি এই রুমে নাই, আমি পরে এসে কিন্তু বলে দিতে পারবো আপনাকে যে এই যে সাউন্ড হয়েছে আপনার পেছনে একটা সাউন্ড বক্স থেকে, এই সাউন্ড বক্সটা আপনার ডান পাশে রাখা ছিল নাকি বাম পাশে রাখা ছিল, আমি এসে বলে দিতে পারবো।
10 দিন পর এসে আমি বলে দিতে পারবো শুধুমাত্র ডেটার দিকে তাকায়। সেটা কিভাবে সম্ভব? যে মানুষের এখানে এই যে মাসলগুলো আছে, 3টা মাসল দেখতে পাচ্ছি। এই মাসলের মধ্যে হইতেছে ইলেকট্রিক চিপ বসাইছে। বসানোর পর তারপর ধরেন আপনার বাম পাশ থেকে যদি সাউন্ড হয়, আপনার কান এই মাসল অটোমেটিক্যালি ওটার প্রতি রিঅ্যাক্ট করবে। নাও আপনারা দেখবেন বিভিন্ন প্রাণী যেটা করে, প্রাণীরা কিন্তু তাদের কান নাড়তে পারে। কান এমন করে নাড়তে থাকে। সকল প্রাণী প্রিটি মাচ নাড়তে থাকে। এবং তারা হইতেছে যে সাউন্ড সোর্স হয়, কানটাকে ঘুরায় আস্তে করে ওই সাউন্ড সোর্সের দিকে ঘুরায় ফেলে। তারা শোনার চেষ্টা করে আরো ভালো করে। এটা অবশ্যই তাদের সেফটি সিকিউরিটির জন্য দরকার, নাইলে তারা হইতেছে বনের মধ্যে মারা পড়বে, রাইট? সো তাদের ইভলিউশন প্রসেস তাদেরকে সেভাবে ইভলভ করছে, তাদের কান নাড়াচাড়া করতে হয়, কোত্থেকে সাউন্ড আসতেছে সাউন্ড সোর্সকে ফলো করতে হয়। আমরা মানুষ ইভলিউশন প্রসেসের মধ্যে দিয়ে এমন পর্যায়ে চলে আসছি, আমাদের এখন এটা প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন নাই, আমরা ব্যবহার করি না এই ট্যান্ডনটার মতো, কিন্তু তার মানে এই না যে এটা উধাও হয়ে গেছে। এটা উধাও হয়ে যাইতেছে, যাওয়ার প্রসেসে আছে, কিন্তু এখনো পুরোপুরি হয়ে সারে নাই। যে কারণে এই মাসলগুলো আমরা নাড়া কন্ট্রোল করতে পারি না প্রাণীদের মতো। কিন্তু আমরা কন্ট্রোল করতে না পারলে একসময় যে আমরা কন্ট্রোল করতাম, একসময় যে প্রাণীদের মতো আমরা কান নাড়তে পারতাম, আর মেবি একসময় আমরা এরকম এইসব প্রাণী বানর টানর থেকে আসছি, হোয়াটএভার, মানে বানর থেকে আসছি তো বলা যায় না, আমাদের কমন অ্যানসেস্টর ছিল হয়তো বললাম কারণ এটা থিওরি, রাইট? সো তো এটার হচ্ছে প্রমাণ এটা যে যখন আপনার বাম পাশে একটা সাউন্ড করে, আপনি না জানলেও আপনার অজান্তে এই মাসলগুলো রিঅ্যাক্ট করে এবং সে আপনার কানটাকে নাড়াচাড়া করার চেষ্টা করে, সে কানটাকে ঘুরে ওইদিকে নেওয়ার চেষ্টা করে, অন্যান্য পশু পাখির মতোই, যেটা আপনিও হয়তো আজকে থেকে অনেক মিলিয়ন বছর আগে করতেন। অনেকদিন করেন না দেখে এখন আর সেটার প্রতি আপনার কন্ট্রোল নাই। কিন্তু সেটার প্রমাণ এখনো রয়ে গেছে যে এগেন আপনার ডান পাশে যদি সাউন্ড হয়, আপনার ডান পাশের মাসলগুলো চেষ্টা করবে কান ঘুরানোর, আপনার বাম পাশে সাউন্ড হলে আপনার বাম পাশের মাসলটা চেষ্টা করবে কান ঘুরানোর, এবং সেই চারটার চেষ্টার কারণে যে ইএমজি অ্যাম্প্লিটিউড বেসিক্যালি ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে আমরা মেজার করতে পারি যে হইতেছে আপনার কোন কান নড়াচড়া করার চেষ্টা করতেছে, এবং দেখা গেছে যে এটার সাথে কোরিলেশন আছে সাউন্ড সোর্সের। ওকে, যেটা অন্যান্য প্রাণী এখনো করতে পারে, আমরা এখন আর করতে পারি না। কিন্তু স্টিল দেখা যায় আমাদের ব্রেইন, আমাদের বডি, আমাদের মাসলের কাছে এখনো সেই মেমোরি রয়ে গেছে। আচ্ছা, নাও আমাদের সবার গুজবাম্প হয়, আমাদের সবার গায়ের লোম দাঁড়ায়, আমরা সেটা জানি কেন? কোনো কারণ ছাড়া। ধরেন আপনি ঠান্ডার মধ্যে শীত, আপনার গায়ের মধ্যে লোম দাঁড়ায় যায়, গা কাঁটা দিয়ে যায়, রাইট? অথবা আপনি কোনো ইমোশনাল মোমেন্টে কোনো একটা খুব ইমোশনাল কিছু দেখলে আমাদের গায়ের লোম দাঁড়ায় যায়, হেয়ার রেজ করে। কিন্তু কি কারণে? ফর নো রিজন। এটার ইউটিলিটি কি? আমাদের এটা কিন্তু কোনো ব্যবহার নাই। আপনার শীত লাগলে আপনার গায়ের লোম দাঁড়ায় গেলে আপনার কোনো কাজে লাগতেছে না, এতে আপনার কোনো উপকার হচ্ছে না। আপনি যখন কোনো একটা ইমোশনাল মোমেন্টে আপনার গায়ের পশম দাঁড়ায় যাচ্ছে, এটা আপনার কোনো হেল্প করতেছে না, তাহলে এটা কেন দাঁড়াইতেছে? মেবি বিকজ এক সময় এটা আমাদেরকে হেল্প করতো, এখন আর আমরা মানুষে পরিণত হয়ে গেছি, কিন্তু ওই মেমোরিগুলো এখনো রয়ে গেছে। যে জিনিসটা আপনি দেখবেন যে বিভিন্ন প্রাণী যখন ঠান্ডা হয় সে তার এরকম, এই যে ধরুন কবুতরগুলো আমরা সব দেখছি, সকল প্রাণী এরকম করে। এটার কারণ হচ্ছে যখন ঠান্ডা হয় তখন মাসলগুলো কন্ট্রাক্ট করে। মাসলগুলো কন্ট্রাক্ট করলে যে ফলিকলগুলো আছে, আমাদের লোমকূপ যে আছে, যে এগুলা কন্ট্রাকশনের কারণে তখন এরকম লোমকূপগুলোতে প্রেসার পড়ে, তখন লোম দাঁড়ায় যায়। এবং এতে করে যেটা হয় যে আপনার সারফেস এরিয়া বেড়ে যায়, আপনি বেটার ইনসুলেশন পাচ্ছেন। সো আপনি যখন প্রকৃতিতে থাকতেন তখন এই ঠান্ডার সাথে রিয়েক্ট করার জন্য, ঠান্ডার কাছ থেকে বাঁচার জন্য আপনার বডি অটোমেটিক্যালি এইভাবে রিয়েক্ট করতো। এটা অ্যাড্রিনালিন হরমোন সিক্রেশনের কারণে আপনার বডি এভাবে রিয়েক্ট করে। আপনি বিভিন্ন প্রাণী দেখবেন যখন তারা ফ্লাইট এবং ফাইট মোডে চলে যায়, যখন মনে করেন একটা বিড়াল বা একটা কুকুর, যে কোনো প্রাণী, তারা যখন ঝগড়া শুরু করে তখন দেখবেন তারা এরকম গায়ের হইতেছে লোমটম খাড়া করে ফেলে। এটা কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে করে না নেসেসারিলি, এটা হরমোনাল কারণে অটোমেটিক্যালি হয়। এটার কারণ হচ্ছে যখন এটা হয় তখন তাকে দেখতে বড় দেখায়, হ্যাঁ, অ্যাপিয়ার্স বিগার ইন সাইজ। তখন তাকে যখন দেখতে বড় দেখায় তখন সে ইন্টিমিডেট করার চেষ্টা করে প্রতিপক্ষকে। সো এই প্রত্যেকটা জিনিস আমরা যখন প্রকৃতিতে বিরাজ করতাম, বা যেসব প্রাণীরা প্রকৃতিতে বিরাজ করে, তারা প্রকৃতির সাথে খাপ খাওয়ানোর জন্য তারা এই প্রত্যেকটা জিনিস অটোমেটিক্যালি তাদের বডি করে। না, আমরা এখন আর প্রকৃতিতে বিরাজ করি না, আমরা এখন ঘরের মধ্যে থাকি। আমাদের এখন ঠান্ডা লাগলে, আমাদের লোম খাড়ায় গেলে, আমাদের গায়ে অলরেডি কাপড় আছে, আমাদের দরকার নাই লোম দাঁড়ানো, ইট ডাজন্ট হেল্প আস। আমাদের হইতেছে ইমোশনাল মোমেন্টে হইতেছে গায়ে কাটা দেওয়ার কোনো দরকার নাই। আমরা যখন ফ্লাইট এবং ফাইট মোডে চলে যাই, আমাদেরকে যখন কেউ ভয় দেখায়, আমার গায়ের লোম দাঁড়ানোর দরকার নাই, কারণ আমি তাকে ইন্টিমিডেট করার, গায়ের লোম দাঁড়ায় আমার সাইজ বড় করে ইন্টিমিডেট করার দরকার নাই, কারণ আমার কাছে হয়তো বন্দুক আছে। কিন্তু স্টিল ওই মেমোরিগুলো আমাদের বডিতে এখনো রয়ে গেছে, যেগুলো সকল প্রাণীতে আমরা দেখতে পাই, এগুলো আমাদের মধ্যে রয়ে গেছে সব প্রাণীদের কাছ থেকে, কিন্তু এগুলোর কোনো ইউজ এখন আর নাই। তাহলে এগুলো কোত্থেকে আসলে? এগুলো নানান কমন প্যাটার্ন। আমরা যদি এমব্রিওতে দেখি, এমব্রিওনিক স্টেজে যাই, তখন দেখবেন যে হিউম্যান এমব্রিও, মাউস কি বলে এটাকে, ইঁদুরের এমব্রিও, তারপর অ্যালিগেটর, আপনার অ্যালিগেটর কি বলে, কুমিরের এমব্রিও, ইভেন চিকেনের এমব্রিও, মানে হচ্ছে আপনার কিসের, মুরগির এমব্রিও, রাইট? দেখতে প্রিটি সিমিলার। আপনি এমব্রিওনিক স্টেজে দেখে অলমোস্ট পার্থক্য নাই বললেই চলে। মানুষ থেকে শুরু করে মুরগি পর্যন্ত সব অলমোস্ট দেখতে একই রকম, যেখানে আপনি বাহ্যিকভাবে আপনার কাছে দেখলে বিশ্বাসই হবে না কিসের মানুষ আর মুরগি এক। ডিএনএর দিক থেকে তো পৃথিবীর সকল প্রাণী অলমোস্ট হইতেছে লাইক 90% ডিএনএ শেয়ার করে, বা 90%, 98% এরকম ডিএনএ শেয়ার করে। যদিও এই কথাটার মধ্যে একটা ক্যাভিয়েট আছে, হোয়াট ইট মিনস 90% ডিএনএ শেয়ার করা, এর মধ্যে একটা ক্যাভিয়েট আছে। বাট সেটা বাদ দিলে যে মানুষের সাথে শিম্পাঞ্জির ডিএনএ মেলে হইতেছে 99%, রাইট? এবং মানুষের সাথে আপনার সাথে আমার ডিএনএ মিলে 99.9%, আর শিম্পাঞ্জির মিলে 99%। তো ব্যাপার হচ্ছে যে এই কথাগুলো শুনলে বিশ্বাস হয় না, কিন্তু আপনি যখন এমব্রায়োনিক স্টেজে যখন দেখেন, তখন আপনি দেখেন একটা চিকেনের সাথে, একটা অ্যালিগেটরের সাথে একটা মানুষের এমব্রায়োর কোনো পার্থক্যই নাই বলতে গেলে, দেখতে অলমোস্ট আইডেন্টিক্যাল, রাইট? নাও এই যে লেজ, আমরা এটা সবাই জানি যে মানুষেরও লেজ আছে, এবং এই লেজটা খসে যায় জন্মের আগেই খসে যায়, এবং এই যে এটা হইতেছে টেইল বোন, আমাদের মেরুদণ্ডের থেকে
এই যে অংশটা এটা হইতেছে যেসব প্রাণীর লেজ আছে তাদের এই জিনিসটা এখান থেকে এভাবে এক্সট্রুডেড হয়ে প্রোট্রুডেড হয়ে বের হয়ে আসে। আমাদের যেহেতু লেজ নাই সেহেতু এই জিনিসটা আর বের হয় না, কিন্তু স্টিল এটাকে টেইল বোন বলা হয়, এটা আমাদের লেজের হইতেছে রেমনেন্ট হিসেবে আছে। না কখনো যদি কোনো কারণে এভলিউশন মানে তো আপনারা জেনে থাকবেন মিউটেশন, ডিএনএ যখন সিকোয়েন্স হইতেছে কপি করে তখন সেখানে কোনো ওলটপালট হইলে তখন মিউটেশনের কারণে নানান পরিবর্তনের মধ্য দিয়ে আমরা প্রাণীরা যাইতে থাকে, সেটার কারণে আস্তে আস্তে রূপ বদলাইতে থাকে। সো কিন্তু কোনো কারণে যদি এখানে কোনো ওলটপালট হয় তখন দেখেন মানুষের যেটা কিন্তু একটা বাচ্চার লেজ সহ একেবারে যে কোনো প্রাণীর মতো লেজ, এটা একটা রিসার্চ পেপার যেখানে তারা ব্যাখ্যা করার চেষ্টা করতেছে কি হইতেছে। সো আপনি জেনেটিক লেভেলে গেলে আমি যে জিনিসটা শুরুতে আলোচনা করলাম আরেকবার একটু এইখানে আসি ফিরে আমরা জাস্ট দেখার পয়েন্টটা টাচ করার জন্য, যে দেখেন আপনি অ্যানাটমি, এটা কিন্তু একটা অ্যানাটমি লাইক লেজ, রাইট? বায়োলজি কিছু তো টাচ করছি, যেমন ওইগুলো অ্যানাটমিতেই পড়ে, যেমন তিমি মাছের হাতটা বললেন হোয়াটএভার। এই যে এমব্রায়োলজি, অলরেডি এমব্রায়ো নিয়ে কিছুটা দেখলাম, জেনেটিক্স নিয়ে কিছুটা আলোচনা করছি, আরো কিছুটা করব, এবং প্যালিওন্টোলজি নিয়ে আলোচনা করবো না, বেসিক্যালি আপনার ফসিল রেকর্ড, এরকম কত ফসিল রেকর্ড যে আছে এই কারণে আমি আর মানে কত দেখাবে এই কারণে এটা কভার করি নাই। সো আমরা অলরেডি দেখতেছি অনেক অ্যাঙ্গেল থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে একটা জিনিস নির্দেশ করে যে আমাদের সবাই আমরা কমন অ্যানসেস্টর থেকে আসছি, আমাদের সবার মধ্যে খুব কমন জিনিসপত্র দেখতে পাচ্ছি। ওকে, নাও এটা গেল ওকে। নাও হিউম্যান ক্রোমোজোম এবং শিম্পাঞ্জি ক্রোমোজোম, যেটা বললাম যে শিম্পাঞ্জির সাথে আমাদের সবচাইতে বেশি আমাদের হইতেছে ডিএনএ হইতেছে ম্যাচ করে, এতটাই ম্যাচ করে যে শিম্পাঞ্জির সাথে তার অন্যান্য কাজিনদের যেমন বানরের যতটা ম্যাচ করে মানুষের সাথে তার চেয়ে বেশি ম্যাচ করে। সো আপনি অ্যাপারেন্টলি চোখের দেখে আপনি ভাবতে পারেন যে শিম্পাঞ্জি, গরিলা, বানর এগুলো দেখতে তো বরং চোখের দেখে একই রকম, মানুষ বরং অনেক আলাদা, অথচ আপনি ডিএনএ লেভেলে গেলে কিন্তু শিম্পাঞ্জির সাথে গরিলা, বানরের যতটা ম্যাচ করে তার চেয়ে বেশি ম্যাচ করে মানুষের। একটা ইন্টারেস্টিং পার্থক্য হচ্ছে মানুষের, আমরা পড়ছি মানুষের 23 জোড়া ক্রোমোজোম, 46 ক্রোমোজোমস, রাইট? এক্স ওয়াই আমরা এগুলো পড়ছিলাম বইয়ে, কিন্তু শিম্পাঞ্জির হচ্ছে 48টা ক্রোমোজোম। না যেই প্রাণীর সাথে আমাদের এত মিল সেখানে এখানে এসে একটা ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে ক্রোমোজোমাল লেভেলে, যেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এই ইম্পর্টেন্ট জায়গাতে সে পার্থক্যটা কেন, এটারও অলরেডি ব্যাখ্যা পাওয়া গেছে। সেটা হচ্ছে যে আমি কি এটা পরের স্লাইডে, ইয়েস, আপনার এটার ব্যাখ্যাটা যেটা হয়েছে বেসিক্যালি শিম্পাঞ্জির একটা ক্রোমোজোম 2 ভাগে ভাগ হয়ে তারপর এটা আবার জোড়া লেগে 48 থেকে 46 হয়ে গেছে। সো মেবি আমাদের যে কমন অ্যানসেস্টর ছিল শিম্পাঞ্জি এবং আমাদের যে কমন অ্যানসেস্টর ছিল সেইখান থেকে এই জিনিসটা যখন ঘটছে যে আপনার ক্রোমোজোম ভেঙে তারপর জোড়া লেগে গেছে, যখন জোড়া লেগে গেল তখন মানুষ হয়ে গেল, এরা অন্য আস্তে আস্তে করে ডাইভার্টেড হয়ে অন্য একটা স্পেসিসের দিকে চলে যাচ্ছে, আর শিম্পাঞ্জি রয়ে গেল। সো ওই ঘটনাটা যখন ঘটছে তখন সেখান থেকে আস্তে আস্তে শিম্পাঞ্জির দিকে হয়ে গেছে, আমরা আস্তে আস্তে বিভিন্ন ডিএনএ লেভেলে পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া শুরু করছি, করে আস্তে আস্তে মানুষের দিকে হওয়া শুরু করছে আর কি। নাও এই যে একটা থিওরি মনে করেন, একটা ধারণা বা একটা এটার শুধু ধারণা না, এটা এগুলো অলরেডি প্রমাণিত। আপনি যদি দেখেন, আপনি চোখে দেখে দেখতে পাচ্ছেন যে মানুষের ডিএনএ, আমাদের ডিএনএ যে জোড়া লাগছে 2টা ডিএনএ, এটা আপনি চোখের দেখায় দেখতে পাচ্ছেন, এবং এই যে টেইলটা দেখতে পাচ্ছেন যে এটার টেইল, এটা দেখি আপনি জানতে পারেন, এগুলো অবশ্যই সাইন্টিফিক আরো টেকনিক্যাল ব্যাখ্যা আছে, আমরা জাস্ট আমাদের লেমেনের জায়গা থেকে আর কি, যে আপনি টেইলটা দেখতে পাচ্ছেন, জোড়া লাগছে ওই জায়গাটাও দেখতে পাচ্ছেন, এবং শুধুমাত্র এতটুকু না, এবং কোথায় জোড়া লাগছে এবং এই ডিএনএ এর মধ্যে কোথায় কোথায় ফিউজ করছে, এরা মিলছে, এর মধ্যে এই কি জানি এগুলো নাম্বার আমরাও ভালো করে জানি না, ঘাটাঘাটি করতে হবে। আমাদের বেসিক্যালি প্রমাণিত যে এইটা হয়তো আরেকটা 2টা ডিএনএ ভেঙে জোড়া লাগছে, জোড়া লেগে এই ঘটনা ঘটছে, এটা একেবারে নানান অ্যাঙ্গেল থেকে প্রমাণিত ফ্যাক্ট। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি দুঃখিত এই জিনিসগুলো একটু রিভিউ করে বসলে একটু সুন্দর করে টেকনিক্যালি বলতে পারতাম, এখন খুবই লেমেনের মতো করে বলতে হচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে হিউম্যান ক্রোমোজোম এবং শিম্পাঞ্জি ক্রোমোজোমের মধ্যে এই NANOG কি বলে এই জিনিসটা একটু দেখে বসা দরকার ছিল, কিন্তু আইডিয়াটা এরকম যে কিছু র্যান্ডম জাঙ্ক ডিএনএ বলতে পারি আমরা, যে জাঙ্ক ডিএনএ বলতে এরকম যে যেগুলোর আসলে নেসেসারিলি কোনো ইউজ নাই, কিন্তু এগুলো ছড়ায় ছিটায় আছে। এগেন আমাকে মাফ করবেন যদি কোনো টেকনিক্যালি ভুল কথা হয়, কিন্তু আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে কিছু ডিএনএ হইতেছে ছড়ায় ছিটায় আছে আমাদের শরীরে, মানুষের শরীরে ক্রোমোজোমে, কিছু ক্রোমোজোম, আই গেস হিউম্যান ক্রোমোজোমস, মেবি ক্রোমোজোমের মধ্যে কিছু ডিএনএ অথবা মেবি ক্রোমোজোমই ছড়ায় ছিটায় আছে, হোয়াটএভার ইট ইজ, এরকম ছড়ানো ছিটানো কিছু আছে, ডিএনএ বলি আমরা। নাও এই যে ছড়ানো ছিটানো র্যান্ডমলি ছড়ায় ছিটায় আছে, এইটা হইতেছে আমাদের যখন ডিএনএ ব্রেকডাউন হয়, মানুষের কিন্তু আমাদের কিন্তু ডিএনএ কন্টিনিউয়াসলি ব্রেকডাউন হইতেছে, আবার জোড়া লাগতেছে, আবার ব্রেকডাউন হইতেছে, আবার জোড়া লাগতেছে। তো এই প্রসেসে যেমন ধরেন আমরা যখন রেডিয়েশনের কথা বলি, নিউক্লিয়ার রেডিয়েশন হোক অথবা যে কোনো রেডিয়েশন হোক, রেডিয়েশন মানুষকে ক্যান্সার আক্রান্ত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয় কেন? ডিএনএ ব্রেকডাউন করে ফেলে রেডিয়েশন। নাও আমরা ভাবি যে এক্সরে করলে অথবা কোনো নিউক্লিয়ার রেডিয়েশনের মধ্যে গেলে আমাদের ডিএনএ ব্রেকডাউন হয় এবং এক্সেসিভ লেভেল রেডিয়েশনে গেলে আমরা মারা যাই, কেন আমাদের ডিএনএ এই পরিমাণে ব্রেকডাউন করে, কারণ প্রতি মুহূর্তে ডিএনএ ব্রেকডাউন করতেছে, আবার আরেকজন রিপেয়ার করতেছে, আমাদের শরীর একদিক থেকে ব্রেকডাউন করতেছে, আবার অটোমেটিক্যালি রিপেয়ার করে ফেলতেছে। যেমন আপনার হাত যদি কাটে, সে অটোমেটিক্যালি বডি সেটাকে রিপেয়ার করে ফেলে। সো বডি অটোমেটিক্যালি মেকানিজমের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকে। না আপনার এই ব্রেকডাউনের হার রিপেয়ারের হারের চেয়ে যদি বেশি হয়ে যায়, তখন বডি আর কুলাইতে পারে না, তখন আপনি ক্যান্সার হবে, তখন আপনি মারা পড়বেন। তার মানে এই না যে আমরা হয়তো আমাদের ডিএনএ ড্যামেজ হচ্ছে না, প্রতি মুহূর্তে হচ্ছে। আমাদের পৃথিবীতে এই মুহূর্তে কসমিক রেডিয়েশন আছে, আপনি যে কলা খান এই কলার মধ্যে রেডিয়েশন আছে, আপনি যে শাকসবজি ফ্রুটস খান এগুলোর মধ্যে রেডিয়েশন আছে, আপনার বাসার মধ্যে রেডিয়েশন আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে সেই রেডিয়েশনগুলো যে হারে আপনাকে ডিএনএ ব্রেকডাউন করে, আমার বডি তার চেয়ে দ্রুত রিকভার করতে পারে, রাইট? সো এরকম ব্রেকডাউন হইতে থাকে, র্যান্ডমলি নানান ঘটনা ঘটতে থাকে। এরকম কিছু
হিউম্যান ক্রোমোজোম এবং শিম্পাঞ্জি ক্রোমোজোমের মধ্যে দেখা গেছে যে কিছু র‍্যান্ডম জিনিস কিন্তু 100% একই রকম। এখন এই জিনিসটা আমি টেকনিক্যালি ব্যাখ্যা করতে পারতেছি না, আমি দুঃখিত, আমি একটু দেখে বসি নাই দেখে। তো আইডিয়াটা এরকম যে মনে করেন আপনি একটা সাদা কাগজের মধ্যে আপনি কালির ছিটা দিলেন র‍্যান্ডম, এই জিনিসটা কিন্তু র‍্যান্ডম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি একটা সাদা কাগজে র‍্যান্ডম কালির ছিটা দিলেন, 100টা কালির ফোঁটা পড়লো এরকম করে ছিটা। নাও আপনি আপনার অফিসের আরেকজন কলিগের কাছে আপনি দেখলেন যে তার কাছেও একই একটা কাগজ আছে, একটা সাদা কাগজ, এবং সেইখানে একদম এক্সাক্টলি হুবহু একই কালির ছিটা। এখানে আপনি র‍্যান্ডমলি কালির ছিটাটা এখানে কোনো প্ল্যান করে করা হয় না, র‍্যান্ডমলি করা হয়েছে। তাহলে একই জিনিস তো এরকম হওয়া সম্ভব না। আরেকজনের কাছে 100% হুবহু র‍্যান্ডম একই জিনিস, একই রকম কালির ছিটা। এটা অনলি তখনই হওয়া সম্ভব যদি এমন হয় যে আপনাদের দুজনের এইটা ফটোকপি করা হয়েছে কোনো একটা মেইন কপি থেকে। কোনো একটা মেইন কাগজ ছিল যেখানে র‍্যান্ডম কালির ছিটাগুলো ছিল, সেখান থেকে ফটোকপি করছে, একটা কপি আপনার কাছে, একটা কপি ওনার কাছে। একমাত্র তখনই এমন হওয়া সম্ভব যে একটা র‍্যান্ডম জিনিস দুজনের কাছে 100% একই রকম। এছাড়া কোনোভাবে হওয়া সম্ভব না ফটোকপি হওয়া ছাড়া। তাহলে আপনারা কি বলবেন দুজন? আপনারা দুজন একই রকম দুইটা জিনিস দেখলে বলবেন ও আচ্ছা, তার মানে আমাদের এই দুইটা কোনো একটা কমন অ্যানসেস্টর আছে, এদের কোনো একটা কমন জায়গা থেকে ফটোকপি করা হয়েছে, একটা মেইন কপি কোথাও আছে। নাও এটা শুধুমাত্র একটা অ্যাঙ্গেল। এরকম আরো যদি আপনি 5টা অ্যাঙ্গেল থেকে প্রমাণ করতে পারেন, তখন আপনি 100% নিশ্চিত হবেন যে ইয়েস, আমাদের দুজনের কাছে যে দুইটা আছে, দুইটা ফটোকপি, এটার একটা মেইন কপি কোথাও আছে যেইখান থেকে ফটোকপিটা করা হয়েছে। সো হিউম্যান ক্রোমোজোম এবং এই যে শিম্পাঞ্জি ক্রোমোজোম, এগুলার এই যে র‍্যান্ডম ভ্যারিয়েশন গুলো, এগুলাকে হচ্ছে ওভারল্যাপ করার পর দেখা যায় যে 100% কপি পেস্ট একই জিনিস। তাহলে কিভাবে হইলো যে র‍্যান্ডম কিছু লাইক ব্রোকেন ডাউন ডিএনএ এগুলো এখনো মানুষের শরীরে রয়ে গেছে, যেগুলো কোনো ইউজ নাই, শিম্পাঞ্জির শরীরে রয়ে গেছে, কিন্তু তারা হুবহু একই রকম। এটার কারণ হচ্ছে তারা দুজনই কমন অ্যানসেস্টর থেকে এসে আস্তে করে ডাইভার্স হয়ে গেছে, এবং যখন ডাইভার্স হয়েছে শিম্পাঞ্জি যে তথ্য ক্যারি করে নিয়ে গেছে, যে ফটোকপি ক্যারি করে নিয়ে গেছে, মানুষও সেই ফটোকপি ক্যারি করে নিয়ে গেছে, যে কারণে হুবহু একই জিনিস, কারণ তাদের অ্যানসেস্টর কমন। মানুষ তো ডিম পাড়ে আমরা জানি, রাইট? মহিলাদের তো মেনস্ট্রুয়েশন হয়। সো মহিলাদের যখন মেনস্ট্রুয়েশন হয় তাদের একটা ডিম আসে, এবং সেই ডিমের সাথে শুক্রাণু নিষেক যখন হয় তখনই হইতেছে বাচ্চা হয়। মানুষের ডিম হইতেছে, মানুষ ডিম পাড়ে না, শরীরের বাইরে আসে না বিধায় আমরা জানি না, আমরা দেখি না, বা আমরা ওইটা অ্যাপ্রিশিয়েট করি না, কিন্তু মানুষ ডিম পাড়ে, রাইট? যেমন আপনার ওই যে আমরা বলি তিমি মাছ, তিমির হইতেছে ভেতরে কিন্তু টেস্টিকল, যেটা তার শরীরের ভেতরে থাকে, তারও পুরুষদের মতো টেস্টিকল যারা পুরুষ শরীরের ভেতরে থাকে। তারপর আপনার ওই যে হিপোপটামাসের সাথে যে কম্পারিজন করে দেখাইলাম যে মিল আছে, হিপোপটামাসেরও টেস্টিকল হইতেছে শরীরের ভেতরে থাকে। সো অন্যান্য প্রাণী হইতেছে ডিম পাড়ে, বাইরে আসে, কিন্তু মানুষের ডিমটা বাইরে আসে না, কিন্তু মানুষের ডিম পাড়ে, ভেতরে থাকে। এখানে যে জিনিসটা এগেন আমি দেখে বসি, সরি, সেটা হচ্ছে যে মানুষের ডিমে, আমি যদি ভুল না বলে থাকি, বাট আইডিয়াটা এরকম যে মানুষের ডিমে হইতেছে যে, এটা কি বলে যে টার্মটা কি, যে ধরেন আপনার একটা পাতলা আবরণ যে থাকে, আমি ভুলে গেলাম তো ওয়ার্ডটা। আচ্ছা, যা হোক, যে ডিমের পাতলা আবরণটা থাকে, ওই আবরণটা, এই ব্যাপারটা এখানে এরকম পাতলা আবরণটা অথবা সাদা অংশটা হোয়াটএভার কিছু একটা, যেটা হইতেছে মানুষের ডিম, অন্যান্য পাখির ডিমে আছে কিন্তু মানুষের ডিমে মিসিং, রাইট? সো এটা কেন মিসিং, আমি সরি, একটু দেখে বসলে সুন্দর করে গুছিয়ে বলতে পারতাম। আচ্ছা, যা হোক, সো কেন মিসিং, এটার একটা ব্যাখ্যা খোঁজার জন্য সায়েন্টিস্টরা তখন সন্দেহ করছে যে দেখেন, এভলিউশন থিওরি যে বলা হয়, কাইন্ড অফ ফ্যাক্টের বলা হয়, কি কারণে, যে এই এভলিউশন থিওরি যেভাবে কাজ করে, এটার ভিত্তিতে বিজ্ঞানীরা অনেক কিছু প্রেডিক্ট করে, যে এভলিউশন থিওরি যদি কারেক্ট হয়, এভলিউশন থিওরি যেভাবে কাজ করে সেটা যদি কারেক্ট হয়, তাইলে এই জিনিসটা এভাবে কাজ করা উচিত। এবং বিজ্ঞানীরা যাওয়ার পর দেখে যে আসলে এটা এভাবে কাজ করে, তার মানে তারা একটা জিনিস প্রেডিক্ট করে এটা প্রমাণও করতে পারে। ব্যাপারটা হচ্ছে আপনার ধরেন, ইভেন এই যে আপনার ভ্যাকসিন করে, আপনি ধরেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে ভ্যাকসিন হয়, ফ্লু ভাইরাসের ভ্যাকসিন প্রতি বছর যে ছাড়ে, এই ভাইরাসের ভ্যাকসিনগুলা কিন্তু আপনার বছরের শুরুতে এগুলা ভ্যাকসিন হইতেছে মানে গবেষণা করে বানায় টানায় ছেড়ে দেওয়া হয়। কেন? কারণ বিজ্ঞানীরা জানে যে এই ভাইরাসটা যে মিউটেশনের মধ্য দিয়ে যাচ্ছে, থিওরি অফ এভলিউশন থেকে আমরা যেভাবে দেখে আসছি, সে যেভাবে ইভলভ করে আসছে, সেই থিওরি অনুযায়ী, সেই প্যাটার্ন অনুযায়ী বিজ্ঞানীরা প্রেডিক্ট করতে পারে যে সে সামনে হইতেছে এই মিউটেশন প্রসেসের মধ্য দিয়ে যাবে, গিয়ে এইভাবে সে এই আকার ধারণ করবে। এবং ওই প্রেডিকশনের জায়গা থেকে অলরেডি বিজ্ঞানীরা হইতেছে ওইভাবে করে আপনার ভ্যাকসিন বানায়, এবং সেই ভ্যাকসিন আমরা নেই, এবং সেই ভ্যাকসিন কাজ করে, রাইট? সো তার মানে হচ্ছে আপনার থিওরি অফ এভলিউশন অথবা যে প্রসেসটাকে আমরা ব্যবহার করি, প্রসেসটার জ্ঞানটা, যে জ্ঞানটাকে আমরা ব্যবহার করি, এই জ্ঞানটা অলরেডি ব্যবহার করা হইতেছে, নানান রকম চিকিৎসা হইতেছে অলরেডি এই জ্ঞানকে ব্যবহার করে। আপনি যদি বলেন যে এই জ্ঞান ভুয়া, ওকে, হইতে পারে ভুয়া, মেবি ভুয়া, কিন্তু কথা হচ্ছে অলরেডি আমরা এটার রেজাল্ট পাচ্ছি হাতে হাতে। ডিমের যে কথাটা বলতেছিলাম, যে এই ডিমের এই ব্যাপারটা বিজ্ঞানীরা এটাকে ব্যাখ্যা করার জন্য তারা থিওরি অফ এভলিউশন থেকে আমরা কি জানি, সকল প্রাণী হইতেছে একটা কমন অ্যানসেস্টর থেকে আসছে। সেটা যদি ট্রু হয়, সেটা যদি কারেক্ট হয়, যে জিনিসটা আমরা দেখলাম যে বিভিন্ন প্রাণীর মধ্যে আমরা দেখতে পাই যে অনেক কমন মেমোরি রয়ে গেছে, তাদের অনেক আচার আচরণ, চারিত্রিকভাবে, অ্যানাটমির দিক থেকে, দিক থেকে, ডিএনএ লেভেলে, ক্রোমোজোমাল লেভেলে অনেক কমন জিনিস আমরা সব জায়গায় দেখতে পাই। এই কমন বলতে কিন্তু আপনার চোখের দেখা, যদি আপনি ভাবেন যে চোখের দেখার কমন দেখা দেখতে ওইরকম না, একদম ডিএনএ লেভেলে, ক্রোমোজোমাল লেভেলে, মানে সিরিয়াস ব্যাপার আর কি। তো এখন বিজ্ঞানীর একটা কথা হচ্ছে যে তাহলে মানুষের ডিমের এই জিনিসটা মিসিং হইলো, তাহলে যদি থিওরি অফ কমন অ্যানসেস্ট্রি যদি সত্য হয়, তাইলে আমরা মুরগি বা অন্যান্য প্রাণী যে আছে তাদের ডিএনএ লেভেলে গিয়ে রিসার্চ করলে আমরা কোনো একটা ব্যাখ্যা খুঁজে পাবো কেন এই জিনিসটা এরকম করে হইলো।
এবং লো অ্যান্ড বিহোল্ড আপনার এই যে চিকেন এবং হিউম্যান এই যে হোয়াট এভার এটার নাম, আপনি জাস্ট আমরা লেম্যানের জায়গা থেকে যেটা দেখার এবং বোঝার যে মানুষের সাথে চিকেনের দেখেন 100% ডিমের সবকিছু এই জায়গাটা হোয়াট এভার ডিএনএ হোক অথবা ক্রোমোজোম হোক হোয়াট এভার যে প্যাটার্ন একের হুবহু এক না। তারপরে এখানে আপনি চিকেনে দেখেন একদম হুবহু এক, এখানে আছে মানুষ, এটা চিকেন এটা মানুষ, এটা চিকেন এটা মানুষ। ইন্টারেস্টিং যেটা এটা চিকেন এটা মানুষ, ইন্টারেস্টিং যেটা এই যে চিকেনের এখানে এই জিনিসটা আছে মানুষ এটা অলরেডি ব্রোকেন দেখা যাচ্ছে, এই জিনিসটা অলরেডি ব্রোকেন অবস্থায় দেখতে পাচ্ছি আমরা। এইটাই হইতেছে যেই কারণে আমাদের মানুষের ডিমের ওই অংশটা মিসিং যেটা মুরগিতে মিসিং না। এখানে যে জিনিসটা আমরা দেখতেছি মুরগির আছে মানুষের ডিএনএর এই অংশটা ব্রোকেন, অলরেডি ব্রোকেন, এটার কারণেই হইতেছে আমরা মুরগি ডিমের সাথে মানুষের ডিমের ওই ইয়ের পার্থক্যটা, ওই ফান্ডামেন্টাল পার্থক্যর জায়গাটা। তো আপনি দেখতে পাচ্ছেন মানুষ এবং মুরগির ডিম একই জিনিস এবং মানুষের ডিমের কিছু জিনিস মিসিং এবং সেটা অলরেডি আমরা ব্যাখ্যা করতে পারতেছি থিওরি অফ এভলিউশন দ্বারা আমরা যেটা প্রেডিক্ট করছি বা কমন অ্যানসেস্ট্রি থিওরি দ্বারা আমরা যেটা প্রেডিক্ট করছি, আমরা ডিএনএ লেভেলে গিয়ে রিসার্চ করে দেখলাম যারা আমরা যেটা আশা করতেছিলাম যে কমন অ্যানসেস্ট্রি যদি সত্যি হয় তাহলে আমরা এমন কিছু দেখতে পাবো এবং গিয়ে দেখতেছি আসলেই তাই। আচ্ছা, নাও আরেকটা এভিডেন্স যদি আমরা দেখি, এই যে পাখিটা হইতেছে এটার নাম হইতেছে কি গ্রিনিশ ওয়ার্বলার। এটা হচ্ছে হিমালয় পর্বতমালার এখান থেকে এটার উৎপত্তি শুরু। না পর্বতমালার এই পাখিটা পর্বতমালার ডান দিক দিয়ে কিছু পাখি উড়ে চলে গেছে, বাম দিক দিয়ে কিছু পাখি উড়ে গেছে। না এরা যাওয়ার পথে বিভিন্ন আবহাওয়ার বিভিন্ন এলাকার মধ্য দিয়ে গেছে। তো যখন যে এলাকার মধ্য দিয়ে গেছে আমরা জানি থিওরি অফ এভলিউশন অনুযায়ী যে সে তখন তার প্রকৃতির সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করে এবং এই অ্যাডাপ্টেশনের মধ্য দিয়ে যাইতে গেলে তার অনেক ডিএনএ লেভেলে পরিবর্তন আসতে থাকে। না এগুলো আমরা জানি, কিন্তু সমস্যা কোথায় হয় আমরা যখন ম্যাক্রো এভলিউশন নিয়ে কথা বলি, যখন আমরা এই দাবি করি যে পরিবর্তনটা এত বেশি হয়ে গেছে যে একদিকে মাছ হয়ে গেছে একদিকে মানুষ হয়ে গেছে, এইরকম ড্রামাটিক পার্থক্যের যখন কথা আসে, ম্যাক্রো এভলিউশনের কথা আসে, তখন আমরা বিশ্বাস করতে যাই না, তখন আমাদের কাছে এটা ক্রেজি লাগে যে এটা কি সম্ভব নাকি। এই পাখির ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন, এই একই পাখি সে হইতেছে এই এলাকার পাখিটা এই এলাকার পাখির সাথে ইন্টারব্রিড করতে পারে, সে বাচ্চা নিতে পারে, তারা সেক্স করতে পারে, তাদের বাচ্চা হয়, ডিম হয়। এই এলাকার পাখিটা এই এলাকার পাখির সাথে সেক্স করতে পারে, তাদের ডিম হয়। আবার আপনি যদি বাম দিকে যান, কারণ একই পাখি উড়ে গেছে, যাওয়ার পথে তার মধ্যে নানান রকম শারীরিক পরিবর্তন আসছে, কিন্তু এই পরিবর্তনটা এত বেশি না যে তারা ইন্টারব্রিড করতে পারতেছে না। সো এই পাখিটার সাথে ইন্টারব্রিড করতে পারে, এটার সাথে করতে পারে, এদিকেও করতে পারে, এদিকেও করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা যখন এখানে এসে মিলিত হয়েছে এই দুইটা পাখি আর ইন্টারব্রিড করতে পারে না, কারণ তাদের মধ্যে অলরেডি ডিএনএ লেভেলে এত বেশি পার্থক্য হয়ে গেছে যে তারা তাদের মধ্যে ইন্টারব্রিড করতে পারতেছে না। একই পাখি কিন্তু আবার তারা পেছনে গেলে ঠিকই ইন্টারব্রিড করতে পারে, তার আগের জেনারেশনের পাখিটা বা আগের এলাকার পাখিটার সাথে করতে পারতেছে এরকম। এখানে না এটা শুধুমাত্র এই পাখিটার বেলায় হচ্ছে না, এটাকে হইতেছে বলে রিং স্পিসিস। এরকম প্রচুর স্পিসিস আছে যারা হইতেছে প্রকৃতির মধ্যে ছোট ছোট পরিবর্তনের মধ্য দিয়ে যাইতে এগুলো যখন পাইল আপ করে তখন এমন একটা অবস্থা হয় যে আপনি সাইকেল ঘুরে আসলে এই দুইটার প্রাণীর মধ্যে ইন্টারব্রিডিং হয় না, কিন্তু সে তার সাইকেলের ব্যাগ পিছন ধরে গেলে ঠিক ইন্টারব্রিড করতে পারে, সেও তার সাইকেলের পিছন ধরে গেলে ইন্টারব্রিড করতে পারে, কিন্তু এখানে সে ইন্টারব্রিড হয় না। যেমন ধরেন আপনার ঘোড়ার সাথে আপনার মনে করেন যে ঘোড়া কুকুর সেক্স করতে পারবে না বা সেক্স করলে তাদের কোনো বাচ্চা হবে না। সো আপনি বলবেন যে ঠিকই তো কথা, ঘোড়া কই আর কুকুর কই, তাদের মধ্যে কিভাবে সেক্স করলে বাচ্চা হবে? তো তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে না কেন? সো ব্যাপারটা এরকমই যে ঘোড়া কুকুরেরটা আপনি বাহ্যিকভাবে দেখতে পাচ্ছেন পার্থক্যটা, চোখের দেখায় পার্থক্যটা তো প্রকট, দ্যাট মেক্স সেন্স টু ইউ, কিন্তু তারা যদি দেখতে অনেকটা কাছাকাছি হয় তখন আপনার কাছে এটা বিশ্বাস করতে কঠিন হয়। সো এভলিউশন প্রসেসটা যদি মিলিনিয়াম বছরের মধ্য দিয়ে হয় তখন এই পার্থক্যটা অনেক বেড়ে যায়। যদি ধরেন 50,000 বছর তখন এই পার্থক্যটা একটু কম থাকে। সো প্রশ্ন হচ্ছে যে এই প্রক্রিয়াটা হয় কিনা এবং এই প্রক্রিয়াটা যখন ঘটে দুইটা সময়ের মধ্যে পার্থক্য কত, যত বেশি পার্থক্য তত বেশি জিনিসটা দেখতে ক্রেজি মনে হবে আর কি। নাও এখন আমরা এগুলো হইতেছে কাইন্ড অফ প্রকৃতিতে ন্যাচারাল সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে এগুলো প্রকৃতি করছে। এই যে সিলেকশনগুলো এগুলো সব প্রকৃতি, যে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গেছি এগুলো প্রকৃতি করছে, যেটাকে বলা হয় থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। না আমরা মানুষ কিন্তু একই কাজ করতেছি, এভলিউশন বিফোর আওয়ার আইজ। আমরা মানুষ রাইট নাও নিজের হাতে আমরা এভলিউশন প্রসেস প্র্যাকটিস করতেছি সিলেক্টিভ ব্রিডিং এর মধ্য দিয়ে। এই যে দুইটা কুকুর দেখতে পাচ্ছেন, আকাশ আর পাতাল, এই দুইটা কুকুর কিন্তু আমরা মানুষরা সিলেক্টিভ ব্রিডিং এর মধ্য দিয়ে এই দুইটা কুকুর আমরা এই ফর্মে নিয়ে আসছি, রাইট? সো যেরকম ধরেন আমরা বললাম যে ধরেন আপনার মাছ থেকে মানুষ হইছে, মাছ থেকে বানর হইছে, অবিশ্বাস্য লাগতেছে। একইভাবে এই কুকুরটা এবং এই কুকুরটা তাদের একটা কমন অ্যানসেস্টর আছে। আপনি বলতে পারেন যে আপনি এতক্ষণ যা বলছেন এগুলো তো আমরা কোনো কিছু নিজের চোখে দেখিনি, আমি বিশ্বাস করি না। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ এটা আমরা মানুষ নিজ হাতে করছি, করে একটা কুকুর এই জায়গায় এসে শেষ হইছে, একটা কুকুর এই জায়গায় এসে শেষ হইছে। এবং পৃথিবীতে যত কুকুর আছে এই সব কুকুর সিলেক্টিভ ব্রিডিং এর ফসল। এই উলফকে আছে, যে বনের মধ্যে উলফ থাকে, এই উলফকে হইতেছে নানান ভাবে মানুষ যখন ডোমেস্টিকেট করছে, সেই ডোমেস্টিকেশন প্রসেসের মধ্য দিয়ে ইন্টারব্রিডিং করতে আপনি আজকে পৃথিবীতে যত কুকুর দেখেন এই সবগুলো সিলেক্টিভ ব্রিডিং এর ফসল। না আপনি আজকে হয়তো বলবেন যে কি বলেন আপনি, এর উদ্ভট কথা, কোথায় এই কুকুর, এই যে এশিয়াতে আসলে আমরা বাংলাদেশে যেটা বলি আমরা রাস্তার মধ্যে কুত্তা দেখি, সেই কুকুর আর এরকম সুন্দর কিউট কুকুর, এগুলো সব আমরা মানুষ সিলেক্টিভ ব্রিডিং এর মধ্য দিয়ে এভাবে করেছি। ইয়েস, সেটা হইতেছে আপনার চোখের সামনে এভলিউশন। নাও এটা হইতেছে আপনার কত বছর, কত হাজার বছরের মধ্যে যদি আমরা এই পরিমাণ সিলেক্টিভ ব্রিডিং এর মধ্য দিয়ে এই পরিমাণ মানে চাক্ষুষ পার্থক্য তৈরি করতে পারি, তাহলে আপনার মিলিনিয়া বছরের মধ্য দিয়ে আরো কি ধরনের ড্রামাটিক পরিবর্তন হওয়া সম্ভব, যেটা আমরা অলরেডি অনেক তথ্য প্রমাণ দেখলাম, অনেক দেখি নাই, সামান্য দেখছি, এরকম এত বেশি তথ্য প্রমাণ আছে যেগুলা কভার করা সম্ভবই না।
আপনারা এটা হয়তো অনেকেই জানেন যে আমরা আজকাল যে তরমুজ খাই, এই তরমুজ কিন্তু এটা কিন্তু সত্যিকারের তরমুজ না। আজকে থেকে খুব বেশি দিন আগের কথা না, ১৬৪৫ সালে তরমুজ ছিল এরকম। সেই তরমুজ এখন আপনি এই তরমুজ খুঁজেই পাবেন না। এই তরমুজ কই গেল? মানুষ সিলেক্টিভ ব্রিডিং এর মধ্য দিয়ে এখন হইতেছে আপনার বীজ ছাড়া ফল পাওয়া যায়। প্রচুর ফল পাওয়া যায়, যেগুলো আপনি শিওর আপনারা জানেন। আপনি আম খাবেন, কোনো বীজ নাই। আপনি খাবেন, কোনো বীজ নাই। অনেক ফল আছে বীজ ছাড়া। সো এগুলা আমরা মানুষ নিজের হাতে চোখের সামনে এই এভোলিউশন প্রসেসটারে জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে আমরা চোখের সামনে বিভিন্ন রকম ভাবে ইন্টারব্রিডিং করাই, বিভিন্ন জাস্ট ন্যাচারাল সিলেকশনটাকে এখন আমরা মানুষ আর্টিফিশিয়ালি করাইতেছি। এই যদি হয় অবস্থা, তাইলে কি কখনো এমন করা সম্ভব যে মানুষকে আমরা ইন্টারব্রিডিং করাইতে পারবো? মানুষকে আমরা কখনো এরকম করে ম্যানেজ করতে পারবো যে এখানে তার চরিত্র বদলানো সম্ভব? তার যেমন ধরেন এই তরমুজের চরিত্র আমরা বদলাই ফেলছি, রাইট? সেটা নিয়ে একটা বিতর্ক আছে। আপনার এটা নিয়ে একটা বিতর্ক আছে যে মানুষের চরিত্র আমরা হচ্ছে ডিএনএ লেভেলে হইতেছে ম্যানিপুলেট করে কোনো মানুষের, ধরেন একটা মানুষ মিথ্যা কথা বলে বা একটা মানুষ খুনি হবে কিনা, এটা আমরা আগে থেকে বলতে পারবো কিনা। সো এটা নিয়ে একটা বিতর্ক আছে যে হ্যাঁ, এটা আমাদের পক্ষে এখন যেহেতু আমরা ডিএনএ লেভেলে তথ্য আমাদের কাছে আছে এবং এটা প্রেডিক্ট করা সম্ভব যে একটা মানুষ বড় হয়ে এসে সিরিয়াল কিলার হবে কিনা। মনে করেন কথার কথা যে যারা সিরিয়াল কিলার হয় তাদের ডিএনএ লেভেলে কোনো একটা কমন প্যাটার্ন আছে। সো সেক্ষেত্রে সেই বাচ্চাটাকে পৃথিবীতে আসার আগে মেরে ফেলা উচিত কিনা? কারণ আমরা জানি সে বড় হয়ে সিরিয়াল কিলার হবে, সে পৃথিবীতে আসলে সিরিয়াল কিলার হবে। অথবা কোনো একটা মানুষের কোনো একটা খারাপ গুণ, মনে করেন যে সে একটা খারাপ গুণ নিয়ে আসবে, আমরা ডিএনএ লেভেলে তাকে বাচ্চাটা পেটে থেকে পৃথিবীতে আসার আগে আগে ডিএনএটা এমন ভাবে টুইক করে দিব যেভাবে আমরা তরমুজটা টুইক করে দিয়ে সেই তরমুজ কি সুন্দর তরমুজ হয়ে গেছে, রাইট? এবং আপনারা যারা যদি জেনে থাকেন, এগ্রিকালচার যারা করে, চাষাবাদ করে, এটা এখন পৃথিবীতে খুবই কমন প্র্যাকটিস। এই আপনার সিলেক্টিভ ব্রিডিং, সকল ফলমূল চেঞ্জ হয়ে গেছে এই এক সিস্টেমের মধ্য দিয়ে। সো এটা মানুষের মধ্যেও করা সম্ভব না, একটা বিতর্কের জায়গা আছে যে এটা করা উচিত হবে কিনা বা এটার কি ইমপ্লিকেশনস হবে। সো সেটা বাদ দিলাম, সেটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা নিয়ে না হয় আরেকদিন ঘাটাঘাটি করে আমরা বসে আলোচনা করবো না। কিন্তু কথা হচ্ছে যে আপনি চোখের সামনে, আমি আপনাকে যা দেখাইছি এগুলো কোনো তথ্য প্রমাণই নেই, এগুলো খুবই সিম্পল। এত বেশি তথ্য প্রমাণ, এত বেশি এভিডেন্স আছে এবং এত বেশি ভেরিফাইড এবং সাবস্টেন্সিয়েটেড এভিডেন্স আছে, ইটস ভেরি হার্ড টু ইগনোর অল দিস আর কি। সো তাইলে এখন আপনার কাছে আমার প্রশ্ন, তখন লাস্ট আমরা সার্কেলটা ক্লোজ করি, সেটা হচ্ছে যে তাইলে থিওরি অফ এভলিউশন এটা কি একটা থিওরি নাকি একটা ফ্যাক্ট? ফ্যাক্টের যে ডেফিনেশন আমরা আলোচনা করছি, যে কারণে অনেকে ফ্যাক্ট বলে এবং এটা বললে হুজুরা গরম হয়ে যায়, এটা ফ্যাক্ট বলে এই কারণে যে ফ্যাক্টের ডেফিনেশন আমরা কি দেখছিলাম, সেখানে গিয়ে আলোচনা শেষ করি আমরা। ফ্যাক্টের ডেফিনেশন আমরা দেখছিলাম a thing that is known to be true, especially when it can be proved. আপনি যখনই একটা থিওরি, একটা ধারণা, একটা আইডিয়া সপক্ষে প্রমাণ পাইতে শুরু করবেন, তখনই এটা ফ্যাক্টে পরিণত হইতে শুরু করবে। যত বেশি প্রমাণ আসবে তত পাকাপোক্ত ফ্যাক্ট হইতে থাকবে। না, থিওরি অফ এভলিউশনের পক্ষে এত বেশি, বা কমন অ্যানসেস্ট্রি যেটা নিয়ে বিতর্ক হয়, বা ম্যাক্রো এভলিউশন, এটার পক্ষে আমি তো ফসিল রেকর্ড দেখাই নাই, এত প্রমাণ আসছে এত অ্যাঙ্গেল থেকে, এটাকে এখন ফ্যাক্ট না বলতে গেলেই বরং আপনাকে হইতেছে যথেষ্ট পুষি হইতে হবে আর কি বেসিক্যালি। এখন আপনি এটা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, আপনি সকল এভিডেন্স ইগনোর করবেন কি করবেন না আপনার ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যে মেবি থিওরি অফ এভলিউশন রং, কিন্তু কথা যেটা সেটা হচ্ছে যে এই থিওরিটাই আমরা যা দেখতেছি পৃথিবীতে, যত ইন্টারেস্টিং জিনিসপত্র দেখতেছি, সব কিছুকে ব্যাখ্যা করতে পারে এই একটা থিওরি, এবং দ্যাট শোজ আস মেবি এই থিওরিটাই কারেক্ট থিওরি। এখন এগেন এই ফ্যাক্ট পরিবর্তন হইতে পারে, এটা কখনো অন্যভাবে ব্যাখ্যা করা সম্ভব হইতে পারে। এবং ডারউইনের পার্থক্যটা কোথায়, স্পেশালিটিটা কোথায় এই থিওরির? আপনার এই যে এটা আমি বন্ধ করবো কিভাবে স্ক্রিন শেয়ারিংটা? আচ্ছা, হ্যাঁ, ওকে। হ্যাঁ, মানে ডারউইনের স্পেশালিটিটা কোথায়, এই পয়েন্টটা আলভি অনেক সময় মেক করছে। এটা একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো একটা জিনিস যখন আবিষ্কার হয়, এটা টুক করে আসমান থেকে পড়ে না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ফসল। এর আগে অনেকে এটা নিয়ে কাজ করে একটু একটু করে পুশ করতে থাকে বাউন্ডারি, তারপর একজন এসে, যেমন আইনস্টাইনের হইতেছে জেনারেল রিলেটিভিটি থিওরি, এটা কিন্তু আইনস্টাইন আগে অনেকে এই কাছে, যে আমরা লরেঞ্জ, আমরা পড়ছিলাম না লরেঞ্জ কি বলে, ভুলে গেছি, ট্রান্সফরমেশন, রাইট? সো এই জিনিসগুলো একটার উপর আরেকটা বিল্ড আপ করতে 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 একটা জায়গায় আসে। আইনস্টাইনের স্পেশালিটিটা এই জায়গায় যে আইনস্টাইন এই সবকিছুকে একটা কোহিসিভ এবং কোহিয়ারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারছে। সবাই হচ্ছে ছাড়া এই আইডিয়াটা নিয়ে কাজ করছে, কিন্তু আইনস্টাইন সম্পূর্ণ জিনিসটাকে সামনে রেখে কিভাবে গ্র্যাভিটি কাজ করে জিনিসটা সুন্দর করে কোহিসিভ ওয়েতে ব্যাখ্যা করতে পারছে। সো এই থিওরি অফ এভলিউশনের আইডিয়া কিন্তু ডারউইনের আগে অনেকের মাথায় আসছে। আপনি যদি প্রকৃতিতে গিয়ে জাস্ট একটু 5 বছর সময় ব্যয় করেন, আমি শিওর আপনার মাথায় থিওরি অফ এভলিউশনের চিন্তা আসতে বাধ্য। এই জিনিস যারা অবজার্ভ করে তাদের সবার মাথায় কমন অ্যানসেস্ট্রির আইডিয়া আসতে বাধ্য, যে এত মিল দেখার পর। আমাদের মুসলমান সায়েন্টিস্টরাও কিন্তু এর আগে থিওরি অফ এভলিউশন তো আসছে কত, 1858 সেখানে আমাদের মিডল এজে 1200-1300 সালে যখন মুসলিমরা করতো। একটু ভাই অ্যাড করি এখানে, যে আল জাহিজ নামে আপনার একজন ওই যে আব্বাসী আমলেরই ছিলেন, স্কলার ছিলেন আল জাহিজ। এটা উনি আমুনের আমলে, উনার সময় আলটা হচ্ছে 868, মানে সরি ওনার মৃত্যু হয়েছে 868-তে, আর জন্ম হচ্ছে আপনার ইয়ের দিকে 776, অর্থাৎ উনি 8th সেঞ্চুরির মানুষ। তো মানে আল জাহিজের একটা আপনার ছিল যে আপনার এক্সপ্লানেশন, যে প্রাণীদের মধ্যে হচ্ছে যেটা সবচেয়ে ফিট ওইটাই আসলে বাইক করতে থাকে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট বা এই ধরনের ওনার ওপিনিয়ন ছিল। এবং এটা কিন্তু আল জাহিজি
প্রথমে কথা বই করছে সেটাও না। এর আগে আপনার যে এটা নিয়ে গ্রিক আমলেও অনেকের এটা নিয়ে আপনার এই হিপোথিসিস ছিল। রাইট। হাইপোথিসিস ছিল। আমি তো বলতাম, হ্যাঁ জি, হ্যাঁ বিশ্বাস করো তুমি। জি, এটা ছিল। এখন সমস্যাটা হয়েছে কি যে ডারউইনের ইনফ্যাক্ট হচ্ছে ডারউইনের আগেও আমরা যদি ইউরোপে লক্ষ্য করি, এটা কিন্তু সোশ্যাল সায়েন্সে এই জিনিসটা আগে আসছে। অর্থাৎ ইভলিউশনের আইডিয়াটা কিন্তু সোশ্যাল সায়েন্টিস্টদের মাথায় আগে আসছে। যে মনে করেন যে একটা মার্কেটে প্রতিযোগিতা হইতেছে, লাক্স আছে সাবান, অন্য আরো 4-5টা ব্র্যান্ডের সাবান আছে, ইভেনচুয়ালি একটা সাবানই কিন্তু করতেছে, মার্চ করতেছে, অন্যগুলো হারায় যেতেছে। সো সোশ্যাল সায়েন্টিস্টদের মাথায় জিনিসটা অনেক আগে থেকে আসছে। বাট ডারউইনের স্পেশালিটিটা হচ্ছে এই জায়গাতেই যে উনি ওই আইডিয়াটা ওই এনিমেলের মধ্যে এক্সটেন্ডই পারছেন, মানে করতে পারছেন। এবং এটা নিয়ে অসুবিধাটা আসলে ছিল কোথা থেকে, সেটা আপনাকে মানে ছেড়ে দিচ্ছি এই জায়গাটা, আমি একটু কমপ্লিট করে ছেড়ে দিচ্ছি তাইলে, যে ডারউইনের স্পেশালিটিটা কোথায়, যে এই যে যেটা বলো কমন অ্যানসেস্ট্রি, এটা অনেকে ডারউইন আগে অবজার্ভ করছে, অনেকে এটা রিপোর্ট করছে, এটা নিয়ে কথা বলছে। ডারউইন স্পেশাল এই জায়গায় যে কেউ নেসেসারিলি ব্যাখ্যা করতে পারে না, সবাই এটা অবজার্ভ করতেছে যে সবগুলোর মধ্যে একটা খুব মিল আছে। ভাই এটা এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আমি একটু যদি অ্যাড করে দিই এখানে, আপনার মনে হয় তাহলে আপনার এক্সপ্লেন করতে ইজি হবে। সেটা হচ্ছে কি যে আমরা যদি সময়টা লক্ষ্য করি, এটা ছিল ডারউইনের যে সময়টা 1850s, আর 1850s এর আগে উনি হচ্ছে আপনার সাউথ আমেরিকাতে ওনার একটা এক্সপ্লোরেশন হয়েছিল। ওটা হয়েছিল আপনার এই 1805 বছর ধরে 30 থেকে 1840 এই সময়টার মধ্যে, এই সময়টাই উনি হচ্ছে সাউথ আমেরিকাতে অনেকগুলা আইল্যান্ড উনি করছে এক্সপ্লোর। ওইখান থেকে ওনার মাথায় জিনিসটা আসছে। এখন এই এভলিউশনটা ওই টাইমে এত মনে করেন যে আলোড়ন করলো, এই কারণে সৃষ্টি করার পেছনে রিজনটা হচ্ছে এইটাই যে ওই সময়টা ছিল এনলাইটমেন্টের সময়। অর্থাৎ সায়েন্সের অন্যান্য আরো যেগুলা ব্রাঞ্চ, ফিজিক্স, এরপরে হচ্ছে কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, সব জায়গাতে আপনার রেভলিউশন আসতেছিল। এবং মানুষ তখন মনে করতেছিল কি যে আমরা আসলে আমাদের ইন্টেলেকচুয়ালিটির একদম হাইটে চলে যাচ্ছি। তো ওই সময় একটা জিনিসই শুধু আমাদের ইনফ্যাক্ট হচ্ছে ওই টাইমটাতেই কিন্তু আপনার ওই যে ইলেকট্রিসিটির অনেক নতুনই আসতেছিল, ওই যে ফ্যারাডের সূত্রগুলা, তারপরে হচ্ছে ওহমস ল, ওইগুলা কিন্তু ওই সময়কারী। এরপরে আরেকটু সবকিছু হইতেছে 1800 সালের শুরুর দিকে। এইভাবে মনে করেন যে সায়েন্টিফিক একটা রেভলিউশন হয়ে যেতেছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো ওই সময় হইলো। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালটা ওই সময় হইলো। অর্থাৎ মানুষ নেচারের প্রত্যেকটা ফেনোমেননকে একটা ল এর মাধ্যমে এক্সপ্লেইন করতে শিখতেছে। তো এই সময়টাতে একটা জিনিসই মানুষের জন্য একটু মিস্টেরিয়াস, সেটা হইতেছে যে আমরা কোত্থেকে আসলাম, আমরা কি এক্সক্লুসিভ, আমরা কি এই যে এনিম্যালি ডোমেন মধ্যে আমরাও একটা এনিম্যাল, বাট আমরা কি এক্সক্লুসিভ এনিম্যাল, আমরা কি আমাদের অরিজিনটাকে করতে পারি, এক্সপ্লেইন করতে পারি। ডারউইনের আপনার ন্যাচারাল সিলেকশনটা ইট হেল্প টু এক্সপ্লেইন যে ওকে, তাহলে মানুষ এক্সক্লুসিভ কিছু না, মানুষও হয়তো এরকম একটা ন্যাচারাল সিলেকশনের ফসল। আচ্ছা, এখন ডারউইনের মানে অনেকে হচ্ছে আপনার মনে করেন যে ইভলিউশনের এগেইনস্টে এই বার্তা বলতে চাই এই যে ডারউইনের আমলে তো হচ্ছে জেনেটিক্সের কোনো উন্নতি হয় নাই, বিকজ মেন্ডেল ওই সময় আপনার সূত্রগুলাই আবিষ্কার করছে জেনেটিক্সের, বাট ওই জিনিসগুলো ওই সময় কিন্তু মানুষ রেকগনাইজই জানে। অর্থাৎ ডারউইন কিন্তু মেন্ডেলের সূত্রগুলা সম্পর্কে অবগত না। ইনফ্যাক্ট হচ্ছে যে ইএনএর যে হেলিক্স স্ট্রাকচারটা, সেটাও কিন্তু আসছে আরো 100 ইয়ার্স আফটার। সো এই যে মিসিং জিনিসগুলা যেগুলা ছিল ডারউইনের থেকে নিয়ে মনে করেন যে ডিএনএ আবিষ্কার, এই সম্পূর্ণ সময়টা ডারউইন কিন্তু শুধুমাত্র একটা দিয়ে গেছেন, একটা ফিলোসফি এবং অবজারভেশন যে এইভাবে হওয়া সম্ভব। লেটার অন ওই রাস্তায় এক্সপ্লোর করতে করতে আমরা আরো অনেক জিনিস ওইভাবেই আপনারই করতে শিখছি, এক্সপ্লোর করতে শিখছি। আমাদের কাছে মনে হচ্ছে যে না, এই রাস্তাটাই আসলে কি আমাদেরকে অধিকতর সত্যের দিকে নিয়ে যাইতেছে। সো ডারউইনের থিওরির এগেইনস্টে আর্গুমেন্ট করতে যে অনেকে হচ্ছে যে এই এভিডেন্স আনে যে ওই আমলে তো কিছুই আবিষ্কার হয় নাই, সাথে একটা অনুমানের উপর একটা কথা বলে গেছে, সো ইউরেনিয়ান এভলিউশন ট্রু না, ডারউইনিয়ান এভলিউশন ট্রু না, এই ধরনের আর্গুমেন্ট আনে। কিন্তু আমার কাছে মনে হয় যে ইভলিউশনের যে এন্টায়ার আপনার স্টাডিটা, এটা এখন সেই 1860 আটকায় নাই। ইনফ্যাক্ট হচ্ছে যে আমারও হচ্ছে আমি কিছুদিন আগে হচ্ছে এনসেস্ট্রি করছি, তো আমার ক্রোমোজোমেরই কি আছে স্ট্রাকচার, এটাও কিন্তু অলরেডি মনে করেন করা শেষ, স্টাডি করা শেষ, এবং এটা এখন সাধারণেরই হইতেছে, সব মানুষই এই জিনিসটা এখনই পারবে করতে পারবে, এরকম একটা অবস্থা। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা ধরেন যখন আইনস্টাইন যখন সে জেনারেল, দেখেন এটা একটা ভালো অ্যানালজি হবে, খুব সুন্দর একটা অ্যানালজি হবে। সেটা হচ্ছে দেখেন গ্র্যাভিটি জিনিসটা নিউটনও ব্যাখ্যা করছে। নিউটনের যে নিউটনের গ্র্যাভিটির যে সেই ল কিন্তু এখনো কাজ করে। এখনো যে আপনার স্পেসশিপ পাঠানো হয়, যে স্পেসে আমরা ট্রাভেল করি, সেখানে যে ল ব্যবহার করা হয়, সেখানে কিন্তু আমরা নিউটনের ল এখনো ব্যবহার করি। কিন্তু
কিন্তু নিউটনের ব্যাখ্যাটা কিন্তু ব্যবহার করি না, ব্যাখ্যাটা ব্যবহার করি আইনস্টাইনের, রাইট? সো তার মানে দেখা যাচ্ছে আমাদের রেজাল্ট, আমাদের এখনো কাজ করতেছে, এখনো হোল্ডস ট্রু, নিউটনের লটা, ফর্মুলাটা এখনো হোল্ডস ট্রু, কিন্তু এটা কিভাবে কাজ করে এই ব্যাখ্যাটা ভুল নিউটনের। এই ব্যাখ্যাটা যেভাবে আইনস্টাইন দিছে সেটা কারেক্ট। নাও যখন আইনস্টাইন এই ব্যাখ্যাটা দিল, যখন চেঞ্জ করে দিল নিউটনের কনসেপ্টটা, তখন তো অবশ্যই সেই সময় নিউটন ছিল হইতেছে লাইক দেবতার মতো, লাইক নিউটন মানে অন্য জিনিস, নিউটন মানে দেবতা, লাইক লিটারালি দেবতা। তখন নিউটনকে চ্যালেঞ্জ করার সাহস পৃথিবীতে কারো নাই। সেখানে একজন পেটেন্ট ক্লার্ক এসে হইতেছে দাবি করতেছে নিউটন ভুল। তো এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার, এবং যেই কারণে আইনস্টাইনকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না। তার সবচাইতে ফেমাস যে থিওরি অফ জেনারেল রিলেটিভিটি, যেই থিওরির কারণে, এই থিওরির কারণে কিন্তু আইনস্টাইন নোবেল পুরস্কার পায় না, সে পাইছে হইতেছে ফটোইলেকট্রিক ইফেক্টের কারণে। কারণ মানুষ মানে কনভিন্স না, সাহস পাচ্ছিল না তাকে এই রেকগনিশন দেওয়ার যে নিউটন ভুল, আইনস্টাইন কারেক্ট। এবং সেটা আইনস্টাইন প্রমাণ হয়েছে। তারপর পরবর্তীতে 1921 সালের দিকে না, ওই যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, প্রথম বিশ্বযুদ্ধ 1916 সালে যে আপনার স্টার অবজার্ভ করছিল, স্টার অবজার্ভ করে, হ্যাঁ। সো এটা শুরু করে, অবজারভেশনটা শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের আগে 1916-র দিকে। তারপর বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে জিনিসটা পোস্টপন্ড হয়ে যায়। তারপর আবার যখন বিশ্বযুদ্ধ শেষ হয় তখন আবার এটা রিজিউম করে, এবং করে একেবারে কাগজে কলমে প্রমাণিত সত্য যে আইনস্টাইনের থিওরি কারেক্ট। এই যে লেন্সিং ইফেক্ট হয়, যে গ্র্যাভিটেশনাল লেন্সিং হয়, এগুলো সবকিছু কারেক্ট। তো তার মানে গ্র্যাভিটি কিভাবে কাজ করে, সেখানে আইনস্টাইনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা নিউটনের চেয়ে আলাদা, কিন্তু গ্র্যাভিটি কনসেপ্টটা দুজনের এক। এখন পর্যন্ত নিউটনের লগুলো কাজ করে, কিন্তু ব্যাখ্যাটা ভিন্ন। নাও আইনস্টাইনের স্পেশালিটি এই জায়গায় যে গ্র্যাভিটি কিভাবে কাজ করে এটা সে ব্যাখ্যা করতে পারছে কারেক্টলি, এবং ডারউইনের স্পেশালিটি এই জায়গায় যে এভলিউশন কিভাবে কাজ করে এটা সে ব্যাখ্যা করতে পারছে কারেক্টলি। নাও কমন অ্যানসেস্ট্রি জিনিসটা সকলে অবজার্ভ করে আসতেছে, যেটা আমি বললাম, আপনি যদি বনে গিয়ে 5 বছর থাকেন, আপনি বেরিয়ে এসে একই কথা বলবেন যে ভাই এই সব কিছুর মধ্যে এত মিল কেন, এখানে কোনো একটা কমন অ্যানসেস্ট্রি আছে। এই জিনিস সবাই যুগে যুগে অবজার্ভ করে আসছে, কিন্তু কেন এই ব্যাখ্যাটা কেউ দিতে পারতেছিল না, একটা সুন্দর কোহেসিভ ব্যাখ্যা কেউ দিতে পারতেছিল না, যেটা থিওরি অফ ন্যাচারাল সিলেকশনের মধ্য দিয়ে ডারউইন দিতে পারছে। এবং যখনই ডারউইন একটা ব্যাখ্যা দিতে পারছে প্লজিবল, রিজনেবল, যেটা ক্যান এক্সপ্লেইন হোয়াট ইউ আর অবজার্ভিং, তখনই সবাই হইতেছে একদম ফেটে পড়ছে যে ইয়েস, দিস ইজ হোয়াট উই আর হ্যাভ বিন ওয়েটিং ফর। এটাই হইতেছে ব্যাখ্যা। এবং সময়টা খুব ইম্পর্টেন্ট, বিকজ ওইটা একটা সায়েন্টিফিক রেভলিউশনের সময়, এবং সবাই হচ্ছে খুব সেকুলার একটা ওয়েতে হিউম্যান এক্সিস্টেন্স। আমাদের হচ্ছে 1 ঘন্টার উপরে হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা। আচ্ছা, তাহলে একটু এবার আমার মনে হয় আলবির কাছে যাই আমরা, নাকি? হ্যাঁ ঠিক। আমি হচ্ছে যে আমি স্লাইডের মাধ্যমে আগাবো না। জি আচ্ছা, ঠিক আছে, আপনি একটু ওভারঅল মাধ্যমে আগাবো না। আমি হচ্ছে যে আমি আর একটা পয়েন্ট একটু টাচ করে তারপর আমি ডান, আমার কিছু বলার নাই। ইন্টারেস্টিং একটা জিনিস মনে পড়লো আইনস্টাইনের কম্পারিজনটা দিতে গিয়ে, যে আমরা মানুষের যে কথাটা অনেকে বলি বা যেটা ভাবি যে ডারউইনের এটা যে এত আগে সে একটা থিওরি দিছে, এটা সত্য কিনা, এই জিনিসটা ধরেন আইনস্টাইন যখন থিওরিটা দিছে তখন একই কনফিউশন ছিল এটা সত্য কিনা। সেই জিনিস কিন্তু এখন আমরা প্রমাণ করে এমন একটা অবস্থায় আছে যে আপনি যে জিপিএস ব্যবহার করেন, সেখানে আপনি যে স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন করেন, সেইখানে আপনি যদি বেসিক্যালি আইনস্টাইনের সূত্র, জেনারেল রিলেটিভিটি কি বলে, কোনো জিনিস যদি মুভ করতে শুরু করে, গতিশীল হইতে শুরু করে, তখন তার হইতেছে ম্যাস কন্ট্রাকশন, লেংথ কন্ট্রাকশন হবে এবং ম্যাস বাড়বে। হ্যাঁ, এই পরিবর্তনগুলো হবে, রাইট? না, আপনি যখন হাঁটেন তখনও কিন্তু ঘটনাগুলো ঘটতে থাকে। আপনার লেংথ হইতেছে ছোট হয়ে যায়, আপনার ম্যাস বাড়ে, কিন্তু আপনি এত কম গতিতে হাঁটেন যেগুলো ধরা পড়ে না। আপনি যত বেশি গতিতে হাঁটবেন তত বেশি এফেক্ট প্রোনাউন্সড হইতে থাকবে এই জিনিসগুলো। যখন স্যাটেলাইটগুলো ঘুরতে থাকে পৃথিবীর চারপাশে, এরা এত দ্রুত গতিতে ঘোরে যে এই জিনিসগুলো তখন প্রোনাউন্সড হয়ে যায়। না, আপনি যখন পৃথিবী থেকে গাড়ি থেকে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করেন, আপনাকে যে জিপিএস বলে দেয় আপনি এখন এই রাস্তায় মোড় পার হইতেছেন, আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটির সূত্র যদি ব্যবহার করা না হইতো, তাইলে আপনার স্যাটেলাইটের সাথে আপনার কমিউনিকেশন হইতেছে কত 5 মাইল না কত মাইলের একটা গ্যাপ থাকতো। মানে স্যাটেলাইট যখন বলতো আপনি এই জায়গায় আছেন, আপনি আসলে আরো 5 মাইল দূরে থাকছেন, এবং এই গ্যাপটা হইতেছে কারণ স্যাটেলাইটগুলো গতিশীল বিধায়। সো আইনস্টাইনের সূত্র দ্বারা আপনি যখন কোনো গতিশীল বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে, তখন তার মধ্যে যে পরিবর্তনগুলো আসে, এগুলো যখন অ্যাপ্লাই করা হয় স্যাটেলাইটে, ফর্মুলাটা ব্যবহার করা হয়, তখনই একমাত্র সে পিন পয়েন্ট করতে পারে আপনার কারেক্ট লোকেশন। নাও যখন স্যাটেলাইট ছিল না, যখন আইনস্টাইন এই থিওরি দিছে, তখন এরকম মানুষ, যেটা বললাম, আইনস্টাইনকে সাহসী করে না কেউ নোবেল পুরস্কার দেওয়ার জন্য, এটা ক্রেজি থিওরি। কিন্তু সেই জিনিস এখন আমরা প্রতিদিন ব্যবহার করতেছি, এটা প্রুভেন ফ্যাক্ট। সেটা যদি ফ্যাক্ট না হইতো, আপনি রাস্তার মধ্যে জিপিএস দিয়ে আপনি গাড়ি দিয়ে আপনি যাইতে পারতেন না কোথাও। সো আপনি এটা প্রতিনিয়ত ব্যবহার করতেছেন, এখন আমরা প্রমাণ করতে পারতেছি। লাইকওয়াইজ ডারউইন যখন যে থিওরি দিচ্ছে, তখন ইয়েস এটা একটা ক্রেজি থিওরি ছিল, আপনি এগুলো তখন বললে পোষাইতো, কিন্তু এখন এটার বলার মতো অবস্থায় নাই, কারণ এখন প্রতিনিয়ত আমরা ডিএনএ লেভেলে আমরা এগুলা নানান প্রমাণ পাচ্ছি, এগুলো দ্বারা চিকিৎসা হচ্ছে, এগুলো দ্বারা ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে। সো এগেন এই থিওরি যে কথাটা বললাম, ধরেন আপনার আইনস্টাইন যে নিউটন যেই গ্র্যাভিটির যেভাবে কাজ করে যে থিওরি দিচ্ছে, সেই থিওরি এখনো ট্রু, কিন্তু ব্যাখ্যাটা চেঞ্জ হয়ে গেছে। একইভাবে আপনার কমন অ্যানসেস্ট্রির ব্যাখ্যা যে ডারউইন দিচ্ছে, এইটা এখন পর্যন্ত সবকিছু এক্সপ্লেইন করতে পারতেছে, সো মোস্ট অ্যাকসেপ্টেড। এটা যদি কখনো ব্যাখ্যাটা চেঞ্জ হয়ে যায়, স্টিল মেবি যেরকম নিউটনের সূত্র এখনো কারেক্ট, একইভাবে মেবি আমাদের এই যে আমরা যা অবজার্ভ করতেছি এগুলো সব একই থাকবে। মেবি ব্যাখ্যাটা, মেকানিজমটা বদলাইতে পারে। আমি জানি বুঝতে পারছি না কিনা কি বলছি। আলভি তো আশা করি বুঝতে পারছো আমি যে পয়েন্টটা মেক করতে চাইছি, রাইট? আমি শিওর।
রাইট। হ্যাঁ, সো অডিয়েন্স আপনারা জানি না বুঝাইতে পারছি কিনা, না বুঝাইতে পারলে দুঃখিত। আলভি, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এখানে জিনিসটা হচ্ছে কি যে আমরা যখন ওই সায়েন্টিফিক আলোচনা করতে যাইতেছি এখন ইউটিউবে তো আসলে সবাই সায়েন্সের ছাত্রও না, সবাই রিসার্চারও না। সো ছোট ছোট যেই টেকনিক্যাল আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো হয়তো অনেকে আন্ডারস্ট্যান্ড করতেছেন বা অনেকে হয়তো একদমই পারতেছেন না, বুঝতে পারতেছেন না। এটা কিন্তু আসলে এটা কিন্তু আমাদের আলোচনার উদ্দেশ্য আসলে না। আমাদের আলোচনার যেটা মূল উদ্দেশ্য সেটা হইতেছে যে অ্যাজ এ মানে সাধারণ মানুষ how it is মানে why it is important to us, যে ইভলিউশন নিয়ে যে আমরা আলোচনা করতেছি, why it is that important। এখন ইভলিউশনের সাথে যদি মানে রিলিজিয়নের একটা অ্যাপারেন্ট সংঘাত না হইতো, এটা নিয়ে মনে হয় মানুষের ভিতরে কোনো আগ্রহ হইতো না। বিকজ সায়েন্সে তো অনেক রকম আলোচনা আছে, অনেক রকমের এই মনে করেন যে আলোচনা আছে, সব নিয়ে তো আর হচ্ছে যে মানুষ ইন্টারেস্টেড না, শুধু এটা নিয়েই মানুষ ইন্টারেস্টেড। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি জেনারেল সায়েন্সের মেকানিজম আর রিলিজিয়নের মেকানিজম এটা নিয়ে যদি সামান্য আলোচনা করি, মানুষের একটু উপকার হবে, মানুষের একটু হলেও উপকার হবে। এবং আমার যেটা মনে হয় যে এখানে একটা মানুষকে একটু করার, একটু আলোকিত হইবার বোধহয় একটা সুযোগ এখানে আছে। বিকজ টেকনিক্যাল যে আলোচনাগুলোটা সেটা আসলে মনে করেন যে এটা তো একদম ক্লাসরুমের আলোচনা, একাডেমিক আলোচনা। সো একাডেমিক আলোচনার তো আসলে আমাদের এখানে উদ্দেশ্যও না। আচ্ছা, তো আমি ওই দিক থেকে একটু আলোচনায় আসতেছি আর কি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে ফখরুল ভাই অনেকগুলো সুন্দর সুন্দর এক্সাম্পল আনছেন, এবং আমার কাছে মনে হয় যে আমাদের মতো সাধারণ মানুষের জন্য, আমাদের যাদের এই ইয়েতে বায়োলজির কোনো আপনার আগের কোনো আইডিয়া নাই, এদের জন্য এর চেয়ে সুন্দর ভাবে আর জিনিসটাই করা সম্ভব না, এক্সপ্লেন করা সম্ভব না। কিন্তু স্টিল অনেকের মধ্যেই আপনার ইভলিউশন নিয়ে এক ধরনের অস্বস্তি আছে, এক ধরনের অনিশ্চয়তা আছে, এক ধরনের আমি বলবো যে রিপালশন আছে, মানে রিপালস করতেছে। এটার পেছনে রিজনটা আসলে কি? রিজনটা হচ্ছে এই যে আল্লাহর ছাড়া, ইন্টারভেনশন অর্থাৎ আল্লাহর সরাসরি হস্তক্ষেপ ছাড়া এই যে প্রাণের উদ্ভব হয়েছে, অন্যান্য এনিমেল হলে সমস্যা নেই, মানে মনে করেন যে কুকুর, বিড়াল, অন্যান্য অপ্রাণী, এগুলো আপনার ইভলিউশনের মাধ্যমে আসছে পৃথিবীতে, এটা নিয়েও মনে হয় না মানুষের বেশি আপত্তি থাকতো, খুব বেশি আপত্তি থাকতো। মানুষের মূল আপত্তির জায়গাটা হচ্ছে এই জায়গাতে যে আল্লাহ লিখছেন যে আদমের মাধ্যমেই সব মানুষ আসছে, সবাই আদমের সন্তান, বাট স্টিল ওই জায়গায় আমরা আলোচনা করতেছি যে মানুষ এবং অন্যান্য এনিমেলদের একটা সাধারণ এনসেস্টর আছে, সেই এনসেস্টরের ইভলিউশনের মাধ্যমে আমরা আজকে এই পর্যায়ে আসছি, এবং অবজারভেশনের মাধ্যমে আমরা সেটারই প্রমাণ পাইতেছি। তো অ্যাপারেন্টলি এই জায়গাটাতে আইসা হচ্ছে মানুষ রিলিজিয়নের সাথে সায়েন্সের একটা মনে করেন যে ট্রাডিকশন লক্ষ্য করে, কন্ট্রাডিকশন মানে করতে পারে, ফিল করতে পারে বা সেন্স করতে পারে। তো এইটার উপায় কি আসলে? প্রথমত আমরা যখন সায়েন্স এবং রিলিজিয়ন নিয়ে আলোচনা করতে যাই, আমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার যে সায়েন্সের উদ্দেশ্যই হইতেছে কোনোরকম সুপার ন্যাচারাল সত্তা বা এন্টিটি, আল্লাহ, স্রষ্টা, কোনো কিছুরই সাহায্য ছাড়া সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে একটা মেকানিজমকে এক্সপ্লেন করতে শেখা বা শেখানো, এটাই হচ্ছে সায়েন্স। ঠিক আছে? সায়েন্স শুধুমাত্র হিউম্যানের এক্সিস্টেন্স নিয়ে এক্সপ্লেন করতেছে না, এই যে টোটাল ইউনিভার্সটাই আপনার উইদাউট এনি ক্রিয়েটর, হাউ ইট ওয়াজ, মানে হাউ ইট came into existence, এটা নিয়ে কিন্তু আলোচনা করতেছে। অর্থাৎ আইনস্টাইনের থিওরি নিয়ে যদি আপনি একটু করতে যান, এক্সট্রাপোলেট করতে যান, সেখান থেকেও কিন্তু আপনি মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে একটা পাবেন, আইডিয়া। এবং ওইখানেও কিন্তু আল্লাহর ইন্টারভেনশন নাই বা আল্লাহর উপস্থিতি কিন্তু সে জায়গায় নেই। অর্থাৎ সায়েন্স শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না, প্রত্যেকটা জায়গাতেই আসলে ন্যাচারালি এই জিনিসগুলো এইভাবে হচ্ছে, এগুলোর পিছনে মেকানিজমটা কি সেটা নিয়ে অ্যানালাইসিস করতে যায়। এখন সায়েন্সের উদ্দেশ্য কিন্তু এটা না যে স্রষ্টা আছে কি নাই সেই আর্গুমেন্টে যাওয়া, বিকজ সায়েন্সের নেচারই সেটা না। সায়েন্সের নেচারটাই হইতেছে এরকম যে প্রকৃতিতে আমরা যা অবজার্ভ করতেছি সেটার প্রক্রিয়াটা কি, মেকানিজমটা কি, সেই মেকানিজমটাকে এক্সপ্লেন করতে শেখা। আর অন্যদিকে রিলিজিয়নের দিকে যদি আমরা আসি, যে এটার আসলে মানে উদ্দেশ্য কি, সায়েন্স হচ্ছে আপনার এভিডেন্স বেসড, আর রিলিজিয়ন হচ্ছে ফেথ বেসড। ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু আপনি এভিডেন্স লক্ষ্য করতেছেন যে এই জন্য এইটা হয়, সেই জন্য আপনি ইমান আনছেন, তাহলে কিন্তু ইমান আনা হইলো না। প্রমাণের উপরে কখনো ইমান আসে না, বিকজ ইটস প্রুভড। আপনি সেটা অস্বীকারের কোনো উপায় নেই, আপনি ফ্যাক্টকে অস্বীকার করতে পারবেন, কিন্তু ফেইথের ক্ষেত্রে এখানে বিশ্বাস এবং অবিশ্বাস এই প্রশ্নটা আসে। ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার ওয়ান কথা।
আর নাম্বার 2 যে জিনিসটা সেটা হচ্ছে যে আসলেও কি যে মানে আদম আলাইহিস সালামের মাধ্যমেই পৃথিবীতেই আসছে মানুষ আসছে, এটাই কি ইসলামের একমাত্র এক্সপ্লানেশন? আচ্ছা, এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে একজন মানুষ এবং একজন মানবীর মাধ্যমে সমস্ত মানব জাতির উৎপত্তি হয়েছে, এটা শুধুমাত্র ইসলামের মধ্যে যে আছে ব্যাপারটা মানে নেসেসারি না। ক্রিশ্চিয়ানিজমেও আছে, জুডাইজমেও আছে, এমনকি হিন্দুইজমের মধ্যেও আছে যে একজন আদি মানুষ এবং একজন আদি মানবের মাধ্যমে আসলে এই জাতির উৎপত্তি হয়েছে, মানব জাতির উৎপত্তি হয়েছে। এবং এক এক সভ্যতা এদের এক এক রকম নাম আছে, এক এক রিলিজনে তাদের এক এক রকম নাম আছে। এই তো, অর্থাৎ এটা ইসলামের কোনো এক্সক্লুসিভ কোনো জিনিস না। তো এইটাকে আমরা আসলে এইখান থেকে আমরা আসলে মানে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছি কি, যেটা আসলে মানুষের একটা নেচার, প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা সভ্যতায় মানুষের একটা নেচার হইতেছে যে সব মানুষকে একটা সাধারণ ইয়ের মাধ্যমে, মানে একটা সাধারণ উৎপত্তির জায়গা থেকে এক্সপ্লেন করতে শেখা, যে আমরা সবাই মানুষ, আমরা সবাই সমান, আমরা একটা পিতামাতার কি সন্তান। অর্থাৎ আমরা ইন্ডিয়ানরা বা মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ, আমরা একভাবে আমাদের উৎপত্তি হয়েছে, আমেরিকানদের আরেকভাবে উৎপত্তি হয়েছে। জিনিসটাকে সেইভাবে না ইরে টোটাল হিউম্যানিটিটা একটা মা এবং একটা আবার সন্তান, এটার একটা খুব মানে সিম্বলিক ইম্পর্টেন্স আছে। সিম্বলিক ইম্পর্টেন্সটা হইতেছে যে আমরা যে সোকল্ড একটা শব্দ ইউজ করি হিউম্যানিটি, মানব জাতি, এটা হচ্ছে মানব জাতির একদম ফান্ডামেন্টাল আর কি, যে হচ্ছে যে একটা উৎপত্তি, একটা মানে সবাই আমরা ইকুয়াল। এই ইকুয়ালিটির রিজনটা হচ্ছে যে আমরা সবাই কিছু ইনহেরিট করতেছি ফ্রম ওয়ান ফাদার অ্যান্ড ওয়ান মাদার। আচ্ছা, এটা গেল একটা জিনিস, অর্থাৎ এটা হচ্ছে একটা সোশ্যাল বা পলিটিক্যাল ইমপ্লিকেশন। আর ইসলাম আসছে হচ্ছে আপনার এই শতাব্দীতে, 7ম শতাব্দীতে। ইসলাম এসে মানুষকে কিন্তু ফ্যাক্টই দেয় নাই, শিক্ষা। অর্থাৎ এই মানে নিউটনের সূত্র কিন্তু মানে ইসলাম মানুষকেই দেয় নাই শিক্ষা। মানুষকে কিন্তু মনে করেন যে সাইন্টিফিক যেই জিনিসগুলো আমরা আবিষ্কার করতেছি এখন আফটার সো মেনি ইয়ার্স, এই জিনিসগুলো কিন্তু শিক্ষা দেওয়া ইসলামের উদ্দেশ্য না। ইসলাম হচ্ছে কি মানুষের জন্য একটা অপ্রদর্শনের একটা উপায়, মানুষের জন্য একটা নির্দেশনা। অর্থাৎ মানুষকে হচ্ছে আপনার সভ্যতা বিল্ড আপে হেল্প করা, আস্তে 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 মানুষই যাতে এতটা ইন্টেলিজেন্ট হয়ে ওঠে যে নেচারের ফ্যাক্টগুলো যাতে মানুষ নিজেই আবিষ্কার করতে শেখে। এটাই হচ্ছে ইসলামে অন্তত আল্লাহ আমাদেরকে এইভাবেই চাইছেন, যাতে আমরা হচ্ছে কি প্রকৃতিকে অবজার্ভ করি এবং প্রকৃতিকে অবজার্ভ করতে করতে আমরা যাতে এই ন্যাচারাল যে ফ্যাক্টগুলা সেটা আমরা যাতে নিজেরাই করি আবিষ্কার। তো আপনারা নিশ্চয়ই একটা অনেকেই পারেন যে প্রশ্ন করতে পারেন তো, যে এখানে আদম এবং হাওয়ার যে এতগুলা আয়াত আছে, তাহলে এই আয়াতগুলা কি এমনি এমনি আসছে, এই আয়াতগুলা কি মিথ্যা? আচ্ছা, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আদম হাওয়ার আলোচনাটা শুধুমাত্র ইসলামে এক্সক্লুসিভ না, এই একই আলোচনা ইহুদিদের মধ্যেও আসছে, খ্রিস্টানদের মধ্যেও আসছে। এবং আমরা আরো যে জিনিসটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা সংস্কৃতির ভিতরেই এই ধরনের একটা বা মানে আমি কি বলবো এটাকে, যে মানুষের মধ্যে প্রবণতা আছে যে একজন মানুষ এবং একজন মানবীর মাধ্যমে সকল মানব জাতির উৎপত্তি হয়েছে, জিনিসটাকে অনুমানিরে নেওয়া। ইসলামও এই জিনিসটাকে কিন্তু আপনার করছে, শুধু জাস্ট অ্যাপ্রুভ হয়েছে। আল্লাহ কিন্তু কোথাও এইভাবে এই জিনিসটাকে এইভাবে আপনার দেয় নাই, যে হচ্ছে যে একজন আদম এবং একজন হাওয়া এইটার হ্যাঁ ভাই, হ্যাঁ আপনি কেমন করতে পারেন? আচ্ছা, ওই যে একজন মানব এবং মানবী থেকে, একজন আদম এবং হাওয়া থেকে পুরা মানব জাতির উৎপত্তি। আমাদের ধর্মের সাথে আমাদের কনফ্লিক্টের মূল জায়গাটা আমরা মুসলমানরা যেটা ভাবি যে আল্লাহ বলছেন যে উনি সরাসরি আদম আলাইহিস সালামকে তৈরি করছেন, কিন্তু এভলিউশন থিওরি থেকে আমরা দেখতে পারতেছি যে মানুষ সরাসরি তৈরি হয় নাই, তার একটা প্রসেসের মধ্য দিয়ে অন্য প্রাণী থেকে আসছে। সো এই জায়গায় আমরা কনফ্লিক্ট আমরা ভাবি, কনফ্লিক্ট কিন্তু আরো অনেক জায়গায় আছে। আপনাদের কাছে আরেকটা গন্ডগোল লাগাই দিই। তারপর এই পয়েন্টটা আলভি যেটা বলতেছিল যে আদম হাওয়া একটা মানুষ থেকে এত মানুষ উৎপত্তি, এই কথাটার মধ্যে একটা গন্ডগোল আছে। না, এগুলোকে আমরা কিভাবে রিকনসাইল করতে পারি? আমাদের হাতে যে তথ্য প্রমাণ এভিডেন্স আছে সেটার সাথে ধর্মের যে দাবি, সেখানে কোনো কনফ্লিক্ট থাকলে কিভাবে রিকনসাইল করতে পারি সেটা আলভি একটু টাচ করতেছে, আরো করবে। আরেকটা গন্ডগোল যেটা আছে সেটা বলতে যাচ্ছি যে একটা কথা আছে যে কি বলে টার্মটা, জেনেটিক বটলনেক। জেনেটিক বটলনেক মানে হচ্ছে যে আপনারা জেনে থাকবেন যে ইনসেস্ট করে, যেমন মানে ভাই বোনের মধ্যে যদি কোনো সম্পর্ক হয় তাদের, বা আপনি কাজিনদের মধ্যে, এটা কিন্তু ডিসকারেজ, যে কাজিনদের মধ্যে বিয়ে করাটা কিন্তু ডিসকারেজ। কারণ কাজিনদের মধ্যে বিয়ে হইলে সেই বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, ফিজিক্যালি দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে, শারীরিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এটার কারণ হচ্ছে যে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন যেটা বলে যে আপনার জেনেটিক ডাইভার্সিটি দরকার। প্রকৃতিতে আপনি যত ডাইভার্স হবে জেনেটিক্স, তত সে খাপ খাওয়ায় নিতে পারবে। কিন্তু সব জেনেটিক্স জিন যদি একই রকম হয়, তখন কোনো একটা রোগ
অসুখ বিসুখ আসলে সবাইকে কাবু করে ফেলতে পারবে, একসাথে সব মরে সাফ হয়ে যাবে। সো এই কারণে কোনো জেনেটিক ডাইভার্সিটিটা খুবই ইম্পর্টেন্ট, খুব দরকার। সো আদম হাওয়ার কাছ থেকে যদি পৃথিবীর সকল মানুষ জন্মায়, তাইলে যে জিনিসটা হয়, যে যতটা বলে যে জেনেটিক বটলনেক, একটা পর্যায়ে গিয়ে যেটা হইতো, যেহেতু এনাফ জেনেটিক ডাইভার্সিটি নাই, তখন যেটা হইতো যে একটা সময় কি আস্তে করে এক্সটিংশনের মুখে পড়ার একটা সম্ভাবনা থাকে, যেটাকে বলে জেনেটিক বটলনেক। বটলনেক মানে হচ্ছে যে বোতলটা আপনার, এই বোতলটা আপনার এখান থেকে সবাই যদি একসাথে বের হওয়ার শুরু করে, এই বটলের যে নেকটা আছে এখানে সে সবাই আটকা পড়ে যাবে, রাইট? সো ব্যাপারটা অনেকটা এরকম আর কি, যে আপনার সবার জিনের মধ্যে যদি এনাফ ডাইভার্সিটি না থাকে, সবাই যদি হোমোজেনাস হয়, তখন এরা রোগ বিরোগ আক্রান্ত হয়ে নানান কারণে একসময় এক জায়গার মধ্যে সে কলাপস করবে। সো এই কারণে আপনার শুধুমাত্র আদম এবং হাওয়া থেকে পুরো মানব জাতি আসছে, এই ভাই বোনের মধ্যে সম্পর্ক হয়ে, সেখান থেকে এই যথেষ্ট জেনেটিক ডাইভার্সিটি না হইলে এটা হওয়া অসম্ভব না, কিন্তু কিছুটা ইম্পসিবল। সো শুধুমাত্র ব্যাপারটা এই জায়গাতে না যে আদম হাওয়াকে আল্লাহ বলছে বানাইছে, শুধু ওই না, আরো অন্যান্য জায়গাতে কনফ্লিক্ট আছে, জেনেটিক্সের দিক থেকেও কিছুটা কনফ্লিক্ট আছে। আর আরেকটা পয়েন্ট ধরে দিলাম আর কি, যে ধর্মের সাথে বা ইসলামের সাথে বা আমাদের আদম হাওয়ার আইডিয়ার সাথে এই জিনিওলজির ব্যাখ্যার দিক থেকে কোথাও আরেকটা যে কনফ্লিক্ট আছে সেটা টাচ করলাম আর কি। আচ্ছা, আমি আসলে জানি না যে সময় আমাদের আর কতক্ষণ আছে। সজল ভাই যদি একটু না ঠিক আছে, 1.5 ঘন্টা হয়েছে, আমরা আরো আচ্ছা কিছুক্ষণ করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। লাস্টে হচ্ছে যে এটা হচ্ছে আমার ওপিনিয়ন। এখান থেকে যদি আপনাদের কোনো উপকার হয় আপনারা নিবেন, আর যদি মনে হয় যে উপকার হচ্ছে না, নিবেন না। সহজ কথা। সেটা না হচ্ছে আমি যে যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছি সেটা হলো যে আম ধর্মটাকে আমরা ধর্মের জায়গা থেকে চিন্তা করব। ধর্মটা এবং যে মানে বিবর্তনবাদটাকে আমরা বিজ্ঞানের যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব। কারণ বিবর্তনবাদ তো কাজে লাগতেছে। বিবর্তন মানে এই যে থিওরি অফ ইভলিউশন যেটা, সেটা তো এখনকার ওই যে ফখরুল যেটা দেখালো যে আমরা তো ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে সেটা তো হচ্ছে প্রাণী জগতের মধ্যে হচ্ছে, চিকিৎসা বা আরো অনেক ক্ষেত্রে এটা কাজে লাগতেছে। সো সেটা তো কাজে লাগতেছে এবং সেটাকে আমরা বিজ্ঞানের যে দৃষ্টিকোণ সেখান থেকেই মূল্যায়ন করব। এখন ধর্মের যে ধারণাটা, এখন ধর্মের ধারণা যেমন ধর্মে তো বলা আছে যে মানুষকে সৃষ্টি করছে মাটি থেকে। তাই না? আমরা তো এটাও বলতেছি যে মাটি থেকে। এখন আ মানুষ তাহলে, এবং এটা অন্যান্য ধর্মেও সে কথাই বলা আছে। আবার অন্যান্য ধর্মে আবার আরো ভিন্ন ব্যাখ্যাও আছে। মানুষকে আগুন থেকে সৃষ্টি করছে। এরকম মনে হয় হিন্দু ধর্মে এরকম ধারণা আছে। আ হিন্দু ধর্মে আ বা এরকম ভিন্ন ধর্মে ধারণা আছে যে মানুষ আ এক ধর্মে হচ্ছে যে মাটি থেকে সৃষ্টি করছে, আরেক ধর্মে হচ্ছে আগুন থেকে বা পানি থেকে সৃষ্টি করছে, এরকম। আ যাই হোক, সেজন্যই মনে হয় আগুনে পুড়িয়ে দেয়ার ব্যবস্থা আছে আরকি একটা। যে আগুন দিয়ে পুড়িয়ে দিলে সে আবার এবং ভাই এখানে হচ্ছে জিনিসটা কি, যেটা আপনি যে জিনিসটা নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে ক্রিয়েশন মিথ। প্রত্যেকটা সংস্কৃতির ভিতরে একটা করে ক্রিয়েশন মিথ আছে। যেমন হ্যাঁ। আদম শব্দটা, হ্যাঁ? আদম শব্দটা কিন্তু একটা সেমিটিক শব্দ। অর্থাৎ এটা হচ্ছে আরবিতেও আছে, হিব্রুতেও আছে এবং আরো অন্য যেসব সেমিটিক শব্দ মানে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোতেও আছে আদম শব্দটা। আদম শব্দটার অর্থই হচ্ছে মাটি। ঠিক আছে? আদম শব্দটার অর্থ হচ্ছে মাটি, আর্থ। হ্যাঁ? তো হচ্ছে আপনার হিব্রুতে হচ্ছে আদমাত মানে হচ্ছে আর্থ। তো জিনিসটা আবার হচ্ছে সাউথ আমেরিকান কিছু সংস্কৃতিতে মানুষের উৎপত্তি কিন্তু মাটি থেকে না। ওই সংস্কৃতিগুলোর অনুযায়ী মানুষের উৎপত্তি হচ্ছে আপনার উড থেকে। ঠিক আছে? বিকজ ওখানে প্রচুর জঙ্গল আছে। আন্দিজে অনেক জঙ্গল আছে। তো মানুষের জন্য এটাই করা খুব সহজ। চিন্তা করা যে মানুষের জন্য মাটি থেকে না, উডের মাধ্যমে আরকি। আচ্ছা। অর্থাৎ এখানে এটা মোটামুটি খুবই কমন বিলিফ আরকি, যে মানুষকে ইসলাম ধর্মে সেটা হচ্ছে যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। যেমন একটা মানুষকে যখন কবরে নামানো হয় তখন যে দোয়াটা পড়া হয় আরকি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এটার অর্থ হচ্ছে যে এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটির মধ্যেই আবার তোমাকে রেখে দেওয়া হচ্ছে। এবং আমরা যে এই জিনিসগুলাকে কিন্তু আমরা অ্যানথ্রোপোলজিক্যালি আমাদেরকে করা দরকার এক্সপ্লেইন। এগুলাকে কিন্তু আমরা যদি জেনেটিক্স বা মানে হার্ড সায়েন্স গুলোর মাধ্যমে এক্সপ্লেইন করতে যাই, মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এটা কি বৈজ্ঞানিকভাবে কোনোভাবে কোনো রিলেট করা যায় কোনোভাবে? আপনি বলতেছেন আর আমি মুচকি হাসতেছি আর ভাবতেছি যে এই জিনিসগুলো যে কি পরিমাণ কমন। এই যে কথাটা বললেন যে মানুষকে মাটি, আমাদের ধর্মে আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং মাটির কাছে ফিরে যাবে, একটা দোয়া আছে, আপনি যে দোয়াটা পড়লেন। হ্যাঁ। এরকম একটা কথাই আছে যে ফ্রম ডাস্ট উই হ্যাভ কাম এন্ড ডাস্ট উই উইল বি। এটা কিন্তু আমাদের ধর্মের কথা না, একই কথা, হুবহু একই কথা, কিন্তু অন্যভাবে, কিন্তু অন্য কালচারে বা অন্য ইয়েতে। ওই কথাটার মানে হচ্ছে যে আমরা সবাই হচ্ছে স্টার ডাস্ট থেকে আসছি। যখন এক্সপ্লোশন হয়েছে, সুপারনোভা হয়েছে, বিগ ব্যাং হয়েছে, তখন আমাদের শরীরে, মানুষের শরীর যেসব কম্পোজিশন, যেসব জিনিস দিয়ে, যেসব কেমিক্যালস দ্বারা গঠিত ফর দ্য মোস্ট পার্ট কার্বন, এগুলা কিন্তু পৃথিবীতে ন্যাচারালি বিলং করে না। এগুলো হইতেছে অন্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল, পৃথিবীর বাইরে থেকে অন্যান্য যখন বিভিন্ন স্টার এক্সপ্লোশন হয়েছে সেইখান থেকে আসছে ওই ম্যাটেরিয়াল গুলো। হেভি মেটাল গুলা, আয়রনের উপরে যে মেটাল গুলো আছে, আয়রনের চেয়ে হেভি যে মেটাল গুলো সবগুলাই হচ্ছে
বাইরে থেকে আসছে পৃথিবীতে, রাইট? সো জি, ওই কারণে বলা হয় যে আমরা মানুষরা হইতেছে ফ্রম ডাস্ট উই হ্যাভ কাম এন্ড ডাস্ট উই উইল বি, মানে হচ্ছে আমরা স্টার ডাস্ট। তো আপনি দেখেন একই জিনিস কিন্তু আমাদের ধর্মেও আছে, একই কথা আমাদের ধর্মে আছে না, কে কারে কপি করছে এটা একটা ভালো প্রশ্ন। এবং আমার কাছে একটা জিনিস, মানে এটা আমার এক্সপ্লানেশন, এটা আপনার মানে আমি খুব হাম্বলি বলতেছি, এটা আমার ওপিনিয়ন। আমার ওপিনিয়নটা হচ্ছে কি, যে আমরা রিলিজিয়নের অনেকগুলা জিনিসকে অতি মাত্রায় মনে করেন যে বানায় ফেলি, জটিল ইয়ে ফেলি। সাধারণ যে এক্সপ্লানেশনটা সেটাই আসলে মোস্ট অফ দা ইজ দা রাইট এক্সপ্লানেশন। এটা হচ্ছে মানুষের উৎপত্তি মাটি থেকে। এটার মানেটা আসলে কি? মানেটা হচ্ছে যে আমরা আমরা যে ছোট থেকে আস্তে আস্তে হই, ঠিক বড় হই, আমাদের ইটা কোত্থেকে আসে, নিউট্রিশনটা কোত্থেকে আসে? উদ্ভিদ থেকে। উদ্ভিদের এই নিউট্রিশনটা কোত্থেকে আসে? মাটি থেকে। আবার আফটার উই ডাই আমরা আমাদেরকে করতেছে কোথায়? মাটিতে। মাটিতে মিশে যাচ্ছি। অর্থাৎ এটা কিন্তু খুব নেচারের সাথে যে আমরা ইনহেরেন্ট, প্রকৃতির সাথে যে আমাদের একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক আছে, সেটা মিন করার জন্যই কিন্তু এই জিনিসটা মানে আমরা ইউজ করি এবং রিলিজিয়নে। এবং মাটির মানুষ শব্দটা কিন্তু আমাদের আরেকটা জিনিসই করায় দেয়, মনে করায় দেয় যে তুমি যতই প্রতাপশালী হও, যতই উপরে উঠো, তুমি মাটি থেকে আসছো, মাটিতেই আবার যাবা, ফিরে যাবা। সো হাম্বলনেস। তো এটা আমি হচ্ছে যে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে রিলিজিয়নের অধিকাংশ জিনিসগুলাকেই অ্যানথ্রোপোলজিক্যালি এক্সপ্লেইন করতে শিখলে এই সমস্যাগুলো হবে না। অর্থাৎ প্রত্যেকটা স্টেটমেন্টের, রিলিজিয়নের প্রত্যেকটা স্টেটমেন্টেরই একটা অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্ট আছে। আপনি সাইন্টিফিক অ্যাসপেক্ট আনলেই হবে মনে করেন যে সমস্যাটা, বিকজ সায়েন্স হচ্ছে একটা স্পেশালাইজড নলেজ যেটা মানুষের ওভার দা মানে কি মানে আমি যদি গ্রিকদের থেকেই করি, আরম্ভ করি, গ্রিকদের সময় থেকে নিয়ে এখন পর্যন্ত আসতে প্রায় 2600 বছর আমাদের কিন্তু সময় লাগছে জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করতে আস্তে আস্তে। অর্থাৎ এটা কিন্তু একটা জার্নির মতো। এবং সায়েন্স আরো আগাচ্ছে এবং আরো আগায় যাবে, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের প্রতিদিন ডে টু ডে লাইফে যেই উইজডম গুলা লাগে, যেই হাম্বলনেসের শিক্ষাগুলা লাগে, যেই ছোট ছোট মনে করেন যে সাধারণ জিনিসগুলো আমাদের প্রয়োজন, রিলিজিয়ন কিন্তু ওই জায়গাটাতে আপনারই করে ফোকাস। মানে কোরআন মজিদের উদ্দেশ্য কিন্তু এটা না যে আমাদেরকে ইভলিউশন ঠিক না অঠিক এই জিনিসটা শেখানো, বা আইনস্টাইনের সূত্র ঠিক না ভুল এটা আমাদেরকে শেখানো, ফিজিক্সের ওই লটা কি ট্রু না আনট্রু এই জিনিসটা শেখানো। সুতরাং এই প্রশ্নটাই আসলে অমূলক যে সায়েন্সের আলোকে রিলিজিয়নের এটা কি ফ্যাক্ট নাকি ফ্যাক্ট না। মানে রিলিজিয়ন জিনিসটাই তো হচ্ছে স্পিরিচুয়াল মেটাফিজিক্যাল, এবং একটা ওয়ার্ড ইউজ করা মানেই হচ্ছে ফিজিক্যাল রিয়্যামের বাইরে চলে যাওয়া, আর তো কোনো কথা থাকে না। এবং আমি যদি একটু সেন্সও ইউজ করি, সাধারণ সেন্সও যদি আমি ইউজ করি, যে আপনার যদি প্রিমিস এটা হয় যে আল্লাহ সব বিষয় সম্পর্কে অবগত এবং তিনি মানুষের উপরে আসমানি কিতাব আনছেন একটা, সেই আসমানি কিতাবে আলটিমেটলি সব সত্য লুকায় আছে, সেটাও যদি আমি মানে আপনাদের মানে যারা এই জিনিসটাতেই করেন বিশ্বাস করেন, আমি যদি তাদের সাথে 100% এগ্রিও হই, আপনি জাস্ট একটা জিনিসই করেন চিন্তা, সেটা হচ্ছে আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি ইভলিউশন নিয়ে, আজকে থেকে 100 বছর আগে যদি এই জিনিসটা নিয়ে আলোচনা, মানে এই জিনিসটা নিয়ে আলোচনার প্রশ্নই আমাদের আসতো না। কিন্তু আজকে থেকে 100 বছর আগেও তো মুসলমানরা ছিল, মানুষ ছিল, আস্তিক নাস্তিকরা তো 100 বছর আগেও ছিল, 1400 বছর আগেও ছিল। এখন 1400 বছর আগে কি মানুষের এটা জানারই থা যে আপনার এই যে কি বলে ইভলিউশন সত্য না মিথ্যা, আইনস্টাইনের সূত্র সত্য না মিথ্যা, এটা তো কোনো আলোচনার মধ্যেই পড়তেছে না। মানুষকে আসলে শিক্ষা, মানুষকে সভ্যতার একদম প্রাথমিক স্টেজে আপনাকে দিতে হবে, শিক্ষা দিতে হবে মানবতার, মানুষকে শিক্ষা দিতে হবে সহনশীলতার, মানুষকে শিক্ষা দিতে হবে যে সভ্যতাকে বিল্ড আপ করতে হবে এভাবে, সেসব জিনিসের। তো সায়েন্স তো আসছে যখন সভ্যতাটা বিল্ড আপ হয়ে গেছে আফটার দ্যাট। তো আপনি সেই মানে রিলিজিয়নের এত আগের স্টেটমেন্ট গুলাকে যদি এখন আপনি করতে যান, মানে ওইটার সাথে 1 to 1 মিলাইতে যান, আমার কাছে মনে হয় যে এটা কোনোভাবেই ফ্রুটফুল হয় না। আলভি, তুমি ইসলামের সাথে রিকনসিলিয়েশনটা, থিওরি অফ এভলিউশনের রিকনসিলিয়েশনটা তাহলে করে দাও। হ্যাঁ, আচ্ছা, রিকনসিলিয়েশন, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, আপনারা যদি একটা জিনিস করেন, লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে শব্দের অর্থেরও কিন্তু একটা ইভলিউশন আছে। মানে জিনিসটা হইতেছে যে হয়তো কোনো একটা শব্দ 1000 বছর আগে এক অর্থে ইউজ হইতো, এই 1000 বছরের মধ্যে আমরা অনেক নতুন 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 অর্থ আমরা করছি, মানে অ্যাড করছি। এটাও কিন্তু একটা উদাহরণ দিব আলভি। জি শিওর। আচ্ছা, যেমন মেক লাভ, হ্যাঁ, মেক লাভ শুনে খুব সুন্দর মনে হইতে পারে যে মেক লাভ মানে ভালোবাসা করা, এটা অর্থ একসময় এমনই ছিল, মেক লাভ করা মানে ভালোবাসা।
কিন্তু 1800 শতাব্দীর দিকে একজন উপন্যাসে এই জিনিসটাকে ইউজ করছে সেক্স হিসেবে, এবং তখন ওইখান থেকে ওই উপন্যাসের পর এই জিনিসটা ভাষা পরিবর্তিত হইতে এখন আপনি মেক লাভ মানে একটাই অর্থ সেক্স করা, কিন্তু এটা কিন্তু এক সময় অর্থ এটা ছিল না। একসময় মেক লাভ মানে মেক লাভই ছিল, সেক্স ছিল না। সো এরকম অনেক কিছু অর্থ সময়ের সাথে চেঞ্জ হয়ে যায়। আলভি হ্যাঁ, মানে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায়। সুতরাং মানে এটা অনেক সময় যারা নাস্তিক আছেন ওনারা জিনিসটা নিয়েই করে হাসাহাসির পিছনে রিজনটা হচ্ছে এরকম যে মানে একটা করে নতুন নতুন আবিষ্কার হয়, আর হচ্ছে আস্তিকরা ওই শব্দটাকে একটু একটু করে মডিফাই করতে থাকে। তো এইটা আসলে কি, এই জিনিসটা খুবই ন্যাচারাল একটা জিনিসটা হচ্ছে যে রিলিজিয়নের উদ্দেশ্য তো এই সব সাইন্টিফিক জিনিসপত্রই করা না, আবিষ্কার। রিলিজিয়ন হচ্ছে একটা চলমান সমাজের আমি কি বলবো এটারে, একটা আবরণের মতো। সমাজটাও এক্সপ্যান্ড করতে থাকে, এই আবরণটাও আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে থাকে। অর্থাৎ সেই জন্য আমাদেরকে নতুন নতুন অর্থ যোগ করতে হয়, নতুন নতুন এক্সপ্লানেশন নিয়ে আসতে হয়, নতুন ভাবে চিন্তা করতে হয়। এটা রিলিজিয়নের সীমাবদ্ধতা না, এটা রিলিজিয়নের নেচার। মানুষ একজন মানে সভ্য মানুষের রিলিজিয়ন সভ্য হবে, অসভ্য মানুষের রিলিজিয়ন অসভ্যই হবে। এটা হচ্ছে মানুষ যা রিলিজিয়নতা, বিকজ এটা টোটাল জিনিসটা হচ্ছে আমাদের উপরে ডিপেন্ড করতেছে, যেটাকে আমরা এক্সপ্লেন করতেছি এইভাবে। ফর এক্সাম্পল, যেমন শত ইয়ার যাবত মানুষের চিন্তা ছিল যে আদম হাওয়ার মাধ্যমেই সব মানুষ আসছে, তো এটার আর অন্য কোনো আলাদা এক্সপ্লেনেশন নাই। কিন্তু ইভলিউশনটা আসলো যখন ইনিশিয়ালি মানুষ বললো যে না, এসব জিনিস ঠিকঠাক না, আমরা এইগুলা মানি না। কিন্তু যখন হার্ড ফ্যাক্ট আসা আরম্ভ হইলো যে কোনোভাবে ইয়ার ইভলিউশনকে আমরা ইনকার করতে পারতেছি না, অস্বীকার করতে পারতেছি না, তখন হচ্ছে এই যে আস্তিকরা বিভিন্ন রকম এক্সপ্লেনেশন নিয়ে আসলো। বিভিন্ন রিলিজিয়নে তখন ইভলিউশনের একটা এক্সপ্লেনেশন আসা শুরু করলো, যার মাধ্যমে আমরা একই সাথে ইভলিউশন এবং একই সাথে আমাদের রিলিজিয়াস যেই স্টেটমেন্ট গুলো আছে সেটাকে একটা রিকনসিলিয়েশন করতে পারি। অনেকগুলা পদ্ধতি আছে বা অনেকগুলা মানে পটেনশিয়াল এক্সপ্লেনেশন আছে। আমি একটা একটা করে আলোচনা করতেছি। একটা এক্সপ্লেনেশন, হ্যাঁ, আমাদের একটু ইয়ে করতে হবে, কারণ এই যে মানে জুমার নামাজের টাইম হয়ে গেছে বাংলাদেশে। সো আমরা হ্যাঁ, একটু আপনি তাহলে কনক্লুড করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শেষ করে দিতেছি। মানে আপনি ইয়ে করে ফেলেন আর কি। আচ্ছা, সেটা হইতেছে কি যে যেমন হইতেছে যে ইভলিউশনের মতোই হয়েছে, এটা একটা ন্যাচারাল প্রসেসের মতোই আগায় গেছে। কিন্তু আল্লাহ হচ্ছে আদম আলাইহিস সালামকে এই ইভলিউশনারি প্রসেসের মধ্যে এক জায়গাতে ফিট করে ফেলছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম হচ্ছে একটা ইন্টেলিজেন্ট ক্রিয়েশন, যে অন্যান্য ইয়েদের চেয়ে আলাদা, আমাল বা অন্যান্য যে এপরা আছে সেই এপদের চেয়ে আলাদা। তো উনাকে হচ্ছে আল্লাহ একটু ইন্টেলিজেন্ট ভাবে আনাইছে, ওদের সাথেই সঙ্গতি রেখে, যাতে আদম আলাইহিস সালামও এই এভলিউশনের যে আপনার স্ট্রিমটা আছে ওই জায়গায় করতে পারেন, এন্টার করতে পারেন, এবং হচ্ছে যে সম্পূর্ণ নতুন একটা ইন্টেলিজেন্ট স্পিসিসের হচ্ছে আপনার সেখান থেকে যাত্রা হয়। এটা হচ্ছে আপনার এক ধরনেরই এক্সপ্লেনেশন আছে। আবার আরেক রকমের এক্সপ্লেনেশনও আছে, সেটা হইতেছে যে আদম আলাইহিস, জি তুমি সেকেন্ড এক্সপ্লেনেশন যাওয়ার আগে একটা কমেন্ট অ্যাড করি, খুব ইম্পর্টেন্ট জায়গা ভুলে যাবো এই জন্য। সেটা হচ্ছে যে আমাদের ধর্মে আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করে লাইন টেন দেখায় বলতে পারলে ভালো হইতো, কিন্তু কথাটা এরকম যে আমাদের কোরআন শরীফে কিন্তু বলা হয় নাই যে মানুষ হইতেছে পুরুষ এবং নারী থেকে আসছে, বলা হয়েছে মেল এবং ফিমেল থেকে। সো কোরআন শরীফে কোন আয়াতটা আমি জানি না, সজল ভাইয়ের মনে আছে কিনা, আরবিতে মেল ফিমেলের আরবি কি হয় হোয়াটএভার, কিন্তু আয়াতটাতে বলা হয় নাই যে পুরুষ এবং নারী থেকে আসছে, বলা হয়েছে মেল এবং ফিমেল থেকে আসছে। এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখন ভাই সমস্যাটা হয়েছে কি, যে এখন সমস্যাটা আসলে কোথায়, যেমন কোন আয়াতের একটা এক্সপ্লেনেশন কিন্তু ভিতর থেকে নিতে হয়। তো মেল আর ফিমেলের ইটা আছে এখানে যেহেতু মেনশনটা, আবার আদম হাওয়ার কথাও আছে। তো সপ্তম শতাব্দীর মানুষ কিন্তু মেল ফিমেল বলতে আদম হাওয়াকেই জানতো, সুতরাং ওইটার এক্সপ্লেনেশন ওইভাবেই আপনার হয়ে আসে। এখন হয়তো এতদিন এসে আমাদের মানে চিন্তা করতে হইতেছে যে ওকে, এখানে একটা হোল আছে, তাহলে এটাকে আমরা মানে রিইন্টারপ্রিটেশনের হয়তো সুযোগ আছে। হ্যাঁ না, ওই যে তুমি আদম হাওয়া ফিট ইন করার কথাটা বললা না, ওইটার সাথে যেটা ম্যাচ হয়, যে তোমার এই কনসেপ্টটা আমিও রাইট নাও এই কনসেপ্টটাই আমার কাছে মোর রিজনেবল মনে হয়, যে ডক্টর ইয়াসির কাদের ব্যাখ্যা। এটা হচ্ছে ইয়াসির কাদের ব্যাখ্যা। হ্যাঁ, যে যখন এটা নিয়ে একজনে বলতে চাচ্ছে যে আমরা এটা নিয়ে পার্ট 2 করলে কেমন হয়, মানে আর কি পার্ট কিছু করার আছে? আলভি কি, আমি তো আমারটা বলে ফেলছি মোটামুটি, মানে থিওরি অফ ইভলিউশনকে এটা তো ব্যাখ্যা করি নাই, জাস্ট কিছু প্রমাণাদি আলোচনা করলাম যেটা কাইন্ড অফ কভার করে ফেলছে যে আসলে থিওরিটা কি বলতেছে। বাট আচ্ছা আলভি, তাহলে তুমি তোমার ওইটা বলেই শেষ করো। আমি জাস্ট ওই পয়েন্টটা মেক করতে চাইলাম আর কি, যে যদি কোরআন শরীফে বলা হয়ে থাকে যে মেল এবং ফিমেল থেকে সবকিছু শুরু হয়েছে, তাহলে ইট মেক সেন্স যে আমাদের যেটা দেখতে হবে যে কোরআন শরীফের সাথে ডিরেক্ট কন্ট্রাডিকশন আছে কিনা কোথাও, যেটা থিওরি অফ ইভলিউশন একটা বলতেছে এবং ডিরেক্ট কন্ট্রাডিকশন যেটা কোনোভাবেই রিকনসাইল করা যায় না এমন কিছু আছে কিনা। যদি কোনো না কোনো ভাবে আমরা রিকনসাইল করাইতে পারি,
পারি, তাহলে সমস্যা কোথায়? এখানে সমস্যা মানে এখানে আমি কোনো সমস্যা আসলে দিতেছি না। আমি সমস্যাটা এই জন্যই দেখতেছি না যে শব্দের অর্থগুলো অনেক ইলাস্টিক। শব্দগুলাকে আপনি অনেকভাবে স্ট্রেচ করতে পারেন। আপনি যদি আদম হাওয়ার আয়াতের সবচেয়ে যেটা প্রবলেমেটিক আয়াত, সেটা হচ্ছে আল্লাহ 6 দিনে পৃথিবী করছে, সৃষ্টি করছে। এটাকে আপনি করবেন এইভাবে কিভাবে? What do you mean by তারপর কোরআন শরীফে এটা আছে যে সূর্য ডুবলে হয়তো আল্লাহর আরশের নিচে গিয়ে, সূর্য ডোবা মানে আল্লাহর আরশের নিচে আশ্রয় নেয়া। না দেখেন ওই সময়টাতে এই জন্য হইতেছে, এখন কথা হচ্ছে যে এটা তো আসলে কথা হয়ে যাবে যে কোরআন শরীফকে আপনারা কতটা লিটারেলি নিবেন। ওই সময়টাতে আমি এটা আলোচনা করছিলাম, হিস্টোরিক্যাল মেথডটা যখন আলোচনা করছি, যে যখন অ্যাকাউন্টগুলো দেয়া হচ্ছে সেখানে কি সায়েন্টিফিক ফ্যাক্ট, সায়েন্টিফিক অ্যাকুরেসির প্রতি খেয়াল রেখে স্টেটমেন্টগুলো দেয়া হচ্ছে, নাকি এটা একটা লিটারেরি স্টেটমেন্ট, একটা লিটারেরি ডেসক্রিপশন? ওই সময়টার জনরাটাই ছিল এরকম, গল্প বলা, মুখে মুখে গল্প বলা। কোরআন শরীফ যখন আসছে, যেসব মানুষের কাছে আসছে, সেই সময়ের মানুষের তাদের কাছে সায়েন্টিফিক ফ্যাক্টের প্রতি কোনো সম্মান ছিল না, সায়েন্টিফিক ফ্যাক্ট জিনিস বিরাজ করতো না, তখন তাদের কাছে সবকিছু গল্পের আকারে আসতো। যে কারণে কোরআন শরীফ যখন আসছে তখন আগেকার বিভিন্ন নবী রাসূলদের ঘটনা গল্পের পর গল্প আসছে না, ওই গল্পগুলো কতটা 100% অ্যাকুরেট? আল্লাহর কি উদ্দেশ্য ছিল 100% অ্যাকুরেটলি সায়েন্টিফিক ফ্যাক্ট উপস্থাপন করা, নাকি মানুষ তখন গল্প শুনতে পছন্দ করতো, গল্প আকার ওইভাবে উপস্থাপন করতে চেয়েছে আল্লাহ? এবং একটা জিনিস কি জানেন, আমি এটা একটু অ্যাড করি, আমার মনে হয় এখানে একটু ইতিহাস আনা প্রয়োজন। আমার যে জিনিসটা মনে হয়, আমি জানি না আজকে এত সময় আছে কিনা, বাট আমি ছোট্ট করে আলোচনা করতে যাই। সেটা হচ্ছে যে কোরআনের প্রত্যেকটা আয়াতকে লিটারাল সেন্সে নেওয়ার যে অভ্যাসটা, এই অভ্যাসটা হচ্ছে অনেকটাই যারা মানে মনে করেন যে রিলিজন নিয়ে যারা বিজনেস করতেছে, এদের এক ধরনের শয়তানি এই জন্যই যে ওনারা হইতেছে যে নেচার সম্পর্কে, এরপরে হিউম্যান এক্সিস্টেন্স সম্পর্কে একটা মাত্র স্টোরি আমাদেরকেই শোনাইতে চায়, এটাই আমাদেরকে নিতে হবে। এটা ছাড়া অন্যভাবে ফ্রিলি যদি আমরা এই চিন্তা ভাবনা করতে যাই, এটার সাথে ওনারা ওকে না। এটা যে হচ্ছে যারা ধর্ম ব্যবসায়ী, এদের যে সমস্যা, এটা আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে তো আসছি ইসলাম আসার পরে 1400 বছর পরে, আফটার 1400 ইয়ার্স, ঠিক না? অথচ নেক্সট সেঞ্চুরি, ইসলাম আসার এই যে নেক্সট সেঞ্চুরিটা আব্বাসীয়দের সময়, ওই সময় কিন্তু আল জাহিজ অলরেডি এসে গেছে। আল জাহিজ কিন্তু ন্যাচারালি চিন্তা করতেছে জিনিসগুলো, একটা রিজনের মাধ্যমে চিন্তা করতেছে যে এরকম ইভলিউশন হওয়া কি সম্ভব কিনা। তো আল জাহিজ তো ওই সময়েরই মানুষ, আরবি তো উনিও জানতো, এবং ওই সময়কার সব মুসলমানদেরই কিন্তু এই মসজিদ সম্পর্কে খুব ভালো আইডিয়াই ছিল, ওইটাই আগে মানুষকে শেখাইতো। বাট স্টিল কিন্তু ওনারা আল জাহিজের যে সময়টায়, মানে আল জাহিজ যখন ওনার ওই কিতাবটা লিখছে আর কি, কিতাব আল হাইওয়ান, হ্যাঁ, এই বইটা যখন লিখছে তখনও কিন্তু এই এখন যে আমাদের হুজুররা যে ঝামেলা করতেছে বিবর্তনবাদ নিয়ে, আল জাহিজদের সময়ও কিন্তু বিরোধিতা হয়েছে। মানে আল জাহিজ তো মেনলি ওনার উদ্ভব হয়েছে তো, বা উনি যে সময় ছিলেন সে সময়টা হলো যে মুতাজিলাদের সময়। এখন মুতাজিলা তো আসলে নিজেরা ওনাদেরকে মুতাজিলা বলতো না, মুতাজিলা বলে এখন যাদেরকে গালাগাল করা হয় মূলত তারা হচ্ছে ফিলোসফার, মানে এই সময়ের যারা দার্শনিক শ্রেণী তাদেরকেই মুতাজিলা বলা হয়। ফিলোসফার মানে তারা হচ্ছে যুক্তিবিদ্যায় পারদর্শী ছিল আর তারা যুক্তি দিয়ে করতো। এই যে যুক্তিবিদ্যা যেটা আমরা বলতেছি, ওই যে গ্রিক ফিলোসফারদের থেকে তারা ওই জিনিসগুলা নিয়ে এসে সবকিছুকে যুক্তি বা এই যে বিজ্ঞান চর্চা যেটা, সো এখন আমার তাদের মেনলি বিরোধিতা করছে হচ্ছে যারা এই হাদিসপন্থী, মেনলি তো ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শুরু করে ওনারা হচ্ছে এই মুতাজিলাদের সবচেয়ে প্রধান প্রতিপক্ষ ছিল। এখানে না আপনি হাদিসপন্থী শব্দটা ইউজ করলে একটা মনে করেন যে হয়, আরেকটা সেগমেন্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, আমি হাদিসপন্থী শব্দটা ইউজ করব না, বাট ইমাম আহমদ ইবনে হাম্বল মুতাজিলাদের সাথে বেশ, এখানে হচ্ছে যে হাদিসপন্থীদের সাথে খুব একটা সম্পর্ক আছে। হাদিসপন্থীদের নাম বিশেষভাবে উল্লেখ করা এই জন্য জরুরি, কারণ হচ্ছে যারা সেই সময়ের ফিলোসফার ছিল তারা হচ্ছে হাদিসকে রিজেক্ট করছে, তারা হাদিসের খুব মানে প্রকাশ্যে হাদিসের বিরোধিতা করছে। তারা হাদিসকে বলছে যে না, হাদিস হচ্ছে ধর্মের অংশ না, মানে হাদিসটাকে তারা অবৈজ্ঞানিক, অযৌক্তিক বলে রিজেক্ট করছে, যে হাদিস কোনোভাবেই ধর্মের উৎস হইতে পারে না। কারণ হচ্ছে এই 300-400 বছর পরে এসে তারা যে পদ্ধতিতে হাদিসকে সত্যায়ন করা শুরু করছে, এটা তো আসলে মানে একজন ফিলোসফার তো এটা মেনে নিতে পারে না, যে তুমি অমুকের কাছ থেকে শুনছো, তমুকের কাছ থেকে শুনছো, তমুকের কাছ থেকে শুনছো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এবং এটা আমাকে মেনে নিতে হবে। এটা তো কোনো গ্রহণযোগ্য কথা হইলো না এই 300-400 বছর আগে। এখন আমাকে এসে যদি একজন বলে যে এটা ওই পলাশী যুদ্ধের কাহিনী, পলাশী সেটা হচ্ছে জেনারেল হিস্ট্রি হিসাবে, জেনারেল ইনফরমেশন হিসেবে ঠিক আছে, কিন্তু সেটাকেই যখন আবার ধর্মের বিধান বানিয়ে আমার উপর চাপিয়ে দেওয়া হবে, তখন তো আবার সেটার হিসাব ভিন্ন।
তো আচ্ছা। সেগুলা নিয়ে মুতাজিলারা সরাসরি প্রশ্ন তুলছে। মানে এই হাদিস শাস্ত্রের যে মেকানিজমটা, মানে হাদিস যেভাবে সত্যায়ন করা হয় এই পদ্ধতিটা নিয়ে মুতাজিলারা প্রশ্ন তুলছে। যে কারণে ওই যে হাদিসবিদদের সাথে মুতাজিলাদের একটা সংঘাত তৈরি হয়েছে। তারাই মুতাজিলা নামটা দিছে আরকি। যে মুতাজিলা মানে হচ্ছে এরা এখনকার এই যে মুনকারিনা হাদিস বা নাস্তিক-টাস্তিক এরকম একটা ব্যাখ্যা দিয়ে তাদেরকে রিজেক্ট করে দিছে। তো কিন্তু এই আল জাহিজদের এরকম বিরোধিতার মুখে পড়ছে। কিন্তু আল কিন্তু তা আ কিন্তু আ একটা জিনিস কি সে সময় আল জাহিজের কোনো সমস্যাই হয়নি। হ্যাঁ, হ্যাঁ। সমস্যা এইজন্যই হয় নাই বিকজ ওই সময় ইসলামিক যেই ছিল, সাম্রাজ্য ছিল হ্যাঁ, আব্বাসীয়রা, শাসকরা শাসকরা ছিল ফিলোসফিকে গুরুত্ব দিত আরকি। মানে এবং এরাই তো আসলে ইসলামে অনেক এবং কন্ট্রিবিউট এইটা ইসলামের যে স্বর্ণযুগটা এটা কিন্তু ওই আব্বাসীয়দের ওই ওই ১০০ আমলেই ওই আমলেই হইছে। আব্বাসীয়দের হ্যাঁ। যে ১০০ বছরটা সেটা কিন্তু আপনার সেই সময় বলেন এই হাদিসপন্থীরাই শাসকদের রোষানলে পড়ছে আরকি। যেমন শাসকদের আমাদের ইমাম রোষানলে আবু পড়ে হানিফা গেছে। এই যে জেল-টেল দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বলও জেল খাটছে কিন্তু। মানে শাসকদের না আবু হানিফা ভাই এখানে একটা জিনিস করতে আবু হবে হানিফার বিষয়টা অবশ্য ভিন্ন। ইমাম আবু আবু হানিফা হানিফার সাথে শাসনের সমস্যা আরকি। ইমাম আবু হানিফা মেইনলি ছিল আহলে বাইতের প্রতি অনুরাগী। হ্যাঁ, হ্যাঁ। না ইমাম আবু বিপর্যয় অবস্থা হানিফার ছিল বিষয়টা ভিন্ন। কিন্তু আমি আবু বলতে চাচ্ছি হানিফা যে সেটা হচ্ছে এই হাদিস এবং মানে এই সময়ে বরং যেই হাদিসের ইমাম যারা তাদের প্রতি বরং শাসকরা ছিল আরকি। শাসকরা তাদেরকে ইয়ে করার চেষ্টা করছে, বিরত করার চেষ্টা করছে। কিন্তু ফিলোসোফারদেরকে বরং প্যাট্রোনাইজ করছে। মানে এই আল জাহিজরা বরং পেট্রোনাইজড ছিল। শাস্ত্রের পৃষ্ঠপোষকতা এই যে পাইছে। মুরাদের কথা বলছিলা আলভি। হ্যাঁ, হ্যাঁ। কোনটা ভাই? আরে আলবি কর বলেন। মুরাদ না কি জানি নাম? আরে মামুন। মামুন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সে তো নিজেই শাসক ছিল। সে নিজেই তো ফাটাই ফেলছে সব হ্যাঁ। ধার্মিককে ফাটাই ফেলছে এরপর হচ্ছে মোল্লাগুলাকে। হ্যাঁ, হ্যাঁ। মোল্লাদেরকে একদম করেছে। শটান করছে। মামুন, মুনতাসির, এরপরে হচ্ছে গিয়ে আপনার আরকি ওই যে আপনার মুতাওয়াক্কিলের সময় পর্যন্ত হচ্ছে আপনার ছিল ইতাজিল আজমের প্রতি প্রতি শাসকদের আপনার সমর্থন ছিল। আফটার দ্যাট হচ্ছে আব্বাসীয়রা উইক হয়ে আসছিল ওই জন্য এটা ছিল রাজনৈতিক রিজন। ওই সময় শাসকদের হাতে আরই ছিল না, ক্ষমতা ছিল না, ছিল মেইনলি। আচ্ছা আরেকটা প্রশ্ন আসছে আমি একটু বলি। আচ্ছা বাইবেল কোরআন বিজ্ঞান গ্রন্থে বুখাইলি প্রমাণ করছে কোরআনের সাথে বিজ্ঞানের বৈপরীত্য নেই। আচ্ছা এই ফখরুল কি পড়ছেন এই মরিস বুখাইলির বই বা এটা এগুলা শোনেন, আপনার এই কুরআন হাদিসের সাথে বিজ্ঞানের মিল এবং বৈপরীত্য এগুলা খুঁজতে গেলে এগুলা আপনারা একটা মিল পাবেন, 10টা মিল পাবেন না, 10টা পাইলে 50টা পাবেন না। এগুলা বাদ দিয়ে ওই যে আলভি যেটা বলছে শুরুতে যে যখন আমরা বিজ্ঞান নিয়ে কথা বলতেছি এর মধ্যে ধর্ম ঢুকাবেন না, যখন ধর্ম নিয়ে কথা বলতেছি বিজ্ঞান ঢুকাবেন না। কারণ ধর্ম হইতেছে সম্পূর্ণ একটা ফেইথ বেস সিস্টেম, বিজ্ঞান হইতেছে এভিডেন্স বেস সিস্টেম। এই দুইটার মধ্যে আমরা লাস্টে এসে একটু রিকনসাইল করার চেষ্টা করতেছি এই জন্য, এটা বোঝার জন্য যে মানে আপনি তো আলটিমেটলি আপনার ইমানের জায়গায় ইমান রাখতে হবে। সো আপনি আপনার ইন ইওর মাইন্ড আপনাকে রিকনসাইল একজন মুসলমান হিসেবে করতে হয়। সো সেইটা আমরা যেভাবে রিকনসাইল করার চেষ্টা করি বা চিন্তা করি বা যদি করতে নাও পারি তাতেও কিছু আসে যায় না। আপনার হাতে যেটা এভিডেন্স, যেটা আপনার কাছে এই মুহূর্তে ফ্যাক্ট হিসেবে আছে, আপনি সেটা গ্রহণ করবেন। এটা জেনে রেখে যে এই ফ্যাক্ট আবার বদলাইতেও পারে, সেটার প্রতি ওপেন থেকে যে এই ফ্যাক্ট আবার বদলাইতেও পারে। হ্যাঁ আচ্ছা আমি এই জিনিসটাকে এইভাবেই করে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে রিলিজিয়ন হচ্ছে সবসময় ওপেন এবং সবসময় ইলাস্টিক। অর্থাৎ এই জিনিসটাকে আপনি সামহাউ ফিট আপনি করতেই দিবেন কোনো না কোনো ওয়েতে। প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব এক্সপ্লেনেশন আছে, যে নট নেসেসারিলি সেটা আমার মতো হবে। যেমন একটা এক্সপ্লেনেশন আমি আর ফখরুল ভাই আলোচনা করতেছিলাম যে ইভলিউশনের, যে আদম আলাইহিস সালামকে সামহাউ হচ্ছে ইভলিউশনের যেইটা আছে আপনার স্ট্রিমটা আছে সেখানে করে দেওয়া হয়েছে, ফিট করে দেওয়া হয়েছে। এটা হইতেছে একটা এক্সপ্লেনেশন। এছাড়া আরেকটা এক্সপ্লেনেশন আছে। আরেকটা এক্সপ্লেনেশন হচ্ছে এইরকম যে আদম আলাইহিস সালামের আগেও পৃথিবীতে হিউম্যান ছিল, বাট এরা হচ্ছে নিম্ন বুদ্ধিসম্পন্ন হিউম্যান। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে একজন প্রতিনিধি প্রেরণ করতে চাইছেন। আদম আলাইহিস সালাম হচ্ছে সেই প্রতিনিধিটা। সো এটা এদের এই এক্সপ্লেনেশনটার সপক্ষে যুক্তি বা যেই মানে রিজনিং সেটা হচ্ছে যে হোমোসেপিয়েন্স আমরা তো হোমোসেপিয়েন্সের আগেও তো হিউম্যানের আরো অনেকগুলা স্পিসিস এই থিওরিটা মনে এটা বলে যে নিয়ানডার্থালটা সম্ভবত আদমের স্পিসিস ছিল, আমরা এখান থেকে এসে মিলে গেছি, এরকম একটা কি কথা আছে শুনছিলাম। হ্যাঁ, আদম আলাইহিস সালামের আগেও এখানে অনেক হোমিনিড ইয়েরা ছিল, স্পিসিসরা ছিল। আদম আলাইহিস সালাম আসছে ওদের আল্লাহরই নিধি হিসাবে, প্রতিনিধি হিসাবে। এরপরে হচ্ছে হিউম্যান ওদের সাথে মিলেমিশে একভাবে আপনার ইভলভ করছে। বাট প্রাইমারিলি যেহেতু আদমের সন্তান, ওই অর্থে আমরা হচ্ছে হিউম্যান আর কি, আমরা সবাই আদমের সন্তান মানুষ। তো এবং এই আদমের আওলাদদের জন্য কোরআনটা প্রযোজ্য, তাই আগের যারা কমন অ্যানসেস্টর বা অন্যান্য যারা ছিল তাদেরকে নিয়ে আলোচনা করে নাই। যেমন আমরা তো এই পৃথিবী নিয়েই কোরআনে আলোচনা করা হয়েছে, কিন্তু এই পৃথিবীর বাইরেও তো আরো গ্যালাক্সি আছে, অনেক আরো ইউনিভার্স আছে, সেগুলো নিয়ে তো আর কোরআনে আলোচনা করে নাই। সেসব গ্রহেও প্রাণী আছে।
এত কিছু আলোচনা আমরা করতেছি, এত এক্সপ্লেনেশন দিতেছি, মানুষের একটা প্রশ্ন আছে, এটা নিয়ে আস্তিকরাও আমাদের উপরে অসন্তুষ্ট হইতে পারে, নাস্তিকরাও তো আরো একদমই হবে অসন্তুষ্ট। সেটা হচ্ছে যে ভাই, আপনারা এভিডেন্স ভিত্তিক এত আলোচনা করতেছেন ইভলিউশন নিয়ে, এবং সামহাও বুঝতেছেন যে রিলিজিয়নের সাথে এটার এক জায়গাতে একটা অসামঞ্জস্য আছে, বাট স্টিল আপনারা মানে জোর করে এটাকে হচ্ছে মিল দেওয়ারই করতেছেন, চেষ্টা করতেছেন। তো ওই ক্ষেত্রে তো একটা জিনিস করলেই হয় যে আপনারা রিলিজিয়নকেই করে দেন, ছেড়ে দেন, মানে শুধু সায়েন্স নিয়েই আপনি করেন, এক্সিস্ট করেন। তো রিলিজিয়নের প্রয়োজনটা কি আপনি এইভাবে চোরাতালি হওয়ার? তো এটার একটা এক্সপ্লেনেশন আছে, এটার একটা আলোচনা আছে, সেটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। অনেকে এখন নাই, শুনতে পারতেছেন না, বাট রেকর্ডিং থেকেও হয়তো মানুষ সেটা কারণ আমরা এই যে লাইভটা করতেছি এটা আসলে একটা টাইম জোন থেকে শুনতেছে, সো টাইম মিলবে না সবার। জিনিসটা হচ্ছে কি, রিলিজিয়নের মূল যেই লক্ষ্যটা হচ্ছে সমাজের ভিতরে একটা হারমোনি নিয়ে আসা, মানুষের সাথে মানুষের সম্পর্ক, একটা সমাজের ভিতরে কোনটা নৈতিক কোনটা নৈতিক না, কোনটা উচিত কোনটা অনুচিত না, অর্থাৎ সোশ্যাল যে অ্যাসপেক্ট আছে আমাদের লাইফের, সেটা নিয়ে করা আলোচনা। নট নেসেসারিলি এটা হচ্ছে আপনার ফেইথ আইডেন্টিফাই, মানে ফেইথের মাধ্যমে আপনাকে ফ্যাক্ট আবিষ্কার করতে হবে, রিলিজিয়নের উদ্দেশ্য কিন্তু এটা না। প্রথম কথা, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে মানে রিলিজিয়ন এবং সায়েন্স এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে একটা নিবেন আরেকটা নিবেন না। আপনি ইদার রিলিজিয়ন নিবেন কিন্তু আপনি সায়েন্স নিবেন না, আবার শুধু সায়েন্স নিবেন রিলিজিয়ন নিবেন না, সেটার ভিত্তিতে না। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, যে কিছুদিন আগে আপনার একটা সিনেমা আসছিল ওপেনহাইমার। তো ওপেনহাইমার অ্যাটম বোম নিয়ে আসছে। সায়েন্স আপনাকে কিন্তু শেখাচ্ছে যে অ্যাটম বোমটাই করতে হয় এইভাবে, বিল্ড করতে হয় এভাবে। আইনস্টাইন আপনাকে দিতেছে, ফিজিক্সটা আবিষ্কার করতেছে। ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ওই টাকেই করতেছে, মানে ফিজিক্সটাকে একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেমে ইনভার্ট করতেছে। বাট অ্যাটমটা আপনি ইউজ করবেন কি না, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কি সায়েন্স কি দিতে এক্সপ্লেন করতে না? অ্যাটম মানে শুড আই ইউজ দ্য অ্যাটম বোম, এই প্রশ্নের উত্তর তো মানুষেরই খুঁজতে হবে। তাই আপনি যে মানে যারা সায়েন্সপন্থী আছেন, এদের প্রতি আমার এটা একটা প্রশ্ন রইলো যে শুধু সায়েন্সের মাধ্যমে ইউ হ্যাভ টু প্রুভ যে ওয়েদার আই শুড ইউজ দ্য অ্যাটম বোম অর নট। বিকজ এখানে যে সমস্যাটা হয়েছিল, ইউএস এর আর্গুমেন্টটা ছিল এরকম যে এখন আমাদের হাতে অ্যাটমটা আছে, এটা যদি আমরা জাপানের উপরে এইটা মারি অ্যাটম বোমটা, এতে হয়তো 2.5 লাখের মতো মানুষ মারা যাবে, কিন্তু এতে করে যে ফায়দাটা হবে, আমাদের লক্ষ লক্ষ সৈন্যের আর জাপানে আসতে হবে না, ওই মেইনল্যান্ড জাপানে আর যুদ্ধ করতে হবে না। অর্থাৎ 2.5 লাখ মানুষের প্রাণের বিনিময়ে আমি হচ্ছে 1 মিলিয়ন হিউম্যান লাইফই করে দিলাম, সেভ করলাম। সো ওমটা এখানে হচ্ছে কি উচিত, আমেরিকানদের আর্গুমেন্টটা ছিল এটা। আরেকটা আর্গুমেন্টও ছিল, সেটা হচ্ছে যে এখন যে ওরা অ্যাটমটা ইউজ করতেছে জাপানের উপরে, রাশিয়ার হাতে তো অলরেডি অ্যাটম বোম নাই, বাট আমেরিকার আছে। তো রাশিয়া এই জিনিসটা যখন করবে আন্দাজ যে না, আমেরিকা আমাদের চেয়ে অনেক অনেক সুপিরিয়র, ওদের সাথে করলে আমাদের উপকার নেই, ঝগড়া করলে আমাদের উপকার নেই, সো যুদ্ধটা আমরা এখানে করে দেই, শেষ করে দেই। বিকজ জার্মানিও হারবে, জাপানও হারবে। এটা মোটামুটি সারেন্ডারের 1 বছর আগে একাই মানুষজনই পারছিল, যে বুঝতে পারছিল যে এরা শেষ, এরা আর ইটিনিউ করতে পারবে না সেদিন। তখন সবার মধ্যে যেই চিন্তাটা ছিল যে হোয়াট উইল হ্যাপেন নেক্সট, ইউএসএ আর রাশিয়া এদের মধ্যেই মনে করেন, মানে তখন ছিল ইউএসএ আর ইউএসএসআর এর মধ্যে সমস্যাটা হবে। তো এই যে নৈতিকতার সাথে সম্পর্কিত যেই প্রশ্নগুলা, এটা কি আপনি সায়েন্সের মেট্রিক দিয়ে দিতে পারবেন আনসার? এটার আমি একটা কমেন্ট করি এটা তালভি। শিওর। নৈতিকতার আনসার, এই যে ডিলেমাটা, এই ধরনের ডিলেমা, নৈতিকতার ডিলেমা, মোরাল ডিলেমা সায়েন্স অ্যান্সার করতে পারবে কিনা, বা কিভাবে, আমরা কিন্তু ওই পর্যায়ে চলে আসছি। এখন সায়েন্সের রেলমের বাইরে ছিল, যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন এই প্রশ্নটা আলফি করলো যে আমি কি এখন 1 মিলিয়ন লোক বাঁচানোর জন্য 2 লাখ লোক মারবো, কোনটা মোরালি রাইট, কোনটা করা উচিত, এই প্রশ্নের উত্তর সায়েন্স করতে তো পারবে না, এটা মানুষকে নিতে হবে। কিন্তু সমস্যা হয়ে গেছে যে সায়েন্স এখন এত সবকিছুর মধ্যে এমবেডেড হয়ে গেছে, এখন এই মোরাল অ্যান্সার গুলো সায়েন্সকে করতে বাধ্য হচ্ছে সায়েন্স। কেন পারে না? সায়েন্স এখনো পারে না উত্তরটা দিতে। না, পারে না। হ্যাঁ, পারে না, আমি সেটা বলছি, কিন্তু দিতে হবে। সেই জায়গায় আমরা চলে আসছি যে অ্যান্সার গুলো দিতে হবে।
সেটা কোন জায়গায়? যেমন ধরেন যে একটা কার একটা হইতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ড্রাইভ করা হচ্ছে একটা গাড়ি। নাও আপনি গাড়িটা যখন চালাইতেছে এআই, তখন আপনার গাড়িটা মনে করেন যাচ্ছে ৮০ মাইল গতিতে, সামনে একটা মানুষ চলে আসলো গাড়িটার। নাও ডিসিশনটা কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা মেশিনকে তাকে বেসিক্যালি মেশিনকে নিতে হবে। এখন আমি কাকে বাঁচাবো? এটা কিন্তু একটা মোরাল ডিলেমা। এখন সে যদি গাড়িটা সোয়ার্ভ করলে যে ড্রাইভার সে মারা যাবে, আর সে যদি গাড়িটা সোজা চালায় যায় তাহলে সামনে যে লোকটা সে মারা যাবে। নাও আমরা যখন মানুষ ডিসিশনটা নিই, আমরা কিন্তু কোনো জাজমেন্ট দেই না, আমরা কিন্তু কোনো রাইট জাজমেন্ট দেই না। আমরা তখন মুহূর্তের মধ্যে একটা ডিসিশন নিয়ে ফেলি, হয় গাড়ি হঠাৎ করে সোয়ার্ভ করে ফেলি কোনো কিছু খেয়াল না করে, তারপর সেই লোকটা বাঁচে, আমরা মারা যাই। কিন্তু আমরা কিন্তু আমার নিজেকে মারার উদ্দেশ্যে কাজটা করি নাই, তাৎক্ষণিকভাবে একটা ডিসিশন নিয়ে ফেলছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এই ডিলেমার মধ্যে যাইতে হবে না। সে কিন্তু তাকে আগে ডিফাইন করা থাকবে, ডিজাইন করা থাকবে, তুমি এই পরিস্থিতি মানুষ। হ্যাঁ ওটা বলতেছি যে ওটা বলতেছি যে আর্টিফিশিয়াল কারণ দেখো মানুষকে ডিফাইন করতে, এটা তো পার্থক্য হইতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কি জানি বলে, তোমার পাশে এক্সপার্ট আছে অনিশ আসলে ভালো করে বলতে পারবে। যাই হোক, ধরো আমরা একটা কম্পিউটার নরমাল যখন একটা প্রোগ্রাম লিখি, সেই প্রোগ্রাম আমরা ডিফাইন করে দিই যে এটা হইলে এটা করবা, এ হইলে বি, বি হইলে সি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্পেশালিটিটা কোথায়? তাকে আগে থেকে বলে দিতে হবে না, সে তার ডিসিশন নিবে। তাকে আমি আগে থেকে বলে দিব না এই পরিস্থিতি তুমি এই ডিসিশন নিবা। তাকে আমি ভুল হলে বলবো, আমি শেষ করি, তারপর ভুল হলে তুমি করে দিও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা যে মেশিন যাকে তাকে ট্রেনিং করা হয়, যখন তাকে অনেকগুলা সিনারিওর মধ্য দিয়ে নেওয়া হয়, নেয়ার পর সে এই সবগুলা সিনারিও থেকে ট্রেনিং নেওয়ার পর তারপর সে নিজে ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেয় যে এই পরিস্থিতিতে আমি কিভাবে বিহেভ করবো। ভুল কোথায় বলো? একদমই না। সেটা হচ্ছে যে আপনার যে ট্রেনিং যে প্রক্রিয়াটা আছে সেটা প্রচন্ড সাবজেক্টিভ। ওকে, এআই নিয়ে যে ধরনের আমাদের একটা সুপ্রিমেসি আইডিয়া আমাদেরকে ঢোকানো হয়, যারা অ্যাকচুয়ালি এআই নিয়ে রিসার্চ করতেছে, দে ডু নট সে দ্যাট। এটা হচ্ছে আপনার ওই মার্কেটিং এরই তাবারটা যে এআই ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিতে পারে, বাট এই জিনিসটা এরকম না। এআই কে আপনি যেভাবেই ট্রেনিং করতেছেন, সমস্যাটা হয়েছে কি যে আমাদের ট্রেনিং এর মতো যে স্যাম্পল আছে সেটা ইনফাইনাইট, দ্যাটস অ্যান ইনফাইনাইট সাবস্পেস। সেখান থেকে যে আপনি অল্প সংখ্যক জিনিসের উপর ওকে ট্রেন করতেছেন, এই ধরনের জিনিস আপনি ট্রেনিং এ ইউজ করতেছেন বা করতেছেন না, এটা কিন্তু সম্পূর্ণ হিউম্যান ইন্টারভেনশনের মাধ্যমে হচ্ছে। যেমন yes and no, আমি এর আনসার ইয়েস, এখানে কোনো সাবজেক্টিভিটি না কারণ তুমি শোনো, এআই এর স্পেশালিটিটা কিন্তু এটা যে সে নিজে ডিসিশন নিবে। আচ্ছা, আমরা আজকে এর আলোচনা না যাই, আমরা তাহলে একটু এটা তাহলে একটু আমরা কনক্লুড করে ফেলি। না করতেছি সজল ভাই, কারণ এটা খুবই আমি বললাম না, আলবি যেটা বলতেছি আমি কোনোভাবে মিলাতে পারতেছি না। গুগলের আলফাগো, গুগলের আলফা আমি জানি তুমি এখানে আপনার অপিনিয়ন নিতে হবে ভাই। এখানে কিন্তু আমি নিচ্ছি, আমি এটা বলতেছি এটা বলেন যে আপনি কোনোদিন এআই নিয়ে সরাসরি ইসেন কিনা, আদার দেন শোনা কথা হবে না। ইউ হ্যাভ টু তুমি আমাকে এটা না, আমি তো জানি তুমি এক্সপার্ট, অনিশও এক্সপার্ট, কিন্তু আমি যেটা জানতে যাচ্ছি, আমার জানায় ভুল কথা, সেটা তুমি আমাকে কারেক্ট করে দাও। যে গুগল আলফাগো যখন হইতেছে, যে গেমটা গুগলের যে এআই যে আলফাগো গেমটা যখন জিতছে, চাইনিজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে যখন হারাইছে, এই খেলাটা বেছে নেওয়া হয়েছিল কারণ এই খেলাটার মধ্যে এত সংখ্যক চাল আছে যে এই চালের সংখ্যা সমান পুরো ইউনিভার্সে যত অ্যাটম আছে তার চেয়ে বেশি চাল এই খেলা দেওয়া সম্ভব। সুতরাং কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এটা ইম্পসিবল তাকে সবগুলা চাল শেখানো। সো তুমি যে কথাটা বললে সেটা আমি যে কারণে বললাম ইয়েস এন্ড নো। তুমি যখন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যখন ট্রেন করো, মেশিন লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যখন ট্রেন করো, তখন তুমি তাকে 500টা সিনারিও দিলা, এই 500টা সিনারিওতে সে ট্রেন করলো, স্টিল কিন্তু এটা ফাইনাইট। সো এই 500টা থেকে সে যে আলফাগোর স্পেশালিটি হচ্ছে তাকে যে ট্রেনিং এর মধ্যে দিয়ে যাওয়ার পর তাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, এটার স্পেশালিটি হচ্ছে এটাতে এত সংখ্যক চাল, এটাকে তাকে ট্রেনিং দেওয়া সম্পূর্ণ নিজে ডিসিশন নিতে হয়েছে, রাইট? এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে যেগুলো হচ্ছে আপনার মানে রুল আছে যেখানে, যেমন এটা হচ্ছে স্টিল একটা কি এই ম্যাকটা, তাই না? এখানে কিন্তু আপনার যেগুলা চাল আছে একটা, অর্থাৎ লজিক্যালি আপনাকে একটা ডিসিশন নিতে হবে। সো ইনফাইনাইট ডিসেবল দিলেও ও কিন্তু হচ্ছে ও কি করতেছে জিনিসটাকে আপনার, সেটা তো অবশ্যই করতে পারতেছে, সেটা তো অবশ্যই একটা ইনপুট তো লাগবে, রাইট? কিন্তু ইনপুট লাগবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে সেই সব সিস্টেমে কোনো ইনহেরেন্ট রুল নাই। সেই জায়গাতে আপনি হচ্ছে এই টাইপের দিয়ে এটা দিয়ে ওকে ট্রেন করতেছেন, সে ওইটার আলোকেই হচ্ছে আপনার দিবে সিদ্ধান্ত। না সেটা তো মানুষের ক্ষেত্রে সত্য। মানে তুমি মানুষ, তাহলে মানুষের সাথে পার্থক্য কোথায়? মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, মানুষ তার ফাইনাইট অভিজ্ঞতার আলোকে সে সিদ্ধান্ত নেয়, এআইও তার ফাইনাইট অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেবে। তাহলে তুমি মানুষকে যে সুপিরিয়র বলতেছো,
যে আমি এআই কে মানুষের সাথে কম্পেয়ার করব না, ওকে ফাইন। কিন্তু দেখেন এখানে কিন্তু একটা ইস্যু আছে। এআই কে আপনাকে ট্রেন করতে হচ্ছে, এআই তো নিজে হচ্ছে না ট্রেন্ড। না এখন করতে হচ্ছে, একসময় করতে হবে না। না একসময় করতে হবে না, বিষয়টা এরকম না। এটা হচ্ছে চাপাবাজি আর কি। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা ভিউ যে এখন চলতেছে মার্কেট, এটা নিয়ে আপনাদের কারো কাছ থেকে আমি শুনে বলতেছি না। না শুনো, আমি এটার সাথে একমত হইতে পারতেছি না এই কারণে যে এখন তো একটা ইনসেপশন। ভাই এটা নিয়ে আপনি আমি একটা কথা বলি, এটা নিয়ে যদি আপনি একমত না হন, মানে এটা নিয়ে আমি আসলে বলবো যে ওকে ইটস আপ টু ইউ, বিকজ ফ্যাকচুয়াল জিনিস নিয়ে আসলে একমত হওয়া বা হওয়ার কোনো না এখানে একটা ফিলোসফিক্যাল জায়গাতে আমাদের দ্বিমত হচ্ছে, ফ্যাক্টের জায়গাতে না, ফিলোসফির জায়গাতে দ্বিমত হচ্ছে আমাদের। আমি বলতেছি যে ধরো একটা মানুষ সে ক্লাস 10 পর্যন্ত পড়ছে, তুমি যখন তাকে একটা প্রশ্ন করবা সেই প্রশ্নের অ্যান্সার সে দিতে পারবে তার 10 পর্যন্ত থাকা নলেজের ভিত্তিতে, রাইট? এর বাইরে সে অ্যান্সার করতে পারবে না। একটা এআই কে তুমি ক্লাস 10 পর্যন্ত যত ম্যাটেরিয়াল আছে সকল ম্যাটেরিয়াল পড়াইলা, তাকে যখন তুমি প্রশ্ন করবা সেই মানুষের সাথে এআই এর পার্থক্যটা কোথায়, আমাকে সেটা বলো তুমি। কেন মানুষটা সুপিরিয়র? ওকে, এই জিনিসটা হচ্ছে এই জায়গাতে এআই কে আপনি যেই এলিমেন্ট গুলো দিয়ে করতেছেন, ট্রেন করতেছেন, সে শুধু ওই জিনিসগুলাই শিখতেছে। কিন্তু একজন মানুষের পক্ষে, মানে একজন মানুষকে আপনি কোনো সময়ই এইভাবে করে রাখতে পারবেন না আবদ্ধ। ওইটুকু ট্রেনিং এর বাইরেও যে আরো শিক্ষাগুলো আছে, সেই শিক্ষাগুলো মানুষের মধ্যে আসবে, বিকজ মানুষের মধ্যে একটা ফ্রি উইল আছে। এই জিনিসটা কিন্তু এআই এর ভিতরে নাই। না ফ্রি উইল আছে, এই যে ফ্রি উইল কনশাসনেস সবকিছু তো ডিফাইন করার চেষ্টা করা হচ্ছে। এমন তো না যেগুলো হাত পা তুলে দিয়ে মানুষ বসে আছে যে ফ্রি উইল কি আমরা বুঝি না, কনশাসনেস আমরা কি বুঝি না, সবকিছু ডিফাইন করার চেষ্টা করা হচ্ছে, মানুষ চেষ্টা করে যাচ্ছে। যদি কখনো এগুলো ডিফাইন করা যায়, তুমি যেটা বলতেছো যে মানুষের মতো পর্যায়ে কখনোই আসতে পারবে না, আই ডোন্ট সি ওয়াই। আমি যেটা তোমার বললাম, তোমার যদি আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে বইগুলো আছে আসতে পারবেন এই জন্য যে এআই কে আমাদের ডিজাইন করতে হবে। তার মানে হইতেছে আমি যেভাবে ডিজাইন করব সেভাবেই হবে। এবং সমস্যাটা কোথায় জানেন? একটা পর্যায়ে পর ইন্ডিপেন্ডেন্ট হবে, একটা পর্যায়ে হবেই না এই জন্য যে ডিজাইনটা আপনার করতে হচ্ছে। আমরা আজকে আলোচনা করতেছিলাম একটা মানুষের বাচ্চা করতেছিলাম কি নিয়ে আমরা। না ভাই একটা জিনিস আমরা বলি, আচ্ছা আলোচনা আবার এআই নিয়ে শুরু হয়ে গেছে। আচ্ছা এটা ইন্টারেস্টিং কনসেপ্ট, কিন্তু তাহলে আরেকদিন আলোচনা করব, তাহলে ওটা নিয়ে আমরা আলাদা আরেকটা পর্ব করব হয়তো। আজকে আমাদের অলরেডি 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। তো আমার মনে হয় আজকে তাহলে আমরা একটু শেষ করি নাকি? হ্যাঁ করতে পারি আজকে। হ্যাঁ, তো আমরা পরে হয়তো যদি এর মধ্যে কোনো সম্পূরক আলোচনা আসে, আমরা হয়তো এটা নিয়ে আবার আরেকটা পর্ব করতে পারি। যারা শুনছেন বা যারা এই পর্যন্ত শুনলেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। সো সেইটার ভিত্তিতে হয়তো আমরা আরেকটা সম্পূরক পর্ব, সেখানে হয়তো আমরা আরো কিছু জিনিস যেগুলো আজকে কভার করা সম্ভব হয়নি সেগুলো হয়তো নিয়ে আসবো। সো সেক্ষেত্রে তো আমরা অ্যানাউন্স করব যে আমাদের যে পরবর্তীতে যে পর্বগুলো হবে। আর আপনারা ওই যে যারা আমাদের চ্যানেলস গুলো সাবস্ক্রাইব করে ওই যে বেল নোটিফিকেশন যাদের অন করা থাকবে, তারা আমাদের লাইভের নোটিফিকেশন গুলো যথাসময়ে পেয়ে যাবেন সাথে সাথে। সো আগে থেকে যদি আপনারা অ্যানাউন্সমেন্ট নাও পান, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে ইনস্ট্যান্ট। সো আজকে আমরা মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম যে আসলে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মূলত যে এই যে থিওরি অফ ইভলিউশন, মানে বিবর্তনবাদের যে ধারণা, সেটুকু আমরা একটু বোঝার চেষ্টা করলাম। আর আলভি একটু চেষ্টা করলেন যে সেটার সাথে আমাদের রিলিজিয়নের যে সেটাকে ইয়ে করা, যে ধর্মের সাথে আসলে বিজ্ঞানের তো আর বিরোধ নাই। ধর্ম এক জিনিস, বিজ্ঞান আরেক জিনিস। সেটা অবশ্য আমরা আমাদের আগের আলোচনাগুলোতেও করছি যে বিশ্বাস, বিজ্ঞান এবং এই যে ইতিহাস, এগুলো সম্পর্কে একটা ধারণা আমরা নেওয়ার চেষ্টা করছি। কারণ প্রত্যেকটার ক্ষেত্রে কি হয়, অ্যাপ্রোচটাই ভিন্ন, মেথোডোলজিটাই ভিন্ন আসলে। সো সেক্ষেত্রে এখন আমি ধর্ম দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে যাব না, আবার বিজ্ঞান দিয়ে ধর্মকে জাস্টিফাই করতে গেলে আমরা নতুন আরো অনেক সমস্যা তৈরি করব। আর সেটা শুধু বিবর্তনবাদের বেলায় না, এরকম আরো অনেকগুলো সমস্যা আমাদের সামনে আসবে, যেগুলো আসলে সমাধান বের করা আমাদের জন্য কঠিন হবে। সো সেক্ষেত্রে হয় আমাদের বিজ্ঞানকে রিজেক্ট করতে হবে, অথবা আমাদের ধর্মকে রিজেক্ট করতে হবে। কিন্তু আলটিমেটলি ধর্মকেও রিজেক্ট করা সম্ভব না, বিজ্ঞানকেও রিজেক্ট করা সম্ভব না পুরোপুরি। কারণ এই ধর্মকে রিজেক্ট করার এই আন্দোলনও চলতেছে, কিন্তু তারপরেও ধর্ম টিকে আছে। কারণ এই টিকে থাকার যে বিষয়টা, এবং এই যে টিকে আছে মানে হচ্ছে তার টিকে থাকার সামর্থ্য আছে। টিকে থাকার যদি সামর্থ্য না থাকতো তাহলে সে টিকে থাকতো না। তাই না? যে ধর্ম টিকে আছে তার মানে হচ্ছে তার টিকে থাকার সামর্থ্য আছে, কারণ ধর্মের প্রয়োজনীয়তা আছে। এট দ্য এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু বিলিভ ইন সামথিং। সো যাই হোক, আলটিমেটলি হচ্ছে যেটা, আমরা আজকে তাহলে এখানেই শেষ করি। আপনাদের এর উপরে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেগুলোর ভিত্তিতে আমরা হয়তো পরবর্তীতে আরেকটা পর্ব ডিজাইন করব এই রিলেটেড। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি লাস্ট একটাই করে দিই, রিমার্ক করে দিই।
দিকে আমি আর ফখরুল ভাই একটু ঝগড়া করতেছিলাম। এটার পেছনে রিজন আছে। রিজনটা হচ্ছে যে আমরা আপনাদেরকে নেক্সট একটা আলোচনা দিচ্ছিলাম, প্রিমিস দিচ্ছিলাম। সেজন্যই আসলে এই হিটেড আর্গুমেন্ট। ঠিক আছে? আমরা নেক্সট এই আলোচনাটা তাহলে করতে পারি যে ফ্রি উইল কনশাসনেস হ্যাঁ, ফ্রি উইল এই কনশাসনেস বিষয়গুলো নিয়ে। ট্রু। আচ্ছা এআই নিয়েও আমরা আলোচনা করতে পারি হ্যাঁ, একটা। কারণ হচ্ছে আমাদের যে সব ধর্ম নিয়ে হ্যাঁ, আলোচনা মানে করতে হবে তা না। আমি এআই নিয়ে হচ্ছে আমি একটা কোর্স ডিজাইন করতেছি আরকি। সো আমারও সেটাও একটু বোঝা দরকার আছে। তো আমি অবশ্য ওই প্রোগ্রামিং রিলেটেড না। আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ এআই এর যে ইউজ আরকি। না, আমি এর পক্ষে আছি আর আলভি হচ্ছে হ্যাঁ, আর শুনেন একটা জিনিস। না আমি এআই এর পক্ষে। আমি হচ্ছে যে মেইনলি মার্কেটিং এর রিসার্চ এর ক্ষেত্রে এআই এর ব্যবহারগুলো আরকি।